বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা এর আগে যে টপিকটা আলোচনা করেছিলাম এফসিডিএস পরীক্ষার আগে অনেক পরীক্ষার্থী ছিল, সেজন্য আমরা ক্লাসগুলো একটু পোস্টপোন করেছি। তো সেখানে আমরা রেসপিরেটরি সিস্টেমের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আলোচনা করেছি, কিভাবে ডাই কফ কিভাবে প্রোডাক্টিভ কফ ম্যানেজ করবো আমরা, এবং আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে ইনফেকশন গুলো এগুলো ইউজুয়ালি ভাইরাস দ্বারা হয়। এই নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি 7 নম্বর ক্লাসে। আজকে 8ম ক্লাস। এখানে আমরা নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমা সম্পর্কে জানবো, এবং কখন আমরা কোন অ্যান্টিবায়োটিক্স দেবো এটা নিয়ে আমাদের বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো। তো নিউমোনিয়া এটা আমরা সবাই জানি, এটা একবারই থার্ড ইয়ার থেকে সবাই নিউমোনিয়ার সাথে পরিচিত আছেন। তো এখানে নতুন করে কোনো আলোচনার দরকার হবে না ইনশাআল্লাহ, সবাই জানেন। জাস্ট আমরা কিছু বিষয় একটু রিমাইন্ড করে দেবো। নিউমোনিয়া ইজ দ্য ইনফেকশন অফ দ্য লাং প্যারেনকাইমা। হ্যাঁ, আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড 5 বছরের নিচে যেই মৃত্যুগুলো হয় তার মধ্যে 18% মৃত্যুর জন্য দায়ী হচ্ছে নিউমোনিয়া। আর নিউনেটাল ডেথেরও 4 to 5% হয় নিউমোনিয়া থেকে। নিউমোনিয়া বিষয়টা অ্যাকচুয়ালি কি, আমরা রেসপিরেটরি ট্র্যাক্টটাকে দুই ভাগে ভাগ করছি। এর মধ্যে একটা আছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি থাকে, লাং অ্যালভিওলাই, লাং প্যারেনকাইমা গুলো থাকে। তো লাং অ্যালভিওলাই প্যারেনকাইমা এই অংশগুলোর মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে বলা হয় নিউমোনিয়া। তো নিউমোনিয়ার মধ্যে কি হয় অ্যাকচুয়ালি, আমরা যদি অ্যালভিওলার যে স্পেস গুলো দেখি, এটা একটা নরমাল অ্যালভিওলাই। যে নরমাল অ্যালভিওলাই গুলোর ভিতরে যে অ্যালভিওলার যে স্যাক গুলো আছে, অ্যালভিওলার যে স্পেস গুলো আছে, এগুলোতে গ্যাসেস এক্সচেঞ্জ হয়। যখন কারো ব্যাকটেরিয়া দ্বারা কোনো ইনফেকশন হয় অথবা ভাইরাস দ্বারা যদি নিউমোনিয়া হয়, তখন কি হয়, এই যে অ্যালভিওলার যে স্পেস গুলো আছে, এয়ার স্পেস যেগুলো আছে, এগুলোতে এরকম ফ্লুইড জমে যায়। এই যে ফ্লুইড জমে যাচ্ছে, তো যখন এরকম ফ্লুইড জমে যায়, এখানে বিভিন্ন ইনফ্লামেটরি মেডিয়েটর এখানে আসে। পাস থাকে, এরপরে হচ্ছে নিউট্রোফিল থাকে, লিম্ফোসাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে। সবগুলো মিলে এখানে ফ্লুইড জমে যায়। ফ্লুইড জমে কি হয়, একটা কনসলিডেশন হয়, মানে সলিডিফিকেশন। এই যে এরিয়াটা আছে এখানে নরমালি এগুলো স্পেস গুলো খালি থাকে, ফাঁকা থাকে। যখন কোনো সমস্যা হয়, মানে কারো যদি নিউমোনিয়া হয়ে যায়, তখন কি হয়, তখন এই যে অ্যালভিওলার যে স্পেস, এয়ার স্পেস যেগুলো আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে ফ্লুইড জমে যায়। যখন এগুলোতে ফ্লুইড জমে যায়, তখন যে বিষয়টা হয় সেখানে হচ্ছে যে গ্যাসেস এক্সচেঞ্জটা ঠিক মতো হয় না। আমাদের নরমালি কি হয়, হার্ট থেকে ব্লাড আসে লাংসে, যে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে ব্লাড আসে। আসার পরে রাইট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা আসে, এটা থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে এখানে থাকে সব কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইড গুলো এখানে এই যে এরিয়া গুলো আছে, অ্যালভিওলার স্পেস গুলো আছে, এখানে এক্সচেঞ্জ হয়। এখানে যে ক্যাপিলারি লেভেলে এখানে এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হয় কার্বন ডাই অক্সাইডটা আমাদের নিঃশ্বাসের সাথে এক্সপাইরেশনের সাথে এগুলো বের হয়ে যায়। আর আমাদের ইন্সপাইরেশনের সময় যেই অক্সিজেনটা যাচ্ছে, এই অক্সিজেনটা এখান থেকে আমাদের আবার সার্কুলেশনে আসে। ওইগুলো আপনার আবার ওখান থেকে লেফট এটিএমে আসে, লেফট এটিএম দিয়ে লেফট ভেন্ট্রিকল দিয়ে এরপর সিস্টেমিক সার্কুলেশনে যায়। কিন্তু যখন নিউমোনিয়া হয়, তখন এইসব জায়গার মধ্যে, নির্দিষ্ট কোনো একটা জায়গার মধ্যে, সাপোজ একটা লোবের মধ্যে, ওখানের মধ্যে যে অ্যালভিওলার স্পেস গুলো আছে, অ্যালভিওলার স্পেস গুলোতে কি হয়ে যায়, ফ্লুইড জমে যায়। যখন এখানে ফ্লুইড জমে যায়, তখন এখান থেকে যে এয়ারটা আসতেছে, যে বাতাসটা আসতেছে, সেখানে যে অক্সিজেনটা আছে, সেগুলো কিন্তু আর পাস করতে পারে না। হ্যাঁ, যখন এটা পাস করতে পারে না, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে পরবর্তীতে মানে পেশেন্টের ব্রেথলেসনেস হয়। কারণ হচ্ছে যে যখন অক্সিজেন আমার বডিতে যে পরিমাণ অক্সিজেনের দরকার, সেই পরিমাণ অক্সিজেন যখন যাবে না, তখনই কিন্তু হাইপোক্সিয়া হবে। তো সেজন্য আমাদের এখানে অ্যাকচুয়ালি কি করা দরকার, তখন এটা ট্রিটমেন্ট করাটা দরকার হয়ে যায়। যে এই জায়গার মধ্যে ফ্লুইড জমে আছে, এখানে গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে না, পেশেন্টের চেস্ট পেইন হতে পারে। এক নম্বরে কি হতে পারে, পেশেন্টের ব্রেথলেসনেস তো হবে, শ্বাসকষ্ট হবে, যেহেতু অক্সিজেন ডেলিভারি হচ্ছে না, সেজন্য শ্বাসকষ্ট হতে পারে। এরপরে অক্সিজেন কমে যাওয়ার কারণে পেশেন্টের সাইনোসিস হতে পারে। দুই, দ্বিতীয়ত যে জায়গার মধ্যে তার নিউমোনিয়া হলো, সেই জায়গার মধ্যে যেহেতু এটা একটা ইনফ্লামেশন, এখানে লোকালি একটু পেইন হতে পারে। হ্যাঁ, এই জায়গার মধ্যে লোকালি পেইন হতে পারে। আর কি হতে পারে, যেহেতু এখানের মধ্যে ইনফ্লামেশনটা হয়, ইনফ্লামেশনটা হই হবে পরবর্তীতে এগুলো অ্যালভিওলাইটিসের সাথে সাথে পাশাপাশি যে আমার যে ব্রঙ্কিয়াল যে ট্রিটা আছে, যে এখানে ব্রঙ্কিউল গুলো আছে, এরপরে আমার ব্রঙ্কাই আছে। হ্যাঁ, তো ওইগুলোর মধ্যেও কি করে, ব্রঙ্কিউল গুলো ক্লিয়ারলি এয়ার আনতে পারে না, সেগুলোতে ট্রিগার করে, একটা ট্রিগার করে সেখান থেকে একটা কফ তৈরি করতে পারে। এরপরে কফটা ডাই কফ হতে পারে, প্রোডাক্টিভ কফ হতে পারে। নিউমোনিয়ার ক্ষেত্রে পেশেন্টের দুই ধরনের কফ হতে পারে, তার ডাই কফ হতে পারে, প্রোডাক্টিভ কফ হতে পারে। যখন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তখন ইউজুয়ালি আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা হাইপার রেসপন্সিভনেস হয়ে যায়, হয়ে সেখান থেকে যদি কফ হয় তখন ডাই কফ হয়। আর যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে কফ আসে, সেক্ষেত্রে প্রোডাক্টিভ কফ হতে পারে। সেক্ষেত্রে এই যেখানে যে ফ্লুইড গুলো জমতেছে, সেখান থেকে আবার মাস্ট সেল ডিগ্রেডেশন হয়ে সেখান থেকে আরো কিছু ফ্লুইড অ্যালভিওলাইতে যেতে পারে। ওই অ্যালভিওলাই এগুলো অ্যালভিওলাইকে ট্রিগার করে, তখন এগুলো আবার মানে কফ রিফ্লেক্সের মাধ্যমে বের হয়ে চলে আসে। এই কারণে দুই ধরনের কফ হতে পারে নিউমোনিয়াতে, ডাই কফ হতে পারে, প্রোডাক্টিভ কফ হতে পারে। ইউজুয়ালি প্রোডাক্টিভ কফটা একটু বেশি হয়, যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে প্রোডাক্টিভ কফটা বেশি হয়। আর কি হতে পারে নিউমোনিয়াতে, ব্রেথলেসনেস হবে, সাইনোসিস হবে পেশেন্টের, এরপরে লোকালি চেস্ট পেইন হবে, কফ হবে, পেশেন্টের ফিভার থাকবে। তাহলে একটা পেশেন্ট যদি ফিভার, কফ, এরপরে ব্রেথলেসনেস নিয়ে আসে, তাহলে তার আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আর কি একটা পিডিয়াট্রিক, আপনি ওপিডিতে আছেন, একটা বাচ্চা আসলো যে তার জ্বর আছে, মা বলতেছে তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট। এখন জ্বর, কাশি, শ্বাসকষ্ট, এই বাচ্চাটা দুইটা ডিডি, মোস্ট কমন ডিডি হচ্ছে দুইটা। একটা হচ্ছে নিউমোনিয়া হতে পারে, আর একটা হচ্ছে বাচ্চা ব্রঙ্কিওলাইটিস হতে পারে। যদি 2 বছরের নিচে হয়, তখন সেক্ষেত্রে নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসটা খুব বেশি হয়ে থাকে। আর 2 বছরের পরে ইউজুয়ালি ব্রঙ্কিওলাইটিসের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে নিউমোনিয়াটাই বেশি হয়ে থাকে। এখন কোনটা নিউমোনিয়া কোনটা ব্রঙ্কিওলাইটিস, এটা কিভাবে আমরা বুঝবো? ব্রঙ্কিওলাইটিসটা একটা ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস দ্বারা হয়ে থাকে। হ্যাঁ, তো ওখানে যেটা হয় ব্রঙ্কিওলাইটিসের মধ্যে, সেখানে বাচ্চাটা খুব একটা টক্সিক হয় না। হ্যাঁ, বাচ্চা কি থাকে, বাচ্চাটা প্লেফুল থাকে। বলা হয় যে হাসি, কাশি, বাসি। হাসি বলতে বাচ্চাটা প্লেফুল থাকে, বাচ্চার কফ থাকে, এরপরে বাসি বলতে বাচ্চার হুইস থাকে। হ্যাঁ, তো এই কারণে ব্রঙ্কিওলাইটিসের মধ্যে বাচ্চাটা মানে প্লেফুল থাকবে, বাচ্চার কাশি এবং শ্বাসকষ্ট দুইটাই থাকবে, লো গ্রেড ফিভার থাকবে, কিন্তু বাচ্চাটা একটু প্লেফুল থাকবে, খুব একটা টক্সিক থাকবে না। দেখা যাচ্ছে সে মানে কাশতেছে, আবার একটু পরে মায়ের বুকের দুধ টেনে খাচ্ছে। হ্যাঁ, যদি দেখে আপনারা প্রশ্ন করবেন গ্রামে লোকাল অঞ্চলে, যে আসার পরে যে যখন এরকম হাসি, কাশি, মানে বাচ্চা যদি কফ এবং ব্রেথলেসনেস নিয়ে যদি একটা বাচ্চা আসে, তখন বাচ্চার ফিভার আছে কিনা সেটা দেখবেন। এরপরে বাচ্চার চেস্ট একটু বাচ্চাকে দেখতে হবে, স্টেথোস্কোপ দিয়ে দেখতে হবে যে ওখানে কোনো ক্লেপস অথবা রঙ্কাই অথবা কোনো হুইস কিছু পাওয়া যায় কিনা, ওইটা একটু দেখতে হবে। আর হচ্ছে বাচ্চা মানে জামাটা একটু খুলে দেখতে হবে যে বাচ্চার চেস্ট ইনড্রমিং হচ্ছে কিনা।
হ্যাঁ, নিউমোনিয়ার বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা যখন নিঃশ্বাস নেবে তখন তার ফাস্ট ব্রিদিং মানে অনেক বেশি, ইউজুয়ালি একটা বাচ্চা যতটুকু শ্বাস নেওয়া দরকার সেখানে তার শ্বাসের পরিমাণটা একটু বেড়ে যায়, বেড়ে যার 50টা শ্বাস নেওয়া দরকার সেক্ষেত্রে দেখা যাবে সে মানে 60 বার শ্বাস নিচ্ছে। ওটা বুঝবেন কিভাবে, একটু বাচ্চাটাকে যদি একটু শোয়ানো হয়, হ্যাঁ ওখানে যে বেডে শোয়া বাচ্চার দিকে একটু লক্ষ্য করলে যে বাচ্চার বুক উঠানামা করতেছে কতবার, হ্যাঁ জাস্ট যে কোনো একটা কাউন্ট করবেন, একটা কাউন্ট করলে হবে প্রতিবার নিঃশ্বাসের সাথে যখন সে ইন্সপিরেশনের তার একটু মানে একটু ফুলে গেছে ওইটা দ্বারা আপনি তার ইয়ে করতে পারবেন যে তার ফাস্ট ব্রিদিং নাকি তার ব্রিদিংটা নরমাল। আর আরেকটা বিষয় যেটা আছে যে বাচ্চার ইয়া আপনি স্টেথোস্কোপ দিয়ে দেখবেন ওটা সবাই ইন্টার্ন লাইফে অনেক, আর ড্রয়িং আছে কিনা চেস্ট বুক ভিতরের দিকে ঢুকে যায়, দেখা যাবে তার যে বুকটা একটু নিচের দিকে ডিপ হয়ে যায়, তো ওরা ওটা বলে যে চেস্ট ড্রয়িং ক্ষেত্রে আছে কিনা একটু দেখবেন, কারণ কি চেস্ট ড্রয়িং থাকলে এটা সিভিয়ার নিউমোনিয়া ইন্ডিকেট করে। কারণ আমরা নিউমোনিয়ার মধ্যে যে জিনিসটা হয় যে কোনো একটা লোবের মধ্যে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে সেখানে কি হয় মানে ফ্লুইড জমে যায়, ফ্লুইড জমে যায় ওই জায়গাতে লোকালি পেইন হয় এবং গ্যাসেস এক্সচেঞ্জ কমে যায়, এটা নিউমোনিয়াতে হয়। নিউমোনিয়াতে যে কোনো একটা লাংয়ের একটা লোব ইনভলভ হতে পারে, পুরোটা লাং ইনভলভ হতে পারে, দুইটা লাংস ইনভলভ হতে পারে। আর ব্রঙ্কিওলাইটিসে যেটা হয় সেটা হচ্ছে এই যে ব্রঙ্কিউলটা আছে মানে যে পাইপটা আছে আমরা যেটা বলি এটাতে ইনফ্লামেশন হয়ে এটা ন্যারো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গ্যাসেস এক্সচেঞ্জে খুব একটা সমস্যা হয় না। কিন্তু যাদের ব্রঙ্কিওলাইটিস হয় তারা যদি প্রিটার্ম বেবি হয়ে থাকে, ধরুন বাচ্চাটা 37 উইকস জেস্টেশনাল এজ ছিল না, বাচ্চাটা 32 উইকসে সাপোজ সিজার হয়ে গেছে, এই ধরনের বাচ্চাগুলো এগুলো ইমিউনো কম্প্রোমাইজড বাচ্চা বলা হয়, যে তাদের ইমিউনিটি কম থাকে, অথবা যে বাচ্চাটা একটু ম্যালনিউট্রিশনে ভোগে, যে বাচ্চারা এক বছরে নরমাল ওজন হবে 10 কেজি, বাচ্চাটার ওজন আছে 7 কেজি, এই ধরনের বাচ্চাগুলো যদি ব্রঙ্কিওলাইটিস হয় তখন ওই ব্রঙ্কিওলাইটিস থেকে তাদের সেকেন্ডারি ইনফেকশন সুপার ইনফেকশন হিসেবে নিউমোনিয়া হয়ে যায়। তো নিউমোনিয়াতে আমাদের নাঙের যে লোবগুলো আছে, প্যারেনকাইমা আছে, অ্যালভিউলাস আছে, ওইগুলো ইনফ্লামেশন হয়। আর ব্রঙ্কিওলাইটিসে এই যে ব্রঙ্কিয়াল ট্রি যেটা আছে, যে ন্যারো যে লুমেনটা আছে, লুমেনটা ইনফ্লামেশন হয় হয়ে এটা কি হয়ে যায়, হয়ে এটা আমাদের ন্যারো হয়ে যায়। তাহলে এটা নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসের মধ্যে। এখন নিউমোনিয়া রিস্ক ফ্যাক্টর কি কি? এখন যে কোনো বাচ্চারা নিউমোনিয়া হবে এটা কিন্তু কমন না, নিউমোনিয়া হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন কেউ যদি সিভিয়ার ম্যালনিউট্রিশনে থাকে, ম্যালনিউট্রিশন বোঝার জন্য আমরা প্রথম ক্লাসে কিছু কথা বলেছি যে আমাদের বয়স অনুপাতে তার যে পরিমাণ ওজন থাকা দরকার যদি ওই ওজনটা না থাকে তাহলে সেটাকে আপনি ম্যালনিউট্রিশন বলতে পারবেন। এখানে যে ম্যালনিউট্রিশনের জন্য বিভিন্ন ক্যালকুলেশন এগুলো আপনি সেন্টারের মধ্যে সুযোগ পাবেন না, ওগুলো মেডিকেল কলেজে সম্ভব হয়। আপনার যে ওপিডি সেন্টার যেখানে জিপি করেন সেখানে এত সুযোগ নেই, সেখানে বাচ্চার ওজন দেখলে যে 1 বছরে 10 কেজি, এরপরে 5 বছর 2 কেজি করে বাড়বে, তাহলে 1 বছরে 10 কেজি হলে 5 বছরের একটা বাচ্চার নরমাল ওজন হবে 18 থেকে 20 কেজি। এখন একটা 5 বছরের বাচ্চা আসছে তার ওজনটা হচ্ছে 12 কেজি, অথবা 4 বছরের একটা বাচ্চা আসছে তার ওজনটা 12 কেজি, তাহলে এটা ম্যালনিউট্রিশন বলা যায়। কারণ আমাদের নরমাল রুল হচ্ছে প্রথম বছরে হবে 10 কেজি, এরপরে প্রতি বছরে আমরা 2 কেজি করে বাড়লে 12, 14 বছরে হবে 14 কেজি, 4 বছরে হবে 16 কেজি। এখন যদি এরকম না হয়, দেখা গেছে 2 বছরের বাচ্চা ওজন হচ্ছে 8 কেজি, তাহলে এগুলো কিন্তু ম্যালনিউট্রিশনে দেবে। এরপরে কারো যদি মিজেলস হয়, পার্টুসিস হয়, সেখান থেকেও তার নিউমোনিয়া হয়ে যেতে পারে। এরপর কোনো ডিসঅর্ডার থাকে, কনজেনিটাস নিয়ে যদি কোনো বাচ্চার জন্ম হয় তাহলে তাদের সেক্ষেত্রে কি হতে পারে, তাদের সেক্ষেত্রে মানে আপনার নিউমোনিয়ার চান্সটা একটু বেশি। এরপরে ইনফ্যান্ট নিউমোনিয়া হতে পারে। আর ইনডোর এয়ার পলিউশন যদি হয়, ওভার ক্রাউডিং, এসব ক্ষেত্রে নিউমোনিয়া হয়। তো মোস্ট কমন কজ আমাদের বাংলাদেশে হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশন। যদি ম্যালনিউট্রিশন থাকে, আরেকটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিসের পরবর্তী আরেকটা আছে অ্যালার্জি। উইন্টার সিজনের মধ্যে বাংলাদেশে ঠান্ডা লাগে, হ্যাঁ এখানে ব্যাকটেরিয়া থেকেও যেটা বেশি হয় যে ঠান্ডা লাগে, আমরা এর আগের ক্লাসে বলছি যে ব্যাকটেরিয়াগুলো কলোনাইজেশন হওয়ার জন্য একটা ফেভারেবল প্লেস পেয়ে যায়, এই কারণে ঠান্ডা অবস্থাতেও কি হয় নিউমোনিয়ার পরিমাণ বেড়ে যায় শীতকালে। এখন যারা মানে পেডিয়াট্রিক্স যারা মানে বিভিন্ন ইনডোর আউটডোরে কাজ করেন দেখবেন যে এই সিজনের মধ্যে বাচ্চাদের এখন কমন যে ডিজিজটা আছে সেটা হচ্ছে নিউমোনিয়া অথবা ব্রঙ্কিওলাইটিস, মানে নভেম্বর থেকে শুরু হয় একবার ফেব্রুয়ারি পর্যন্ত। তো শিশু হসপিটালগুলো এগুলোকে তাদের বলে যে তাদের এটা হসপিটালের বিজনেস সিজন, হ্যাঁ এই সিজনের মধ্যে তারা জানে যে আর প্রতিদিন ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া পেশেন্ট আসবে, তারা এটাকে বিজনেস সিজন হিসেবে নাম করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আর বড় হসপিটাল যেগুলো আছে সেগুলো তো ডেঙ্গু সিজন, এপ্রিল থেকে নভেম্বর, ওইটাকে তাদের বিজনেস সিজন হিসেবে বলে, কারণ ওই সময় ডেঙ্গু পেশেন্ট এখন বাংলাদেশে বেশি। হ্যাঁ শিশু হসপিটালগুলো নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিস তারা তাদের ব্যবসা চাঙ্গা রাখে, আর বড় হসপিটালগুলো ডেঙ্গু পেশেন্টটাকে তাদের ব্যবসায়িক পুঁজি হিসেবে ধরে রাখে। যাই হোক, পজিটিভ অর্গানিজম আমাদের কি কি? তো মেইনলি এখানে দুইটা অর্গানিজম সবচেয়ে মোস্ট কমন, স্ট্রেপ্টোককাস নিউমোনি, তাদের যতগুলো নাম স্ট্রেপ্টো আছে সবগুলো গ্রাম পজিটিভ আমরা জানি। আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এটা গ্রাম নেগেটিভ, স্টাফোরিয়াস এটা গ্রাম পজিটিভ, ঠিক আছে। মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এটা এটিপিক্যাল অর্গানিজম, আরেকটা হচ্ছে ভাইরাস। আমাদের দেশে ভাইরাস থেকে তো আর নিউমোনিয়া ওইভাবে হয় না, ভাইরাস থেকে সুপার ইনফেকশন হিসেবে নিউমোনিয়া হয়ে যায়। তো অর্গানিজমের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে দুইটা অর্গানিজম আছে, একটা হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া আর একটা হচ্ছে স্টাফিলোককাস অরিয়াস। কিন্তু সবচেয়ে বেশি হয় স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া আর একটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার জন্য এটা 65% বলা হয়, 65% নিউমোনিয়া হয় স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দ্বারা, আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারাও 55 to 60%। এরপরে বিভিন্ন রিসার্চে দেখা যায় যে নিউমোনিয়ার মধ্যে এই দুটো অর্গানিজম কমন, মানে দুইটাই থাকে, কম্বাইন্ড অর্গানিজম, গ্রাম পজিটিভ থাকে গ্রাম নেগেটিভ থাকে। সেই জন্য আমাদের কি করতে হয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে নিউমোনিয়ার ক্ষেত্রে। যে আমি এখন কোনো অ্যান্টিবায়োটিক দিলে হবে না যেটা শুধু গ্রাম পজিটিভ, যেমন নিউমোনিয়া তো আমি তাকে শুধু ফ্লুকস দিয়ে দিলাম, কাজ হবে না, আমার তাকে দেখা যাচ্ছে নিউমোনিয়ার ফ্লুকস শুধু গ্রাম পজিটিভটা কভার করবে, গ্রাম নেগেটিভের কোনো কভারেজ নাই। সেই জন্য নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের দেওয়া হয় যেটা মানে গ্রাম পজিটিভ নেগেটিভ দুটাকেই কভার করে, ওই ধরনের অ্যান্টিবায়োটিক গুলোই দেওয়া হয়। এখন সাইন সিমটম যদি আমরা দেখি যে সাইন সিমটমস এখানে কি কি সাইন সিমটমস থাকতেছে নিউমোনিয়া পেশেন্টের, তাহলে সেখানে হচ্ছে যদি আমরা দেখি সিমটমস পেশেন্ট যেটা নিয়ে আসবে ফিভার, কফ, ব্রেথলেসনেস। বাচ্চা মানুষের বলবে যে তার জ্বর 2 দিন থেকে জ্বর কাশি, আজকে শ্বাসকষ্ট শুরু হয়েছে, হ্যাঁ হয়তো বলতে পারে যে তার 2-3 দিন থেকে সর্দি ছিল, জ্বর ছিল, এখন কাশি, এরপর গতকাল কাশি, আজকে থেকে দেখতেছি তার শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না, হ্যাঁ এখন এই বাচ্চা কিছু জেনারেল এক্সামিনেশন করতে হবে। প্রথম যেটা আছে এগুলোর আগে হচ্ছে বাচ্চাকে দেখতে কিন্তু বাচ্চা টক্সিক ইল লুকিং থাকবে নিউমোনিয়ার ক্ষেত্রে। এখানে ব্রঙ্কিওলাইটিসটা একটু আলাদা করে রাখবেন, ব্রঙ্কিওলাইটিসের বাচ্চা ইউজুয়ালি মানে দেখতে হেলদি প্লেফুল থাকে, আর ফার্স্ট ব্রিদিং এটা নিউমোনিয়া তো থাকে, এটা ব্রঙ্কিওলাইটিসও থাকে। চেস্ট ইনড্রয়িংটা মানে বুকের ভিতর গর্ত হয়ে যাওয়া নিঃশ্বাস নেওয়ার সময়, এটা ইউজুয়ালি নিউমোনিয়াতে থাকে। আর নিউমোনিয়াতে যদি চেস্ট ইনড্রয়িং থাকে তখন যদি তারা এক্সরে করা হয় সেখানে কিন্তু কনসোলিডেশন পাবেন। আর এখানে চেস্ট ইনড্রয়িং এর আরেকটা বিষয় হচ্ছে কি, চেস্ট ইনড্রয়িং থাকা মানে এটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়ার একটা সাইন। আর সাইনোসিস থাকতে পারে সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে, যদি কারো সিভিয়ার নিউমোনিয়া হয় দেখা যাচ্ছে যে এন্টায়ার লোব অথবা ব্রঙ্কো নিউমোনিয়া, অথবা দেখা যাচ্ছে যে একটা লোবের মানে ম্যাক্সিমাম অংশ ইনভলভ করে ফেলছে, তাহলে তাদের ক্ষেত্রে কি হতে পারে, সাইনোসিস হতে পারে, যে তার ঠোঁট একটু ব্ল্যাকিশ হয়ে যেতে পারে, লিপটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন। রানি নোজ, কারো যদি আপার আর্টিরিয়াল কমপ্লিকেশনে নিউমোনিয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে রানি নোজটাও থাকতে পারে, নাক দিয়ে পানি পড়বে, হ্যাঁ অনেকগুলো কমপ্লেন।
তো নিউমোনিয়াতে যেহেতু 18% ডেথ রেট, যে মারা যায় অনেক সময়, ম্যাক্সিমাম আন্ডার 5 ইয়ার্স, 5 বছরের নিচে মৃত্যুর মোস্ট কমন কজ হচ্ছে নিউমোনিয়া। সেজন্য নিউমোনিয়ার একটা পেশেন্ট যদি আসে তাহলে তাকে খুব ভালোভাবে ইভালুয়েট করে তাকে ট্রিটমেন্ট করতে হবে, এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে নিউমোনিয়াতে মানে আইভি অ্যান্টিবায়োটিক্স লাগে, সেজন্য হসপিটালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তবে একটু মাইল্ড নিউমোনিয়া হলে সেক্ষেত্রে হসপিটালাইজেশন না হলেও চলে, বাসার মধ্যে ট্রিটমেন্ট করা যায়। এখন এখানে যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করবো সেটা হচ্ছে যে পেশেন্ট যে সাইন সিম্পটমস তো নিয়ে আসবে তিনটা: ফিভার, কফ, ব্রেথলেসনেস। বাচ্চাটা টক্সিক ইল লুকিং থাকবে, ফাস্ট ব্রিদিং থাকবে, সাইনোসিস থাকতে পারে, রানিং নস থাকতে পারে। এন্ড ফাস্ট ব্রিদিংটা একটু মনে রাখবেন এখান থেকে, হ্যাঁ। 2 বছরের নিচে, সরি, যদি 2 মাসের নিচে হয় বাচ্চা, তাহলে তার ইউজুয়াল প্রতি মিনিটে সে শ্বাস নেবে 60 বারের কম। যদি 60 এর বেশি হয় তাহলে সেটাকে আমরা ট্যাকিফিয়া অথবা ফাস্ট ব্রিদিং বলবো। আর 2 মাস থেকে 1 বছর হচ্ছে 50, সেখানে একটু সহজে মনে রাখবেন 60, 50, 40। যে এখন নিউমোনিয়া বাচ্চাগুলো আপনি খুব বেশি পাবেন যে 2 থেকে 12 মাস আর 1 থেকে 5 বছর। তাহলে আপনি 6 থেকে 12 বছরের মধ্যে নিউমোনিয়া খুবই কম, রেশিও একবারই কম বলা যায়। আর 12 বছর তো ওইটা অ্যাডাল্ট লাইফে চলে যায়। তাহলে আপনার যেটা মনে রাখতে হবে যে 2 মাসের কমে যদি হয় তাহলে 60, আর যদি 1 বছরের কমে হয় তাহলে 50, মানে তার রেসপিরেটরি রেট 50 পর্যন্ত এটা অ্যাকসেপ্টেবল। 50 এর বেশি যদি চলে যায় তাহলে সেটা ফাস্ট ব্রিদিং। আর 1 বছরের পরে হলে 40। তাহলে 40, 50, 60। আর এখানে দেখেন 2 মাস, 2 থেকে 12 মাস, 1 থেকে 5 বছর। কয়েকবার আপনারা লিখলে এটা সবসময় মনে থাকবে। এটা চেস্ট ইন ড্রয়িং এর একটা সাইন। আপনি দেখেন বাচ্চা নিঃশ্বাস নেওয়ার সময় বুকটা এরকম গর্ত হয়ে যাবে। এরকম যে বাচ্চাগুলো গর্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে বাচ্চা যদি এটা ইজিলি দেখা যায় যে আপনার মানে দূর থেকে এটা দেখা যাচ্ছে এবং ডিপ এরকম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই বাচ্চাকে সিভিয়ার নিউমোনিয়া হিসেবে ডায়াগনোসিস করতে হবে। হ্যাঁ, আর এই বাচ্চাকে তখন একটু অক্সিজেন সাপোর্ট লাগতে পারে। যদি আপনার কাছে যদি পালস অক্সিমিটার থাকে তাহলে অক্সিজেন ঠিক আছে কিনা সেটা দেখবেন। যদি ঠিক না থাকে, মানে অক্সিজেন যদি তার নরমাল না থাকে, 94% এর কম যদি থাকে, সেক্ষেত্রে তার অক্সিজেন লাগবে। 94 এর উপরে থাকলে ইউজুয়ালি অক্সিজেন লাগে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন পালস অক্সিমিটার, বাচ্চাদের পালস অক্সিমিটার সব চেম্বারে থাকে না, পাওয়া যায় না। বড়দের যে পালস অক্সিমিটার আছে এটা বাচ্চাদের গুলো দেখা অনেক কষ্টকর, বোঝা যায় না। তখন বাচ্চার মানে হাইপোক্সিয়া আছে কিনা, অক্সিজেন লাগবে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে বাচ্চার যদি ফিডিং ডিফিকাল্টি থাকে। নিউমোনিয়া বাচ্চাগুলো যখন তাদের ইয়া হয়, এমনি তো সাইনোসিস দেখলে বুঝবেন যে বাচ্চার হাইপোক্সিয়া আছে। এক, যে হাইপোক্সিয়া থাকলে বাচ্চার হাইপোক্সিয়া আপনি কিভাবে বুঝবেন? এক হচ্ছে বাচ্চার সাইনোসিস আছে। যদি সাইনোসিস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন বাচ্চার অক্সিজেন লাগবে। আর হচ্ছে বাচ্চা যদি এরকম চেস্ট ইনড্রয়িং থাকে তাহলে বাচ্চা হাইপোক্সিক বেবি হিসেবে ডায়াগনোসিস করবেন। আর আরেকটা হচ্ছে বাচ্চা যদি ফিডিং ডিফিকাল্টি থাকে, যে বাচ্চা খাইতে পারতেছে না, হ্যাঁ, বাচ্চা ব্রেস্ট ফিড করতে পারতেছে না, বাচ্চা সাকিং রিফ্লেক্স কমে গেছে, তাহলে সেক্ষেত্রে বাচ্চার যদি পালস অক্সিমিটার না থাকে আপনি এম্পিরিক্যালি তাকে অক্সিজেন দিতে পারবেন। আরেকটা হচ্ছে যে এই যে এলানোজি, এটা বাচ্চার যে নাকের যে ওপেনিং গুলো আছে, নেজাল ওপেন নস্ট্রিল গুলো আছে, এগুলো নিউমোনিয়া বাচ্চাদের, একটা নরমাল বাচ্চাদের এগুলো নরমালি থাকে, কিন্তু নিউমোনিয়া বাচ্চাদের এগুলো একটু ওয়াইড হয়ে যায়। হ্যাঁ, ফ্লেয়ার অফ এলানোজ নস্ট্রিল বলা হয় এটাকে। ইনভেস্টিগেশন আমরা কি করব? একটা বাচ্চা যখন এভাবে ফিভার, ব্রেথলেসনেস, কফ নিয়ে আসছে, এখন এই বাচ্চার যদি ব্রঙ্কিওলাইটিস হয় আপনি বাসা ট্রিটমেন্ট দিয়ে দিলেন, মানে একদম ট্রিটমেন্ট কোনো অ্যান্টিবায়োটিক্স লাগবে না। বাচ্চা যদি হেলদি হয়ে থাকে বাচ্চার অ্যান্টিবায়োটিক্স লাগবে না। হয়তো প্রোফাইলিক থেকে আপনি একটা অ্যান্টিবায়োটিক্স দিবেন, হ্যাঁ। কিন্তু বাচ্চা যদি নিউমোনিয়া হয়ে থাকে তাহলে তো সেক্ষেত্রে বাচ্চার অবশ্যই অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার কিছুটা ইনভেস্টিগেশন, প্রথমত যদি ক্লিনিক্যাল সাইন সিম্পটম যদি থাকে, যেমন যদি চেস্ট ইনড্রয়িং থাকে, কোনো কথা নাই, আপনি নিউমোনিয়া হিসেবে ডায়াগনোসিস করতে পারেন। এরপরে হচ্ছে যে বাচ্চার সাইনোসিস হয়ে গেল, এরপরে আপনি স্টেথোস্কোপ দ্বারা দেখবেন যে বাচ্চার প্লেপস আছে, তাহলে চেস্ট ইনড্রয়িং মানে কোনো ইনভেস্টিগেশন ছাড়াই আপনি ডিটেক্ট করতে পারেন যে বাচ্চার নিউমোনিয়া। এরপরে চেস্ট, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি স্টেথোস্কোপ দিয়ে দেখবেন যে ক্রেপস আছে, তো এখানে ফ্লুইড থাকলে ক্রেপস থাকবে। আর ব্রঙ্কিওলাইটিস থেকে আপনি রঙ্কাই পাবেন, ক্রেপস পাবেন না। তো রঙ্কাই আর ক্রেপস এগুলো একটু আপনারা আওয়াজগুলো আমি এখানে বুঝাতে পারবো না, আপনারা নিজেরা একটু সবার জানা আছে। আর যাদের জানা নাই ওরা একটু মানে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিয়েন। যারা একবারই, সবাই জানেন আশা করি, কিন্তু যারা একবারই কখনো পেশেন্ট দেখেন নাই বাচ্চাদের, হ্যাঁ, বা তারা একটু শুনে নিয়েন যে ক্রেপসের আওয়াজটা কেমন হয় আর আপনার রঙ্কাই আওয়াজটা কেমন হয়। তাহলে ক্রেপস পেলেন, বাচ্চা ফাস্ট ব্রিদিং পেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইনভেস্টিগেশন ছাড়া আপনি ডায়াগনোসিস করতে পারবেন নিউমোনিয়া। এমপিরিক্যালি আপনি অ্যান্টিবায়োটিক দ্বারা ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনি এখন বাচ্চার টিপস আপনি বুঝতেছেন না, যে বাচ্চার হয়তো ওইভাবে বাচ্চা মানে স্টেবল না, বাচ্চা খুব কান্নাকাটি করতেছে। এখন টিপস তো বাচ্চাদের ক্ষেত্রে বুঝতে হলে বাচ্চাটা একটু সাইলেন্ট হতে হবে, একটা বাচ্চা মায়ের কোলে থাকতে হবে সুন্দরভাবে। এখন বাচ্চা খুবই নাড়াচাড়া করতেছে, ইয়ে করতেছে, বুঝতেছেন না, তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে একটা সিবিসি, সিআরপি এবং একটা চেস্ট এক্সরে দিতে হবে। তো চেস্ট এক্সরে দিলে আপনি দেখতে পারেন যে সেখানে হয়তো কনসলিডেশন আসবে নিউমোনিয়া হলে, অথবা ব্রঙ্কোনিউমোনিয়া হলে প্যাচি অপাসিটি আসবে। আর যদি ব্রঙ্কিওলাইটিস হয় তাহলে কনসলিডেশনও আসবে না আর প্যাচি অপাসিটিও আসবে না, সেখানে আসবে আপনার ওই যে হাইপার ট্রান্সলুসেন্ট অফ লাং ফিল্ড, এবং সেখানে রিপস যেগুলো আছে রিপসগুলো হরিজন্টাল হয়ে যাবে, সোজা সোজা হয়ে যাবে। এতটুকু মনে রাখলে চলবে। তো এখন এখানে যে বিষয়টা আছে যে এখানে এই বাচ্চার যে নিউমোনিয়া ডায়াগনোসিস আপনি করলেন, তাহলে ডায়াগনোসিসের জন্য আপনি যে ইনভেস্টিগেশনটা দিবেন, এই কয়েকটা ইনভেস্টিগেশন সিবিসি দিবেন। সিবিসিতে আপনি কি দেখবেন যে তার ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যাবে, সাথে তার নিউট্রোফিল কাউন্টটাও বাড়বে। ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে নিউট্রোফিল কাউন্টটা বাড়ে। যদি এখানে তার সাথে ভাইরাসের ইনফেকশন, ভাইরাল ইনফেকশন থাকে, সেক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্টটা বাড়বে। তাহলে লিম্ফোসাইট কাউন্টটা বাড়লে ভাইরাল ইনফেকশন থেকে ভাইরাল নিউমোনিয়া আপনি বলতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ব্যাকটেরিয়া থাকে, সুপার ইনফেকশন হিসেবে ব্যাকটেরিয়াও থাকে। আর নিউট্রোফিল কাউন্টটা যদি বাড়ে সেক্ষেত্রে তো বুঝা গেল যে ব্যাকটেরিয়াল কজ। সিআরপিটা বাড়বে, অ্যাকুইট ইনফ্লামেশনের ক্ষেত্রে সিআরপি প্রোটিনটা সবসময় বাড়ে। চেস্ট এক্সরেটা করলে কনসলিডেশন, লোবার নিউমোনিয়া। আর যদি ব্রঙ্কোনিউমোনিয়া হয় যে পুরাটা লাং ইন্টেল লাং ফিল্ডের মধ্যে আপনি প্যাচি অপাসিটিটা পাবেন। আমরা যদি এখানে কিছু এক্সরে আপনারা লোবার নিউমোনিয়া, চেস্ট ইয়া এই যে এরকম একটা লোক যে এখানে একটু সাদা হয়ে যাবে আর কি, এখানে ফ্লুইড জমছে, ফ্লুইড জমার কারণে এখানে আপনার যে লাইট পাস করতে পারতেছেন ওটা সাদা হয়ে যাচ্ছে, এরকম আপনি জিনিসটা দেবেন, মানে অপাসিটি দেখবেন আর কি। এটা লোবার নিউমোনিয়া, এটা হচ্ছে রাইট আপার লোব নিউমোনিয়া, বাচ্চা রাইট আপার লোব নিউমোনিয়া। যে আমার এমনি নরমাল লাং ফিল্ডটা আমার এরকম ব্ল্যাকিশ থাকবে, কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে যেখানে ফ্লুইড জমে সেখানে ওটা ব্ল্যাক থাকতেছে না, ওখানে এরকম একটু সাদা হয়ে যাচ্ছে। এটা দ্বারা আপনি বুঝবেন এটা নিউমোনিয়া, হ্যাঁ। আর প্যাচি অপাসিটির ক্ষেত্রে কি হয়, এই যে এখানে সব জায়গায় সাদা সাদা স্পট পড়ে যাচ্ছে পুরো লাং ফিল্ডের মধ্যে, এই যে এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এখানে স্পট, এখানে স্পট, এখানে আবার এইদিকে স্পট আছে, যেদিকে স্পট আছে এদিকে স্পট আছে। তো এরকম পুরো মানে ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে পুরো লাং ফিল্ডের মধ্যেই মানে স্পট পড়ে যায়। তো ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে এখানে ক্লিনিক্যাল প্র্যাকটিস যেটা বলা হয় যে এখানে স্টাফাইলোকক্কাস অরিয়াসটাও ইনভলভ থাকে, স্টেক নিউমোনিয়ার সাথে স্টাফাইলোকক্কাসও থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় ব্রঙ্কোনিউমোনিয়া ট্রিটমেন্ট, যদি ব্রঙ্কোনিউমোনিয়া হয় সেক্ষেত্রে আবার কম্বাইন্ড থেরাপি দেওয়া হয়। কম্বাইন্ড থেরাপি বলতে সেফটি একজনের সাথে অ্যান্টি স্টাফাইলোকক্কাল পেনিসিলিন, যেটা আমরা জানি ফ্লুক্লোসাসিলিন, ফ্লুক্লোসিন ইনজেকশনটাও দিয়ে দেওয়া হয়।
এবার আমরা একটু ব্রঙ্কিওলাইটিসটা সম্পর্কে একটু জানি, যেহেতু দুইটাই প্রায় কাছাকাছি আলোচনা, তাই ব্রঙ্কিওলাইটিস সম্পর্কে একটু আলোচনা করি, পরে দুইটা ম্যানেজমেন্ট আমরা একসাথে আলোচনা করব। যে ব্রঙ্কিওলাইটিসটা হচ্ছে কি অ্যাকুইড ভাইরাল ইনফেকশন অফ দ্য ব্রঙ্কিউলস এন্ড ইজ ক্যারেক্টারাইজড বাই কফ, ব্রেথলেসনেস, হুইজ। তাহলে আমরা ওখানে পেয়েছিলাম কি নিউমোনিয়া ক্ষেত্রে কফ, ব্রেথলেসনেস প্লাস ফিভার। নিউমোনিয়া ক্ষেত্রে আমরা পেয়েছি ফিভার থাকবে, বাচ্চা মানে ফিভার অবশ্যই থাকবে। আর ব্রঙ্কিওলাইটিসের মধ্যে ফিভারটা প্লাস মাইনাস, যে বাচ্চা ফিভার থাকতেও পারে অথবা লো গ্রেড ফিভার থাকবে, কিন্তু বাচ্চা হুইজ থাকবে। বাচ্চা মা বলবে যে ওর গলা থেকে যে ওর কত দুই দিন আগে জ্বর হয়েছে, এটা 2 মাস থেকে 6 মাসের বাচ্চাদের খুবই বেশি হয়, যে আসি বলবে যে জ্বর হয়েছে, এখন তার গলাতে খুব ডাক দিতেছে, খুব আওয়াজ করতেছে, বাসির মতো আওয়াজ দিতেছে, এরকম ইয়াগুলো করবে। হ্যাঁ, তো এখানে কেন হচ্ছে, ওই যে তার যে ইয়েটা আছে, লুমেনগুলো আছে, লুমেনগুলো ন্যারো হয়ে যাচ্ছে, আর একটা ন্যারো টিউব দ্বারা যদি এয়ার পাস করে, আমরা যে বাসি যেগুলো বাসি বানানো হয়, তো এরকম যদি এটা যদি ন্যারো হয়ে যায়, তো এই ন্যারো লুমেন দ্বারা যদি এয়ার পাস করে, তখন কি হবে, তখন সেখানে মানে একটা সাউন্ড হবে, একটা হুইসের মতো, একটা বাঁশির শব্দের মতো একটা সাউন্ড হবে। তো সেই জন্য ব্রঙ্কিওলাইটিসের মধ্যে যেহেতু আপনার ব্রঙ্কিয়াল ট্রিতে রেসপিরেটরি ট্র্যাক্টটা বিভিন্ন জায়গাতে অ্যালভিওলাই গুলো ন্যারো হয়ে যায়, সেজন্য সেখান থেকে হুইসের মতো একটা সাউন্ড পাওয়া যাবে। হ্যাঁ, এরপরে কোন বয়সে বেশি হয়, 2 বছরের আগে বেশি হয়, 2 থেকে 6 মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর উইন্টার সিজনের মধ্যে এন্ড রেইনি সিজনের মধ্যে, বর্ষাকাল এবং শীতকাল, এই দুই সময়ের মধ্যে বেশি হয়। এটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। তাহলে যে দেখুন ব্রঙ্কিওলাইটিসের মধ্যে আমার যে এখানে ওপেনিংটা খুবই সুন্দর, কিন্তু যখন ব্রঙ্কিয়াল টিউবটা ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে ন্যারো হয়ে যায়, যখন এরকম ন্যারো হয়ে যায়, তখন যখন এদিকে মানে বাচ্চা ইন্সপিরেশনের সময় বাতাস আসা যাওয়ার সময় এখানে একটা সাউন্ড তৈরি করে। বাঁশির মেকানিজমটাও এমন, যে এখানে একটা যে এরকম এখানে কি হচ্ছে, এই যে ব্রঙ্কিওলাইটিস ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, এটা ন্যারো হয়ে গেল। সাইন সিমটমস কি, যদি আমরা সাইন সিমটমস দেখি, তাহলে এটা হচ্ছে গ্র্যাজুয়াল অনসেট। এখানে লো গ্রেড ফিভার থাকে, ব্রেথলেসনেস থাকে, কাশি থাকবে, হুইজ থাকবে। আর যদি এটা আমরা যদি বাচ্চা যদি আর যদি বাচ্চা যদি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস যদি হয়, তাহলে এফেক্ট ফিডিং, সে খাওয়া দাওয়া করতে পারবে না। খাওয়া দাওয়া করতে না পারা মানে তখন তার হসপিটালাইজেশন লাগবে। তাহলে ব্রঙ্কিওলাইটিসের মধ্যে যদি বাচ্চা খাইতে পারতেছে না, মানে খুবই বেশি এরকম পরিমাণ হয়ে গেছে, খাইতে পারতেছে না, তার এফেক্ট ফিডিং যখন চলে আসবে, তখন বাচ্চার অ্যাডমিশন লাগবে। আদারওয়াইজ বাকি যে কন্ডিশনগুলো আছে, সেটা কিন্তু বাসায় হোম ম্যানেজমেন্ট করা যাবে। আর ব্রঙ্কিওলাইটিস থেকে যদি আবার তার নিউমোনিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু ভর্তি লাগতে পারে। রানি নোজ, নাসাল ব্লকেজ এগুলো থাকতে পারে। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চা সাধারণত প্লেফুল থাকে, আমরা বললাম হাসি, কাশি, বাসি কমন বৈশিষ্ট্য। ব্রঙ্কোডাইলেটর, নেবুলাইজেশন। হ্যাঁ, এখন একটা বাচ্চার ব্রঙ্কিওলাইটিস নাকি এটা নিউমোনিয়া, এটা কিভাবে বুঝবেন? কারণ আর্লি স্টেজ অফ নিউমোনিয়া, জ্বরের 3 দিনের দিন চলে আসছে, তখন হয়তো তার ফার্স্ট ব্রিদিং নাও থাকতে পারে, তার চেস্ট ইনড্রয়িং নাও থাকতে পারে, আপনার কাছে চেম্বারে আসছে, এখন তার ক্লিপস না রঙ্কাই, এটা আপনি বুঝতে পারতেছেন না। হ্যাঁ, বা একবার মনে হচ্ছে যে এটা ক্লিপস হতে পারে, আবার এটা রঙ্কাই হতে পারে, দুইটা মনে হতে পারে। আবার নিউমোনিয়াতে কিন্তু ক্লিপস রঙ্কাই দুটোই পাওয়া যায় অনেক সময়। এখন আপনি শিওর হতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি এটা কি ব্রঙ্কিওলাইটিস নাকি এটা মানে নিউমোনিয়া। তো সেক্ষেত্রে একটা এখানে সহজ WHO 2013 সালের গাইডলাইনে একটা মানে গাইডলাইন প্রকাশ করছে, যে যখন চেম্বারে এটা আসলো, আপনার পরীক্ষা নিরীক্ষার ওইভাবে সুযোগ নাই, এক্সরে করার সুযোগ নাই, সিবিসি করার সুযোগ নাই, এখন মানে আপনার চেম্বারের মধ্যে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে এটা কি আপনি ব্রঙ্কিওলাইটিস হিসেবে ট্রিটমেন্ট দিবেন নাকি এটাকে আপনি নিউমোনিয়া হিসেবে ট্রিটমেন্ট দিবেন। কি করবেন? বলে যে এটাকে আপনি তখন ইয়া করবেন, আপনি বাচ্চাটাকে নেবুলাইজেশন করবেন। কি দ্বারা নেবুলাইজেশন করবেন? ব্রঙ্কোডাইলেটর। যদি 3 মাসের কম হয়, সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর দেব না, সেক্ষেত্রে আমরা তাদেরকে 3% সোডিয়াম ক্লোরাইড দেব। আর যদি 3 মাসের উপরে হয়ে থাকে, হ্যাঁ, এরপরে 6 মাস, কারণ কি 3 মাসের আগে ব্রঙ্কোডাইলেটর আমরা এই কারণে দিই না যে তাদের তখন ইয়া থাকে, হার্ট রেট অনেক বেশি থাকে, তো দেখা যাচ্ছে যে ব্রঙ্কোডাইলেটর দিলে সেটা হার্ট রেট আরো বাড়ায় যায়। আবার অনেকে বলে যে বিটা রিসেপ্টর তাদের ওয়েল ডেভেলপ হয় না, ওইটা অ্যাকচুয়ালি বিটা রিসেপ্টর প্রথম ডে 1 অফ মানে জন্মের প্রথম দিন থেকে বিটা রিসেপ্টর ওয়েল ডেভেলপ থাকে, নাহলে বাচ্চা শ্বাস নিতে কিভাবে। যাই হোক, আমরা 3 মাসের পরে হলে আমরা তাদেরকে আদার্স যে ব্রঙ্কোডাইলেটর গুলো আছে আমরা সেগুলো দেব। তো ইউজুয়ালি আমাদের যে এই ধরনের বাচ্চাগুলো আসে 5 মাস, 6 মাস, 7 মাস এই ধরনের বয়সে বাচ্চারা আসে। এখন বাচ্চা চেম্বারে আসলো, তার সিম্পটম হচ্ছে ফিভার প্লাস কফ প্লাস ব্রেথলেসনেস। এখন চেম্বারে আপনি ডিসিশন নেবেন এটা কি ব্রঙ্কিওলাইটিস নাকি এটা নিউমোনিয়া। এটা 1 বছরের বাচ্চা হতে পারে, 2 বছরের বাচ্চা হতে পারে, 3 বছরের বাচ্চা হতে পারে, যে কোনো এজের বাচ্চা আপনার কাছে আসলো, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাটাকে আপনি উইন্ডেল সালবিউটামল দ্বারা নেবুলাইজেশন দিবেন। সালবিউটামলের সাথে ইট্রাটোফিয়াম যেটা আছে, হ্যাঁ, অ্যান্টিমাসকারিন, ওটাও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এখন আপনি শুধু উইন্ডেল অথবা উইন্ডেল প্লাস, মানে সালবিউটামলটা সালটোলিন নামে পাওয়া যায়, আর ইট্রাটোফিয়াম যেটা আছে ওটা ইফ্লেক্স নামে পাওয়া যায়, আর উইন্ডেল প্লাসের মধ্যে দুইটাই কম্বিনেশন থাকে। যাই হোক, আপনি তাকে শুধু সালবিউটামল দ্বারা নেবুলাইজেশন দিলেন। এখন নেবুলাইজেশনের ডোজ আমরা পরে করে দেব। নেবুলাইজেশন দেওয়ার পরে দেখা গেল আপনি একবার দিলেন, দিয়ে 20 মিনিট অপেক্ষা করলেন। 20 মিনিট অপেক্ষা করার পর দেখুন যে না, বাচ্চা এখন প্লেফুল, মানে বাচ্চাকে নিয়ে আসছিল খুবই ব্রেথলেসনেস অনেক ইয়া, যে এখন একবার নেবুলাইজেশন দেওয়ার পরে বাচ্চা প্লেফুল হয়ে গেল, বাচ্চার হুইস চলে গেল, রঙ্কায় চলে গেল, বা কান্নাকাটি চলে গেল, বাচ্চা হাসি খুশি, অথবা ওয়েল রেসপন্স, যে তার ব্রেথলেসনেসটা কমে গেল। যে নেবুলাইজেশন দেওয়ার আগে তার মিনিটে শ্বাস ছিল সাপোজ 1 বছরের পরে তো 40 এর বেশি হলে 1 টু 5 ইয়ার, 1 টু 5 ইয়ার মোর দ্যান 40 হলে আমরা ফাস্ট ব্রিদিং বলবো। এখন 1 টু 5 ইয়ার, হ্যাঁ, তাহলে সে যখন আসছে তখন আপনি তার দেখলেন যে প্রতি মিনিটে তার 40 বার রেসপিরেটরি রেট। এখন আপনি নেবুলাইজেশন দিলেন, দেওয়ার পরে লক্ষ্য করে দেখেন না এখন তার রেসপিরেটরি রেট আসছে 25 অথবা 30, এরকম মানে কমে গেছে, রেসপন্স করছে, বাচ্চা প্লেফুল। তাহলে এটা ডায়াগনোসিস নিউমোনিয়া এখানে মোটামুটি এক্সপ্লোর হয়ে যাচ্ছে। তখন সেই বাচ্চাটাকে হয়তো ব্রঙ্কিওলাইটিস অথবা এটাকে আপনি এজমা মানে অন্য ডিজির মধ্যে চলে যাচ্ছে, মোটামুটি নিউমোনিয়া থেকে। তো কয়বার আমরা এরকম দেব? 3 বার পর্যন্ত বলা হয়েছে, যে প্রতি 20 মিনিট ইন্টারভাল আপনি তাকে 3 বার 20 মিনিট ইন্টারভাল নেবুলাইজেশন দিবেন, এরকম 3 বার দিবেন, মানে 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টার মধ্যে যদি দেখেন যে না বাচ্চা ভালো রেসপন্স করছে, তাহলে তাকে মোটামুটি ব্রঙ্কিওলাইটিসের ট্রিটমেন্ট দিয়ে আপনি বাসায় পাঠাতে পারেন।
যে তাকে নেবুলাইজেশন দিয়ে দিবেন, যে আগামী 7 দিনের জন্য তাকে নেবুলাইজেশন দিলাম, নেবুলাইজেশন দিয়ে তাকে পাশে পাঠাতে পারবেন। এখন যদি এই বাচ্চার ফ্যামিলি হিস্ট্রি অফ এজমা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তাকে শুধু নেবুলাইজেশন ট্রিটমেন্ট হিসেবে দিলে হবে না। ফ্যামিলি হিস্ট্রিতে যদি এজমা থাকে তখন বাচ্চার একটা সেরাম আইজিই করবেন। এজমা বাচ্চাদের সেরাম আইজি লেভেলটা একটু বেশি থাকে। বাচ্চার আরো কিছু লক্ষ্য করবেন যে বাচ্চার কোনো অ্যালার্জিক রাইনাইটিস আছে কিনা, বাচ্চার শরীরের কোথাও একজিমা আছে কিনা। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি এটোপিক ডিজিজ মানে অ্যালার্জিক রাইনাইটিস, এজমা এবং এটোপিক ডার্মাটাইটিস, এই তিনটা জিনিস হচ্ছে তিন ভাই। যাদের একজিমা আছে, যেসব ছোট বাচ্চা, এদের ক্ষেত্রে যাদের এজমা থাকতে পারে, অ্যালার্জিক রাইনাইটিসও থাকতে পারে। যাদের এজমা আছে তাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকতে পারে, তাদের আবার কি থাকতে পারে, একজিমাও থাকতে পারে। তো এই কারণে এই তিন ভাইয়ের মধ্যে যদি একজনকেও পাওয়া যায় যে কারো যদি এজমা থাকে, তার অবশ্যই আরো দুইটা হিস্ট্রি নেবেন। এজমা থাকলে তার অ্যালার্জিক রাইনাইটিস আছে কিনা এই জিনিসটা একটু চেক করতে হবে, অথবা তার কোথাও একজিমা আছে কিনা, তার একজিমাটা একটু চেক করতে হবে। খুবই দরকার এটা, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে ব্রঙ্কিওলাইটিসের কজ কি? ব্রঙ্কিওলাইটিসের কজ হচ্ছে আপনার ওই যে ভাইরাল ইনফেকশন, রেসপিরেটরি সিনজিটিয়াল ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, এরপরে আপনার কমপ্লিকেশন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। ইনভেস্টিগেশন ব্রঙ্কিওলাইটিসে আমরা সেম ইনভেস্টিগেশন করব, হাইপার ট্রান্সলুসেন্সি, মোর ব্ল্যাকিশ লাং ফিল দেন নরমাল। আমরা যখন তার একটা এক্সরে করব, এক্সরের মধ্যে দেখব যে তার নরমালি লাং ফিলটাতে মানে যাদের হেলদি তাদের ওই যে এয়ারের কারণে এটা কালো থাকে, কিন্তু ব্রঙ্কিওলাইটিসের বাচ্চার মধ্যে সেখানে এয়ার আরো বেশি জমে যায়। কারণ হচ্ছে ব্রঙ্কিওগুলো ইয়া হয়ে যাওয়ার কারণে, ইনফ্লাম হয়ে যাওয়ার কারণে যেটা ঢুকে সেটা বের হতে পারে না, যে বাতাসটা ভিতরে যাচ্ছে এক্সপিরেশন ওটা বের হতে পারতেছে না, সেজন্য ট্রান্সলুসেন্সিটা এখানে বেড়ে যায়। আর হাইপার ইনফ্লেশন মানে লাংসটা যেহেতু এখানে এয়ার ট্র্যাপ হলো, সেজন্য লাংসটা একটু ইনফ্লেট হয়ে যায়, যে একটু বড় হয়ে যায়। যখন লাংটা একটু নরমাল সাইজ থেকে, সাপোজ এটা আমার যদি একটা লাংস হয়ে থাকে, এখানে আমার যে এয়ারটা আসলো সেটা যদি আবার বের হয়ে যায়, তাহলে এটা এরকমই থাকবে। এখন এখানে এয়ার আসলো কিন্তু বের হতে পারতেছে না, তখন এটা এরকম একটু হয়ে যাবে। এখন লাংস যখন এরকম ছিল তখন আমার রিপস গুলো এরকম মানে একটু ইয়াতে থাকবে, কনকেভ শেপে থাকবে। কিন্তু যখন লাংসটা একটু ইনফ্ল্যাট হাইপার ইনফ্লেশন হয়ে যাচ্ছে, তখন এই যে রিপস গুলো আছে লাংসটা এদিকে ফুলে, রিপস গুলোকে মনে হবে হরিজন্টাল সোজা করে দিচ্ছে, এরকম রিপস গুলো এরকম দেখা যাবে। তাহলে ব্রঙ্কিওলাইটিসের বাচ্চা এজমার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই পাওয়া যায়, হাইপার ট্রান্সলুসেন্সি এবং হাইপার ইনফ্লেশন পাওয়া যায়। এজমারটা কিন্তু ইনফ্লামেশন হয় না, মানে কোনো ব্যাকটেরিয়া ভাইরাল কজে হয় না, ওটা দেখা যায় যে মানে নরমালি ক্রনিক মানে অ্যালার্জিক কন্ডিশনের মতো আর কি। ওটা যে এয়ারওয়েটা সামটাইমস যে সে তার ফ্যামিলি হিস্ট্রি অফ এজমা আছে, সে ঠান্ডা পানিতে গোসল করলো, এটা তার ট্রিগার করে ফেলো, ট্রিগার করে তার দেখা যাচ্ছে সমস্যা করে দিচ্ছে। তাহলে আমার কি হবে, হাইপার ট্রান্সলুসেন্সি এবং হাইপার ইনফ্লেশন দুইটা জিনিস হবে। এক্সরেটা দিকে যদি আমরা দেখি যে এখানে নরমাল যে এক্সরে থেকে এখানে ব্ল্যাকিশটা একটু বেশি, আর রিপগুলো আমার হরিজন্টাল হয়ে যাচ্ছে, তাহলে রিপগুলো হরিজন্টাল হয়ে যায়, তখন এটা ব্রঙ্কিওলাইটিস। তো নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসের পার্থক্য কিভাবে করব, এতক্ষণ যেটা আলোচনা করে আসলাম আমরা, এখানের মধ্যে ক্লিনিক্যাল সাইন সিম্পটমস, চেস্ট এক্সরে, ব্লাড রিপোর্ট। সাইন সিম্পটমসের মধ্যে বাচ্চা প্লেফুল থাকবে, সেটা ব্রঙ্কিওলাইটিস। বাচ্চা টক্সিক থাকবে, নিউমোনিয়া। চেস্ট ইনড্রয়িং থাকবে, নিউমোনিয়া। এর হচ্ছে বাচ্চা চেস্ট এক্সরে যদি আমার কনসলিডেশন অথবা প্যাচি অপাসিটি থাকে, সেটা নিউমোনিয়া। এখানে যদি আমার ওইগুলো না থেকে যদি হাইপার ইনফ্লেশন এন্ড হাইপার ট্রান্সলুসেন্সি থাকে, তাহলে এটা ব্রঙ্কিওলাইটিস। ব্লাড রিপোর্টের মধ্যে আমার সিবিসি, সিআরপি, সিবিসি তে ডাব্লিউবিসি ইনটেস্ট, ইএসআর ইনটেস্ট, সিআরপি বাড়বে। তাহলে ইএসআর, সিআরপি, এরপরে হচ্ছে আপনার ডাব্লিউবিসি কাউন্ট, এগুলো সবগুলোই কিন্তু আমার ইয়াতে বাড়বে, নিউমোনিয়াতে বাড়বে। ব্রঙ্কিওলাইটিস ভাইরাল ইনফেকশন, সেখানে কিন্তু সেট কাউন্টটা বাড়তে পারে, কিন্তু ডাব্লিউবিসি ইত্যাদি বাড়ে না। এখন কয়েকটা সিনারিও একটু মনে রাখেন, যে এতক্ষণ যা আলোচনা করলাম ওইটাই, ফিভার প্লাস কফ প্লাস ব্রেথলেসনেস, কনসলিডেশন ইন চেস্ট এক্সরে, নিউমোনিয়া হিসেবে ট্রিটমেন্ট করেন। সিবিসি, সিআরপি রিপোর্ট আসুক বা না আসুক, এক্সরে রিপোর্টটা সাথে সাথে পাওয়া যায়, এক্সরে তে কনসলিডেশন দেখলেন। এবার সিবিসি নরমাল হোক বা যেটাই হোক, এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই, আমার ট্রিটমেন্ট শুরু হবে নিউমোনিয়া হিসেবে। ফিভার প্লাস কফ প্লাস ব্রেথলেসনেস, চেস্ট ইনড্রয়িং, সালবিউটামল নেবুলাইজেশনে রেসপন্স করতেছে না, আপনি নেবুলাইজেশন দিয়ে দেখলেন 20 মিনিট করে 3 নেবুলাইজেশন দিয়ে দেখলেন যে না, তার ব্রেথলেসনেস কমতেছে না, তখন আপনি নিউমোনিয়া হিসেবে ট্রিটমেন্ট শুরু করেন। ফিভার প্লাস কফ প্লাস ব্রেথলেসনেস, চেস্ট এক্সরে দেখবেন হাইপার ট্রান্সলুসেন্ট, হাইপার ইনফ্লেশন, তাহলে আপনি ব্রঙ্কিওলাইটিস হিসেবে ট্রিটমেন্ট শুরু করেন। ফিভার কফ উইথ প্লেফুল চাইল্ড, সেক্ষেত্রে আমার ডায়াগনোসিস হলো ব্রঙ্কিওলাইটিস। এরপরে ফিভার কফ রেসপিরেটরি ডিস্ট্রেস, প্যাচি অপাসিটি থাকলে ব্রঙ্কোনিউমোনিয়া হিসেবে ট্রিটমেন্ট শুরু করেন। এখন এই যে হুইজ, যেসব বাচ্চা হুইজ হয় মানে রিকারেন্ট হুইজ যাদের হয়, তাদেরকে মানে 8 বছর বয়স পর্যন্ত রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ বলা হয়। তো দেখা যাচ্ছে রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ মানে 8 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা যদি হুইজ মাঝে মধ্যে তার কোনো জ্বর নাই, কিছু নাই, শুধু মানে হুইজ হচ্ছে, তখন সেটাকে কি করা হয়, বাচ্চা ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হবে। যদি ফ্যামিলি হিস্ট্রি অফ এজমা থাকে, তখন সেটাকে এজমা হিসেবে ডায়াগনোসিস করবেন। এখন ফ্যামিলি হিস্ট্রি নাই, সেক্ষেত্রেও একবারই ফ্যামিলির মধ্যে বাবা, দাদা, নানা, নানি কারোর মধ্যে এজমা নাই, এই ধরনের বাচ্চা কি এজমা হতে পারে, তবে সেক্ষেত্রে বলা হয় যে 8 বছর পর্যন্ত একটু অপেক্ষা করার জন্য, যে 8 বছর পর্যন্ত তাকে এটা এজমা না বলে রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ বলবো আমরা, 8 বছর চলে গেলে এটাকে ডাইরেক্ট এজমা হিসেবে ডায়াগনোসিস করবো। কিন্তু ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি থাকে, তাহলে ইনিশিয়ালি এটা এজমা হিসেবে ডায়াগনোসিস হবে, এজমা হিসেবে ট্রিটমেন্ট শুরু হবে। তাহলে নিউমোনিয়া এন্ড ব্রঙ্কিওলাইটিসের ট্রিটমেন্ট আমরা এগুলো আলোচনা করলাম, যে লো রিসোর্স সেটিং, পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ নাই, 9 মাসে বাচ্চা আসছে ফিভার কফ ব্রেথলেসনেস নিয়ে কিভাবে চিকিৎসা শুরু করবেন। তাহলে ডাব্লিউএইচও 2013 গাইডলাইনটা, 5 বছর বাচ্চা ফিভার কফ রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে, তাকে 20 মিনিট পর পর 3 ডোজ অফ সালবিউটামল নেবুলাইজেশন, মানে 20 মিনিটে একবার, 20 মিনিট পর আবার, 20 মিনিট পর আবার, মোটামুটি 3 বার, 20 মিনিট ইন্টারভাল 3 বার তাকে নেবুলাইজ করা হবে। নেবুলাইজেশন যদি রেসপন্স করে, তাহলে এটাকে হুইজি চাইল্ড, আর রেসপন্স না করলে নিউমোনিয়া হিসেবে চিকিৎসা শুরু করবেন। কারণ আমরা নিউমোনিয়ার এখানে কয়েকটা ডেঞ্জার সাইন অলরেডি আলোচনা করছি, এখানে আবার একটু আমরা কয়েকটা এখানে মার্ক করে দিলাম। সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, এফএক্স ফিডিং, বাচ্চা খাইতে পারতেছে না, এই পরিমাণটা শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা খাইতে পারতেছে না, তখন সেটাকে ডেঞ্জার সাইন হিসেবে ধরা হবে। তখন বাচ্চাকে এনপিও রাখা হবে, বাচ্চাকে মুখে কোনো খাবার দেওয়া হবে না, খাবার দিলে তার রেসপিরেশন নিউমোনিয়া হবে। যখন বাচ্চা এনপিও থাকবে, তখন কি করবে, তাকে ওই ডেইলি ফ্লুইড ক্যালকুলেশন করে তাকে ফ্লুইড দিবে। সিভিয়ার চেস্ট ইনড্রয়িং, ডিপ এন্ড ইজিলি ভিজিবল, এটাও মানে ডেঞ্জার সাইন। বাচ্চা সিভিয়ার ইল লুকিং, বাচ্চা খুবই টক্সিক দেখা যাচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস নাই, চেস্ট ড্রয়িং নাই, কিন্তু বাচ্চা খাইতে পারতেছে না, তখন এটাকে ডেঞ্জার সাইন হিসেবে ধরা হবে। এখন নিউমোনিয়া যখন ডেঞ্জার সাইন থাকবে, তখন ওই বাচ্চাকে অবশ্যই হসপিটাল ট্রিটমেন্ট হবে। এখন হসপিটালে ট্রিটমেন্ট আমরা কি ট্রিটমেন্ট আমরা হসপিটালে দেবো, এটা আমরা একটু দেখে নিই। প্রথম বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করলে আপনি অর্ডার লিখবেন যে কিপটা বেবি, মানে এনপিও রাখবেন বাচ্চাটাকে, নাথিং পার অর্ডার। পরবর্তী নির্দেশনা রাখ পর্যন্ত এটা আপনি লিখে দিবেন, সিস্টারদেরকে বলে দিবেন যে ওটা ইউজুয়ালি ইন্টিবেটিক শুরু করা 24 ঘন্টার ভিতরে বাচ্চা ফিডিং যে হ্যাবিটটা আছে ওটা নরমাল হয়ে যায়। 24 ঘন্টা ইন্টিবেটিক, 24 ঘন্টা চললে, সাথে যদি বাচ্চার অক্সিজেন লাগে, অক্সিজেন সাপোর্ট ফার্দার কোনো কিছু লাগলে 24 ঘন্টাতেই মোটামুটি ঠিক হয়ে যায়। আর বাচ্চাদের যদি সিকটেশন থাকে, দেখা যাচ্ছে বাচ্চা মানে নোজ ব্লক হয়ে আছে, অথবা ওটোফ্যারিংস এর মধ্যে তার সিকটেশন জমা হয়ে আছে, যে বাচ্চা কাশতেছে কাশতে কাশতে বমি করে দিতেছে, পুরো মুখ জাম হয়ে আছে, এখানে সিকটেশন জমা, এই কারণে আপনি 2 ঘন্টা পর পর
একটু চেক দিবেন, চেক দিয়ে নাসোফ্যারিঞ্জিয়াল ওরোফ্যারিঞ্জিয়াল সাকশন দিবেন, সাকশন মেশিন থাকে সব জায়গাতে, সাকশন মেশিন দিয়ে সাকশন দিবেন। বাচ্চার নেজাল ক্যানেল দিয়ে অক্সিজেন সাপোর্ট আপনি দিতে পারেন, যদি অক্সিজেনের পার্শিয়াল স্যাচুরেশন অফ অক্সিজেন যদি কমে যায়, অথবা যদি সাইনোসিস থাকে। অক্সিজেন কমার বোঝার উপায় যদি পালস অক্সিমিটার যদি না থাকে, তাহলে বোঝার উপায় আমরা বলছি হয়তো সাইনোসিস থাকবে, অথবা বাচ্চা ফিডিং ডিফিকাল্টি থাকবে, অথবা বাচ্চা সিভিয়ার চেস্ট ইনড্রোমিং থাকবে। তো বাচ্চা যদি তিনটা থাকে সেক্ষেত্রে আপনি অক্সিজেন দিতে পারেন। এরপর আইভি ফ্লুইড, বেবি স্যালাইন, এটা বয়স হিসাবে যে বয়সে যেটা পাবে সেটা দিবেন। আইভি অ্যান্টিবায়োটিক্স দিবেন, অ্যান্টিপাইরেটিক যেহেতু বাচ্চা খাইতে পারতেছে না, মানে প্যারাসিটামল যেটা দিবেন সেটাও আইভি দিবেন, আইভি রুটে দিবেন। বাচ্চা যদি জ্বর থাকে, আর যদি জ্বর না থাকে সেক্ষেত্রে অ্যান্টিপাইরেটিকের দরকার নেই। আর যদি নেবুলাইজেশন উইথ ব্রঙ্কোডাইলেটর যদি বাচ্চার হুইজ থাকে, তাহলে সেক্ষেত্রে মানে নিউমোনিয়াও আছে সাথে বাচ্চার গলা ডাক দিতেছে, সেক্ষেত্রে আপনি একটু নেবুলাইজ করতে পারেন ব্রঙ্কোডাইলেটর দ্বারা। আর যদি হুইজ না থাকে তাহলে সেক্ষেত্রে দরকার নাই। আর কাশির জন্য বাচ্চা যখন মানে খাবার খাইতে পারবে কিছু, তখন তাকে কফ এক্সপেক্টরেন্ট দেওয়া হবে। এর আগে কফ এক্সপেক্টরেন্ট যখন বাচ্চা টোটাল খাইতে পারতেছে না, কিছু ফিডিং ডিফিকাল্টি অবস্থা দেবে না, পরবর্তীতে দিবে। বাচ্চা যদি প্রোডাক্টিভ কফ থাকে, আপনি জাস্ট চেস্টে দেখলেন যে ক্রেপস আছে কিনা, ক্রেপস থাকলে সেখান থেকে প্রোডাক্টিভ কফে আসে। আর যদি ক্রেপস না থাকে বাচ্চা, হ্যাঁ, এবং আপার এয়ারওয়ে থেকে আসে, সেক্ষেত্রে কফ এক্সপেক্টরেন্ট না দিয়ে কফ সাপ্রেশন দেওয়া হবে। ফ্লুইড রিকোয়ারমেন্ট আমরা একটু জেনে নিই, যেহেতু বাচ্চাটাকে এমকিউ রাখবেন, তাহলে এখানে ফ্লুইডটা একটু বুঝে ফেলতে পারবেন। একটা বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, তাহলে প্রতি 10 কেজিতে 100 ml পার কেজি পার ডে, মানে 10 কেজি হলে সে সোজা কথা 1 লিটার পাবে। এখন বাচ্চার ওজন যদি 20 কেজি হয়, তাহলে প্রথম 10 কেজিতে সে 100 ml করে প্রতি কেজিতে, আর পরবর্তী কেজিতে সে পাবে 50 ml পার কেজি। এরপরে প্রতি কেজিতে 20 ml করে পাবে। তাহলে সহজ একটা জিনিস দেখেন, বাচ্চার যদি ওজন যদি 9 কেজি হয়, তাহলে সারাদিনে পাবে সে 900 ml। বাচ্চার ওজন হচ্ছে 16 কেজি। এখন 16 কেজি যদি হয়, তাহলে প্রথম 10 কেজির জন্য সে 100 ml করে কতটুকু পেলো, যে 16 কেজি। তাহলে 16 কেজি হলে আমরা প্রথম 10 কেজি, এখানে ফার্স্ট 10 কেজি, পরবর্তী 6 কেজি আমরা ধরি। তাহলে প্রথম 10 কেজির জন্য সে 100 ml করে 1000 ml, আর পরের 6 কেজির জন্য সে 50 ml করে 300 ml, 6 50 300, তাহলে সে টোটাল পাবে 1300 ml। এটা হচ্ছে নেক্সট 10 কেজি। আর বেবির ওয়েট যদি ধরেন 28 কেজি হলো, তাহলে আমরা প্রথম 10 কেজির জন্য সে 100 ml করে, তাহলে আমরা এটা কিভাবে হিসাব করবো 28 কেজি। তাহলে এখানে হলো ফার্স্ট 10 কেজি, এরপর হলো সেকেন্ড 10 কেজি, ফার্স্ট 10 কেজি, এরপর হলো থার্ড 8 কেজি, মানে পরবর্তী ইচ কেজিতে 20 ml। তাহলে প্রথম 10 কেজিতে সে পাবে 100 ml করে 1000 ml, মানে 1 লিটার। পরবর্তী 10 কেজিতে সে পাবে 50 ml করে, তাহলে কতটুকু পাচ্ছে 1000। এরপর হচ্ছে 10 কেজিতে 50 ইনটু 10, তাহলে কত হয় 500। আর পরবর্তীতে 8 কেজি, 8 কেজিতে কতটুকু পাবে 8 ইনটু 2, 8 ইনটু 20, মানে 8 দুগুণে 16, 160। তাহলে 160 হলে 1500 আর 160 সব মিলে 1660 ml সে পাবে। এটা হচ্ছে ফ্লুইড রিকোয়ারমেন্ট বাচ্চাদের, সহজ ফর্মুলা, সহজ হিসাব। এখন কোন ধরনের ফ্লুইড দিবেন বাচ্চাদেরকে এটা একটু দেখে নেন। চয়েস অফ ফ্লুইড, প্রথম 48 ঘন্টার মধ্যে, জন্মের পর থেকে প্রথম 48 ঘন্টার মধ্যে 10% দিয়ে, কোন বইতে বলা আছে প্রথম 24 ঘন্টায় 10% দিয়ে, পরবর্তী দিন থেকে বেবি স্যালাইনে যাবে। তাহলে 48 ঘন্টা পর থেকে পরবর্তী 2 মাস বয়স পর্যন্ত 10% বেবি স্যালাইন, এটা বাজারে ইলেকট্রোডেক্স নামে পাওয়া যায়, হ্যাঁ। আর 2 মাস থেকে 1 বছর পর্যন্ত সেক্ষেত্রেও মানে বাচ্চা বেবি স্যালাইন পাবে, বাট ওটা হবে 5% বেবি সল। 10% দেওয়া যায়, অসুবিধা নাই, কিন্তু 5% হিসেবে দেওয়া হয়। আর 1 বছরের পরে সেটা হয় বেবি সল জুনিয়র। তো আর 10 বছরের পর থেকে যেটা, সেটা হয় ডিএনএস। এখন এখানে ইউজুয়ালি যেটা আছে 5% বেবি সল, মানে এখানে প্রতি 100 ml এর মধ্যে 5% থাকবে গ্লুকোজ থাকবে, কিন্তু শুধু স্যালাইনের যে স্ট্রেনটা আছে ওই স্ট্রেনটা হয়। আমাদের যে নরমাল স্যালাইন যেটা আছে, সেই নরমাল স্যালাইন যে এনএস, শুধু নরমাল স্যালাইন বলতে আমরা বুঝি 0.9% সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে মানে নরমাল স্যালাইন। হাফ স্ট্রেন্থ বলা হয় যেটা, সেটা হচ্ছে 0.45%, মানে 0.9% এর অর্ধেক হলে সেটা হাফ স্ট্রেন্থ স্যালাইন বলা হয়। আর কোয়ার্টার স্ট্রেন্থ বলা হয় মানে 0.9 এর 4 ভাগের 1 ভাগ। এখানে আমাদের এটা আবিষ্কার করা স্যার একটা চার্ট, এটা দেখে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের জন্মের পরে প্রথম যে 48 ঘন্টা সেখানে আমরা 10% দিয়ে থাকি। আর 48 ঘন্টা থেকে 1 বছর পর্যন্ত সেখানে 5 to 10% ডেক্সট্রোজ। এই ডেক্সট্রোজটা কোথায় থাকে, 0.225% সোডিয়াম ক্লোরাইডের মধ্যে থাকে, মানে কোয়ার্টার স্ট্রেন্থ স্যালাইনের মধ্যে থাকে। আমাদের কত থাকে হাফ স্ট্রেন্থ, মানে 0.9 কে আমরা যদি ফুল স্ট্রেন্থ স্যালাইন ধরি, নরমাল স্যালাইন, এটা হাফ স্ট্রেন্থ হচ্ছে 0.45%, এটা 1 থেকে 10 বছর। আর 1 বছরের কম যদি হয় সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা আরো কমে যায়। আপনি দেখেন ডেক্সট্রোজের পরিমাণটা ঠিক আছে, মানে সব বয়সে 5 to 10%। এখন 5 to 10% ডেক্সট্রোজ এটা কোন ধরনের সলিউশনের মধ্যে থাকবে, 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনে থাকবে, নাকি 0.45% থাকবে, না 0.225% থাকবে। আমরা জানি 1 লিটার 0.9% স্যালাইনের মধ্যে থাকে 154 মিলিমোল সোডিয়াম থাকে। এখন 154 মিলিমোল যদি সোডিয়াম থাকে, সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যাতে হাইপারনেট্রিমিয়া না হয়ে যায়, সেজন্য 1 বছর আগ পর্যন্ত একটা বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি, তাহলে তাকে স্যালাইন দেওয়ার সময় আমি তাকে মানে লো সোডিয়াম কনসেন্ট্রেশনে স্যালাইন দেবো। এই কারণে এটা বেবি স্যালাইন নামে পাওয়া যায়। আর 1 থেকে 10 বছর বয়স পর্যন্ত সেটা হচ্ছে বেবি স্যালাইন জুনিয়র, ঠিক আছে। আমরা এখানে একটু ওটা দ্বারা মনে রাখবেন যে 5% বেবি সল, এটা হচ্ছে 2 মাস থেকে 1 বছর বেবি সল। আর বেবি সল জুনিয়র মানে 1 বছরের পরে যতগুলোর মধ্যে, বা রিভার্স জুনিয়র, জুনিয়র যেগুলো নামের মধ্যে থাকে ওইগুলো 1 বছর পরে। 1 বছরের আগে জুনিয়র ফর্মুলার স্যালাইন দেওয়া যাবে না। যেগুলো নামের সাথে রিভার্স জুনিয়র, বেবি সল জুনিয়র যেগুলোতে থাকে, অথবা আপনারা যারা আছেন ওরা একটু খেয়াল করবেন যে 0.45% যেটা আছে সেটা 1 বছরের আগে দেওয়া যাবে না। এটা কি হতে পারে, বাচ্চা হাইপারনেট্রিমিয়া হতে পারে। আচ্ছা, আমরা ফ্লুইড গেলাম, এখন আমরা দেখি চয়েস অফ অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স আমরা কোনটা দেব? তো ইনফ্যান্ট আপ টু 3 মান্থ এজ, 3 মাস বয়স পর্যন্ত অ্যান্টিবায়োটিক আমরা দেব সেপ্টাজিডিম আর এমিক অ্যাসিড, 3 মাস বয়স পর্যন্ত। যারা পিডিয়াট্রিক্স ওয়ার্ডে ডিউটি করছেন বা এনআইসিইউ তে যারা দেখছেন, যে দুইটা জনপ্রিয় ড্রাগ, এনআইসিইউ সবচেয়ে পপুলার দুইটা ড্রাগ হচ্ছে সেপ্টাজিডিম আর এমিক অ্যাসিড, ট্রাজিড ক্যাসিড। এখন একটা হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, আর একটা হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যামিক অ্যাসিড। তো অ্যামিক অ্যাসিড থেকে ক্যাসিন, সেপ্টাজিডিম থেকে ট্রাজিড, এই দুটো একটু বেশি পরিচিত, এই কারণে এই দুটো আনলাম, কোনো ব্র্যান্ডকে প্রমোট করার উদ্দেশ্য নয়। তো 3 মাসের আগে যদি বাচ্চাদের নিউমোনিয়া হয়, তখন তাদেরকে সেপ্টাজিডিম অ্যামিক অ্যাসিড দেওয়া হয়। সেপ্টিএক্সনটা ইউজুয়ালি অ্যাভয়েড করা হয়। কেন অ্যাভয়েড করা হয়? তো এই যে 3 মাসের আগে সেপ্টিএক্সনের অনেক সময় কি হয়, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন দেখা যায়। সেপ্টিএক্সনটা হচ্ছে হাইপারবিলিরুবিনেমিয়া করে, আবার এটা হেপাটিক মেটাবলিজম। তো বাচ্চাদের 3 মাস পর্যন্ত এই কারণে হেপাটিক মেটাবলিজম যে ড্রাগগুলো আছে এগুলো ইউজুয়ালি অ্যাভয়েড করা হয়। তো সেজন্য তখন আমাদের হেপাটিক মেটাবলিজম না দিয়ে তখন তাদেরকে কি দেওয়া হয়, তখন তাদেরকে দেওয়া হয় যেগুলো রেনাল মেটাবলিজম, ওই ড্রাগগুলো দেওয়া হয়। এগুলো আমরা অ্যান্টিবায়োটিক্স ক্লাসে আলোচনা করছিলাম। এরপরে এই 3 মাসের বাচ্চাদের ক্ষেত্রে যদি ট্রাজিড ক্যাসিনে কাজ না করে, তখন আর রিস্ক নিয়ে লাভ নাই, তখন তাদেরকে ডাইরেক্ট মেটাবলিজমে চলে যাওয়া হয়। তাহলে অ্যান্টিবায়োটিকের চয়েসটা
3 মাস বয়স পর্যন্ত হচ্ছে সেপ্টাজিডিম ট্যাজিড 3 মাসের পরে হচ্ছে সেপ্টিএক্সন। 3 মাসের পরে সেপ্টিএক্সন আছে, অ্যামোক্সিসিলিন আছে। সেপ্টিএক্সন রেসপন্স না করলে যদি সেপ্টিসেমিয়া ডেভেলপ করে, অনেক সময় নিউমোনিয়া থেকে ডেভেলপ করে, সেক্ষেত্রে ব্লাড কালচার করে যেটা আসে সেটা দেওয়া যায়। আর বাসার মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয়, যে বাচ্চা 2 বছর বয়সের একটা বাচ্চা আসছে, এখন বাচ্চার মাইল্ড নিউমোনিয়া মনে হচ্ছে আপনার কাছে, হ্যাঁ লেগেছে একটু আপার স্মল আপার জোনের মধ্যে হালকা একটু তার কি হলো, মানে ইয়া হচ্ছে নিউমোনিয়া ডায়াগনোসিস হলো। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন, বলা হয় যে সেক্ষেত্রে আপনি বাসায় ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক্স অ্যামোক্সিসিলিন দিতে পারেন, অথবা ম্যাক্রোলিস গ্রুপ থেকে একটা দিতে পারেন। ম্যাক্রোলিস গ্রুপের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন আছে, ক্যারিথ্রোমাইসিন আছে, যে কোনো একটা দিতে পারেন। কোন কোন কনসালটেন্টের কাছে অ্যাজিথ্রোমাইসিন ভালো কাজ করে, কেউ কেউ বলে যে ক্যারিথ্রোমাইসিন ভালো কাজ করে, কিন্তু ইউজুয়ালি দুইটার উপরে রিসার্চ হয়েছে, তো এক এক রিসার্চ এক একটার উপর দেখা গেছে। কোন একটা এলাকার মধ্যে রিসার্চ করছে যে অ্যাজিথ্রোমাইসিন ভালো কাজ করে না ক্যারিথ্রোমাইসিন ভালো কাজ করে, দেখা গেছে অ্যাজিথ্রোমাইসিন তাদের মধ্যে ভালো রেসপন্স করছে, মর্টালিটি রেট কম। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যারিথ্রোমাইসিন মানে ভালো রেসপন্স করছে, কোনো সমস্যা হয় নাই। এখন আমরা ডোজগুলো একটু দেখবো। সেপ্টাজিডিমের ডোজটা কি? তো সেপ্টাজিডিম এটা 100 মিলিগ্রাম পার কেজি পার ডে ইনটু ডিভাইডেড ডোজ। আমাদের 5 ml এর একটা ভাইলের মধ্যে 250 মিলিগ্রাম মেডিসিন থাকে। তাহলে 5 ml যদি 250 মিলিগ্রাম থাকে, তাহলে 1 ml এ 50 মিলিগ্রাম, 1 ml এ 50 মিলিগ্রাম, 5 ml এ 250 মিলিগ্রাম। তাহলে আমাদের ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে যদি দিনে যদি 100 মিলিগ্রাম পায়, তাহলে প্রতি বেলায় পাবে 50 মিলিগ্রাম। তো প্রতি বেলায় 50 মিলিগ্রাম যে কথা, এক ভাইলের 5 ml এ থাকে 250 মিলিগ্রাম, তাহলে এক ভাইলের 1 ml হচ্ছে 50 মিলিগ্রাম। তাহলে এখানে এগুলো হিসাব সহজের জন্য হচ্ছে আপনারা শুধু এই লাইনটা মনে রাখবেন। সহজ হিসাব হচ্ছে বাচ্চার ওজন যত কেজি, প্যাজিড 250 মিলিগ্রাম পার 5 ml, মানে এটা লিখবেন যে প্যাজিড 250 মিলিগ্রাম পার 5 ml থেকে প্রতি বেলায় কত ml। ধরুন একটা বাচ্চার ওজন হচ্ছে 4 কেজি, আমরা নরমালি বলছি প্যাজিড কেসিন আমরা দেবো 3 মাসের আগে, তাহলে 3 মাসে ম্যাক্সিমাম ওজন হয় 5 কেজি, 5 কেজির উপরে 3 মাসে ওজন ইউজুয়ালি হয় না। এখন যদি এগুলো ইউজুয়ালি আইসিইউ এনআইসিইউ ড্রাগ, এখন 3 কেজির একটা বাচ্চা আসছে যে তারা এনআইসিইউ তে আসছে, ট্যাজিড ক্যাসিন দিচ্ছে, এনআইসিইউ ট্রিটমেন্ট শুরু হয় ট্যাজিড ক্যাসিন দ্বারা। কারণ ট্রিটমেন্ট হবে বাচ্চার ওজন যদি 3 কেজি হয়, তাহলে আপনার অর্ডারটা হবে ইনজেকশন ট্যাজিড 250 মিলিগ্রাম পার 5 ml, ওখান থেকে 3 ml করে 12 ঘন্টা পর পর দিবেন। এটা একটা সিনারিও দেখেন, 4 কেজি বাচ্চা 45 দিন বয়স নিউমোনিয়া, ট্যাজিড দিতে চাচ্ছেন, কিভাবে অর্ডার দিবেন? তাহলে দেখেন এই যে 4 কেজি আমরা বলছি 250 মিলিগ্রাম পার 5 ml থেকে বাচ্চার ওজন যত কেজি তত ml 12 ঘন্টা পর পর, সহজ হিসাব। তাহলে ট্যাজিড বাচ্চার ওজন যত কেজি তত ml 12 ঘন্টা পর পর, তাহলে বাচ্চার ওজন 4 কেজি, তাহলে 4 ml আইভি 12 ঘন্টা পর পর। এখন ধরুন 2.7 কেজি একটা বাচ্চা আসছে, নিউমোনিয়া ডায়াগনোসিস করলেন, তাকে ট্যাজিড দিতে চাচ্ছেন, তাহলে কতটুকু দেবো আমরা? বাচ্চার ওজন যতটুকু ট্যাজিড, আমরা এটা আপনি মনে রাখবেন 250 মিলিগ্রাম পার 5 ml এটা লিখতে হবে, কারণ ট্যাজিড 500 মিলিগ্রামের ইনজেকশনের ভায়ালও আছে, ওইটা পার 5 ml দিয়ে দিলে কিন্তু আপনার ওষুধ ডাবল করে যাবে। সেজন্য আপনাকে এটা উল্লেখ করে দিতে হবে প্রেসক্রিপশনের মধ্যে যে ট্যাজিড 250 মিলিগ্রাম পার 5 ml। অল্প কয়েকটা অ্যান্টিবায়োটিক্স আপনারা শিখবেন, বেশি না, এগুলো কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। যে ট্যাজিড 250 মিলিগ্রাম পার 5 ml, ওখান থেকে 2.7 ml আইভি 12 ঘন্টা পর পর, ইউজুয়ালি 5 থেকে 7 দিন। এবার আমরা অ্যামিক্যাসিনের ডোজটা দেখি। অ্যামিক্যাসিন ক্যাসিন নামে পাওয়া যায়, পিডিয়াট্রিক ডোজটা হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডে অথবা 7.5 মিলিগ্রাম। এখানে অনেক হিসাব আছে, সবগুলো আপনার মনে রাখতে হবে না। অ্যামিক্যাসিন দ্বারা আপনি মনে রাখবেন 0.15 মিলি ml ভায়াল থেকে, যে এগুলো বাজারে 100 মিলিগ্রাম পার 2 ml আর 500 মিলিগ্রাম পার 5 ml এর ভায়াল পাওয়া যায়। আমরা বাচ্চাদেরকে দিব অ্যামিক্যাসিন, এমি থেকে মনে রাখবেন 100, এ দ্বারা 100 মনে রাখবেন, হ্যাঁ, যে 100 মিলিগ্রাম পার 2 ml, 100 মিলিগ্রাম পার 2 ml বাচ্চাদের জন্য এটা। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে ইয়ে দেওয়া হয় 500 মিলিগ্রাম পার 5 ml দেওয়া হয়, ভিডিও দেওয়া হয়, টিডিএসও দেওয়া হয়। অ্যামিক্যাসিন ক্যাসিন ইউটিআই তে খুব ভালো কাজ করে, অ্যাডাল্ট ইউটিআই তে। তাহলে ক্যাসিন আমরা 100 মিলিগ্রামটা দেবো, 100 মিলিগ্রাম পার 2 ml, 100 মিলিগ্রাম পার 2 ml আমরা নেব, নিয়ে কতটুকু দেবো আমরা এই লাইনটা শুধু মনে রাখবেন, 0.15 ml প্রতি কেজিতে, 0.15 ml দিনে 2 বার। তাহলে ট্যাজিড ক্যাসিন সহজে এখানে মনে রাখেন, ট্যাজিড হচ্ছে যত কেজি তত ml 2 বেলা, যত কেজি তত ml 2 বেলা, ট্যাজিড 250 পার 5 ml, এই ভায়াল থেকে যত কেজি তত ml 2 বেলা। আর ক্যাসিনটা মনে রাখবেন সহজে যে 100 মিলিগ্রাম পার 2 ml এর ভায়াল, এখান থেকে 0.15 ml পার কেজি হিসাবে দিনে 2 বার। তাহলে যদি 4 কেজি হয় তাহলে 0.6 ml, যদি 5 কেজি হয় তাহলে 0.7.5 ml, হ্যাঁ এটা মনে রাখবেন। তাহলে আড়াই কেজি বেবিকে ট্যাজিড ক্যাসিন দিচ্ছেন, ডোজটা কিভাবে দিবেন? এই যে ইনজেকশন ট্যাজিড 250 মিলিগ্রাম, তাহলে আড়াই কেজি মানে 2.5 ml আইভি 12 ঘন্টা পর পর। আর ক্যাসিন দিতে চাচ্ছেন, তাহলে ক্যাসিন হচ্ছে 0.15 ml, তাহলে ক্যাসিন আমরা যদি ধরি 0.15 ml যদি ধরি, তাহলে আড়াই কেজিতে আসে 0.38 ml। এখন 0.38 ml তো নেওয়া যাবে না, ওটাকে 4 ml মানে 0.4 ml হিসাবে সুবিধার্থে ধরেন, হ্যাঁ বেবি নিডল দ্বারা নিয়ে ওদেরকে 0.4 ml দিয়ে দেওয়া হবে। এখানে আর 2 লাইনে পড়ে দিচ্ছি, যা পড়বেন শুধু 2 লাইনে মুখস্থ করে ফেলবেন। বাচ্চার ওজন যত কেজি প্রতি ডোজে কত ml, 250 মিলিগ্রাম পার 5 ml থেকে হচ্ছে ট্যাজিড, আর ক্যাসিন হচ্ছে 0.15 ml পার কেজি পার ডোজ হিসাবে দিবেন, এটা ক্যাসিনের ডোজ। এখন ট্যাজিড ক্যাসিনে কাজ করতেছে না, আপনি মেরোপেনেমে যেতে চাচ্ছেন, তাহলে মেরোপেনেমের ডোজটা আমাদের জানা দরকার। মেরোপেনেম নিউমোনিয়া, এন্টেরিক ফিভার, সেপসিস, এখানে ইউজার ডোজ হচ্ছে 20 থেকে 40 মিলিগ্রাম, আর মেনিনজাইটিসের মধ্যে ডোজ হচ্ছে 40 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এবং বাজারে এটা মেরোপেন নামে পাওয়া যায়, মেরোবেক নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। এটাতে 10 ml এর একটা ভায়ালের মধ্যে 500 মিলিগ্রাম ডিজলভ করা হয়। তাহলে পেডিয়াট্রিক ওয়ার্ডে এটা নেওয়া হয় যে মেরোবেক 500 মিলিগ্রাম পার 10 ml এর ভায়ালটা ব্যবহার করা হয়। তাহলে আইভি অ্যান্টিবায়োটিক আপনাদের বেশি মনে রাখতে হবে না, এই কয়টা মনে রাখেন, ট্যাজিড, ক্যাসিন, মেরোপেনেম, এরপর আমরা করব সেফটিএক্সন। আইভি অ্যান্টিবায়োটিক 4টা, আর খুব একটা ফ্লুক্লোক্সাসিলিন আছে 5টা। এই 5টা আইভি অ্যান্টিবায়োটিক মনে রাখলে, আর দুইটা আমরা আগে পড়ে আসছি, সিপ্রো আর হচ্ছে মেট্রোনিডাজল। এই 7টা আইভি অ্যান্টিবায়োটিক মনে রাখলে চলবে, খুব বেশি লাগবে না, মানে এই 7টা দিয়ে আপনি আপনার ওপিডি সেন্টার লাইফ চালিয়ে নিতে পারবেন, এই 7টা মনে রাখলে চলবে। তাহলে মেরোপেনেমের ডোজটা আমরা কি বললাম, যে মেরোপেনেমের ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। মেরোপেনেম দৈনিক 3 বার দেওয়া হয়, এটা ওয়ারলি দেওয়া হয়। তো এটার ইউজুয়াল ডোজ হচ্ছে নিউমোনিয়া ক্ষেত্রে 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এখন আমরা 4 কেজি একটা বাচ্চাকে মেরোপেনেমের অর্ডার দেব, কিভাবে দেব দেখেন, 4 কেজি বাচ্চা পাবে 80 মিলিগ্রাম, তাহলে ইনজেকশন মেরোবেক 500 মিলিগ্রাম পার 10 ml, এটা আমরা লিখবো শুধু মেরোপেন থেকে, এটা মনে রাখবো যে আমরা এতটুকু মেরোপেন দ্বারা মনে রাখবো। এখন এখানে হিসাবগুলো কিভাবে করে, যে কোনো ড্রাগ হিসাব করার জন্য যে তার কি পরিমাণ লাগবে, রিকোয়ার্ড ডোজ ইনটু ml অফ ভায়াল। দেখেন এখানে 500 মিলিগ্রাম থাকে 10 ml এর মধ্যে, তাহলে তার দৈনিক দরকার হচ্ছে 80, প্রতি ডোজে দরকার হচ্ছে 80 মিলিগ্রাম, মানে 4 কেজি বাচ্চা প্রতি ডোজে দরকার হচ্ছে 80 মিলিগ্রাম। তো এই 80 মিলিগ্রামকে আমরা 10 দ্বারা গুণ করব, 500 দ্বারা ভাগ করব, মানে রিকোয়ার্ড ডোজ ইনটু ml, is the required dose into ml of vial divided by drug concentration। তাহলে ড্রাগ কনসেন্ট্রেশন কত, যেমন ইনজেকশন মেরোবে এটা থাকতেছে ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম, 4 কেজি সেভাবে 80 মিলিগ্রাম। আমরা প্রথম তার ডোজ কত, ডোজ আমরা জানি 4 কেজি, এখন যদি 7 কেজি হতো তাহলে 7 কেজিতে হতো কত, 140 মিলিগ্রাম। তাহলে 140 মিলিগ্রাম, আপনারা একটু সাউন্ড করবেন না, সাউন্ড করলে ডিস্টার্ব হয়।
আমাদের যে হিসাবটা হচ্ছে সহজে যে রিকোয়ার্ড ডোজ ইনটু এমএল অফ ভায়াল, যে কোনো আইভি অ্যান্টিবায়োটিকের জন্য এই ফর্মুলাটা আপনারা ইউজ করবেন। যে কোনো আইভি অ্যান্টিবায়োটিক্স প্রথমে আপনারা ডোজটা জেনে নেবেন যে কতটুকু পায়। এখন এতগুলো মনে রাখার চাইতে খুব সহজে এক লাইনে আমি মনে রাখার একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা মনে রাখেন, কারণ আপনার ডোজ মনে রাখতে হবে, কেজি হিসাব করতে হবে, এরপর রিকোয়ার্ড ডোজ ইনটু এমএল অফ ভায়াল ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন ইন ভায়াল, এটা বোঝার জন্য আপনার কাউকে যদি কখনো জিজ্ঞেস করে এটা বুঝে দিন যে আপনি এটা বেসিক কনসেপ্টটা জানেন কিভাবে হিসাব করবেন। তাহলে 4 কেজিতে 80 মিলিগ্রাম 80, এরপর হলো ইনটু এমএল অফ ভায়াল, এই যে ড্রাগ কনসেন্ট্রেশন যে ভায়ালের মধ্যে থাকে এটা কত এমএল এর ভায়াল, 10 এমএল এর ভায়াল, এটা 80 গুণ 10 ডিভাইডেড বাই আমি কি করলাম ড্রাগ কনসেন্ট্রেশন। ড্রাগ কনসেন্ট্রেশন হচ্ছে 10 এমএল এর ভায়ালে আমার থাকে 500 মিলিগ্রাম ড্রাগ, এই 500 মিলিগ্রাম দ্বারা ভাগ করলে 1.6 আসে। এখন একবারে সব বলে যান সহজে মনে রাখার জন্য, প্রতি কেজির জন্য 0.4 ml পার কেজি পার ডোজ, মানে ম্যারোফেনের 500 মিলিগ্রাম পার 10 ml এর জন্য আপনি কিছু মনে রাখতে হবে না, শুধু এটা মনে রাখেন। যেমন আমরা ক্যাসিনের জন্য মনে রাখছি কি, ক্যাসিন আমরা মনে রাখছি হচ্ছে প্রতি কেজিতে হচ্ছে 0.15 ml পার কেজি, তাহলে ক্যাসিনে যেরকম 0.15 ml পার কেজি, এখানে ম্যারোফেন 500 মিলিগ্রাম পার 10 ml এর ভায়ালটা, শুধু এই দুইটা এই শব্দটা মনে রাখবেন যে ম্যারোফেনটা থাকে 500 মিলিগ্রাম 10 ml এর মধ্যে, ওখান থেকে আপনি দিবেন 0.4 ml পার কেজি পার ডোজ। ঠিক আছে, শুধু এই একটা লাইন মনে রাখতে চলবে। তাহলে ক্যাসিন থাকে কত 100 মিলিগ্রাম পার 2 ml, ওটার ভায়াল থেকে আপনি দিবেন 0.4 ml পার কেজি। আর ম্যারোফেনটা দিবেন আপনি 500 মিলিগ্রাম পার 10 ml, ওটার ভায়াল থেকে 0.4 ml পার কেজি পার ডোজ। তাহলে যদি 10 কেজি হয় কতটুকু পাবে, বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে সে কত ml পাবে প্রতি ডোজে, 4 ml পাবে। হ্যাঁ, 20 কেজি হলে 8 ml পাবে, 25 কেজি হলে 10 ml পাবে। এবার যদি 25 কেজির উপরে চলে যায় বাচ্চা ওজন, যদি 25 কেজির উপরে চলে যায় তখন কি করব, তখন আমরা 500 মিলিগ্রাম পার 10 ml টা হবে না, তখন আমাদের লাগবে 1000 মানে 1 গ্রাম পার 20 ml, 1 গ্রাম 20 ml এর ভায়াল আছে, তখন সেটা থেকে নেব, মানে 1 গ্রামকে আমরা 20 ml এ ডিজলভ করব, ডিজলভ করে সেই যাবে 0.4 ml করে নেব, তখন 20 ml এর ভায়ালে আমরা এটাকে ডিজলভ করব। এবার আসেন মেরোপেনিয়াম এবং সেপ্টিএক্সন। মেরোপেনিয়ামটা ইউজুয়ালি এগুলো অনেক সময় মানে আমাদের যে কার্বোপেনিয়াম গ্রুপের যে ড্রাগগুলো আছে এগুলো কনভার্সন করে থাকে অনেক সময়, যদি মানে আগে দিয়ে দেওয়া হয়, সেজন্য এগুলো যখন আমরা দেবো তখন এটাকে প্রথমে যে আমি 10 ml এর সাথে ডিজলভ করলাম, করার পরে আমি 0.4 ml যতটুকু লাগবে এতটুকু নিলাম, বাকিটা রেফ্রিজারেটরে রেখে দেবো, কারণ 500 ml এর একটা একটা দিয়ে মানে 3 বেলা হয়ে যাবে। 4 কেজির একটা বাচ্চাকে যদি আমি মেরোপেন দিই, তাহলে মেরোপেনে যদি আমি 500 মিলিগ্রামের একটা ভায়াল যদি খুলি, এটাই আমি সকালে দুপুরে রাত্রে 3 বেলা দিতে পারবো 8 ঘন্টা পর পর। অনেক দাম, 600-700 টাকা দাম নেই, সেজন্য বেশি কিনে দাম নেই। আমরা যখন ডোজটা সুন্দরভাবে লিখে দেবো, সিস্টারকে বলে দিলে ওই একটাই 3 বেলা দিতে পারবে। এখন আমি দেখলাম যে আমি 1.6 ml নিলাম, তো আমি কি ইনজেকশনে 1.6 ml পুশ করে দেবো, বলে যে না আমি 1.6 ml কে আমার 20 ml নরমাল স্যালাইনের সাথে ডাইলুট করবো, অথবা বাচ্চা যদি কোনো ফ্লুইড পেয়ে থাকে যে ফ্লুইডটা পাচ্ছে ওইটাতে আমি ডাইলুট করে দেবো। কিভাবে, বাচ্চাদের এখানে তো মাইক্রোওয়েভ সেট থাকে, আমরা ওইটাতে ঢুকে দেবো যে 1.6 ml টা ওখানে 20 ml নরমাল স্যালাইন নিয়ে ওইটাতে দেবো। সিস্টারটা খুব ভালো বুঝে, আর যারা ওয়ার্ডে ডিউটি করছেন তারা ওইটা দেখবেন যে আমি 1.6 ml কে 20 ml নরমাল স্যালাইনে ডাইলুট করে 40 মাইক্রোড্রপ পার মিনিটে দিয়ে দেবো, তাহলে এটা যাইতে মোটামুটি 20 মিনিট 15-20 মিনিট এটা শেষ হয়ে যাবে। কারণ মেরোপেন এবং সেপ্টিএক্সন বাচ্চাদের ক্ষেত্রে স্লোলি দেওয়ার কথা বলা হয়েছে, মিনিমাম 10 to 20 মিনিট। তো সেজন্য আমরা যেটা নেবো ওটাকে আরো 20 ml নরমাল স্যালাইনের সাথে ডাইলুট করে ওটাকে মাইক্রোড্রপে দিয়ে দেবো। এবার আমরা সেপ্টিএক্সনের ডোজটা দেখি। সেপ্টিএক্সনের ডোজটা মায়ো ক্লিনিকে বলছে একরকম, বাংলাদেশের ক্লিনিক্যাল প্র্যাকটিসে একরকম, এরপরে পেডিয়াট্রিক্স যে বইগুলো আছে এগুলোতে একরকম, এক এক জায়গায় এক এক রকম, এক এক স্যার এক এক রকম ভাবে প্র্যাকটিস করে। সবচেয়ে বেশি যেটা প্র্যাকটিস করে সেটা হচ্ছে এন্টেরিক ফিভারে 80 মিলিগ্রাম পার কেজি, এখন 100 মিলিগ্রাম পার কেজি হিসেবে দেওয়া হয়। আর নিউমোনিয়া তো 80 মিলিগ্রাম 75 মিলিগ্রাম কোথাও কোনো স্যার, এরপরে গাইডলাইনে 50 থেকে 100 পর্যন্ত বলা আছে। হ্যাঁ, আর মোল্লা স্যারের বইতে 80 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেবে বলা আছে। মায়ো ক্লিনিকও 50 to 100 মিলিগ্রাম বলছে। এরপরে ইন্টারন্যাশনাল ডাক ফর্মুলাতে সেগুলো তো 50 থেকে 100 মিলিগ্রাম বলা হয়েছে। তো আমাদের নিউমোনিয়াতে এখন যেটা দেওয়া হয় সেটা 100 মিলিগ্রাম পার কেজি করে হিসাব করে দেওয়া হয়। 10 কেজির একটা বাচ্চা যদি আসে দেখা যাচ্ছে তাকে 1 গ্রাম দিয়ে দেওয়া হচ্ছে, 8 কেজির বাচ্চা হলে তাকে 800 মিলিগ্রাম দেওয়া হচ্ছে। তাহলে রাফলি আপনি 80 থেকে 100 মনে রাখতে পারবেন। 80টা মনে রাখার একটা বেনিফিট আছে, ওটা বলতেছি। আমাদের যেহেতু রেফারেন্স বুক আমাদের দেশের জন্য যেটা সবচেয়ে কমন ব্যবহার হয় মোল্লা স্যার, মোল্লা স্যারের বই সেখানে 80 মিলিগ্রাম দেওয়া আছে, আর আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসে 100 মিলিগ্রাম দেওয়া হয়। আর মেনিনজাইটিসে সব জায়গাতে কমন, মেনিনজাইটিসে 100 ওটা নিয়ে কোনো ডাউট নাই। এখন যদি আমরা একটা বাচ্চাকে দেবো সেপ্টিএক্সন দেবো, সেপ্টিএক্সনকে দিনে এক বেলা দেবো নাকি 2 বেলা দেবো, তো সেপ্টিএক্সন ইউজুয়ালি টাইফয়েডের ক্ষেত্রে এন্টেরিক ফিভারের ক্ষেত্রে 2 বেলা দেওয়া হয়, মেনিনজাইটিসের ক্ষেত্রে 2 বেলা দেওয়া হয়। আর বাকি অন্যান্য যে ডিজিজগুলো আছে সেখানে এক বেলা দিলেই হয়, যদি 1 গ্রামের কম হয় বাচ্চাদের ক্ষেত্রে। 1 গ্রামের কম হয়, যেমন 10 কেজির বাচ্চা আমি 100 মিলিগ্রাম করে দিচ্ছি, তাহলে 1 গ্রাম হচ্ছে 10 কেজি, তাহলে 1 গ্রাম পর্যন্ত হলে আমরা 1 স্টেডি দেবো। আর 1 গ্রামের যদি বেশি হয়ে যায় তখন সেটাকে ফ্র্যাকশন করে সকালে অর্ধেক রাত্রে অর্ধেক। যেমন একটা বাচ্চার ওজন 16 কেজি, এখন তাকে যদি আমি 100 মিলিগ্রাম পার কেজি করে হিসাব করি সেপ্টিএক্সন, যে তাকে আমি 100 মিলিগ্রাম পার কেজি হিসাবে দেবো, তাহলে তার 1600 মিলিগ্রাম আসতেছে। তো 1600 মিলিগ্রামে আমার 1 গ্রাম 10 ml এর মধ্যে ডিজলভ থাকে। তো 1 গ্রাম যদি 10 ml থাকে তাহলে 1600 মিলিগ্রাম জন্য 16 ml থাকতেছে। তো এক বেলায় 1600 ml না দিয়া, সরি 16 ml না দিয়া ওটা 8 ml করে 2 বেলায় আমরা ভাগ করে দেবো। তখন আমরা অর্ডারটা দেখবো যে সেপ্টিএক্সন বা ইনজেকশন সেপ্ট্রন লিখতে পারি, যেমন 16 কেজি বাচ্চার ক্ষেত্রে যে তাকে 16 কেজি, তাহলে আমরা লিখবো সেপ্ট্রন 1 গ্রাম পার 10 ml, এখান থেকে আমি 8 ml দেবো, 8 ml ইনটু 12 মানে 12 আওয়ার, 12 ঘন্টা পর আমি 8 ml দেবো। এটা হচ্ছে যদি 1 গ্রামের চেয়ে বেশি হয়ে যায় তখন সেপ্টিএক্সনের এই ডোজটা। তাহলে 1 গ্রামের বেশি হলে বিডি ডোজে দেওয়া হয়, ক্লিনিক্যাল প্র্যাকটিসে 100 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেবে দেওয়া হয়। বাজারে 500 মিলিগ্রাম পার 5 ml পাওয়া যায়, 1 গ্রাম 10 ml ভায়াল পাওয়া যায়, সেপ্ট্রন, রোফেসিন, এরিক্সন ইত্যাদি নামে পাওয়া যায়। রোফেসিনটা অনেক দামি। টাইফয়েড, এন্টেরিক ফিভার, নিউমোনিয়াতে এম্পিরিক্যালের জন্য ড্রাগ চয়েস হচ্ছে সেপ্টিএক্সন। হ্যাঁ, তো এই জন্য আমরা যখন দেবো সেক্ষেত্রে যদি বাচ্চা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে ওই দিকে একটু লক্ষ্য রাখতে হবে, সেক্ষেত্রে ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। ভালো কোম্পানিগুলো দামগুলো, রোফেসিন তো দাম কমাচ্ছে না, রোফেসিন যেটা 500 মিলিগ্রামের গুলো যেটা প্রায় 320 টাকা, আর অন্য কোম্পানির ভ্যাকসিনকো এটা 120 টাকা, তাহলে 320 টাকা 120 টাকা একই ওষুধ, জানি না কোনটা রেখে গেছে কেমন। তো রোফেসিনটাই মানে দেখা গেছে এগুলো একটু কাজ ভালো। আবার গভর্নমেন্ট হসপিটালে তো এরিক্সন ভ্যাকসিন করে এগুলো ব্যবহার করে, খারাপ না, ভালো কাজ করে। এখন এখানে আমরা দেখি কয়েকটা সিনারিও। হ্যাঁ, সিমডাম 7 কেজি 7 কেজি ওজন 6 মাস বয়স, নিউমোনিয়া ডায়াগনোসিস হয়েছে, সেপ্টিএক্সন দিতে চাচ্ছেন, অর্ডার লিখুন। দেখেন এখানে 7 কেজি, এখন 7 কেজিতে যদি আমি কয়েকভাবে আমি দিতে পারি, এক হচ্ছে যদি আমি 100 ml পার কেজি হিসাব করি তাহলে 1 গ্রাম পার 10 ml নিলাম, তাহলে 1 গ্রাম পার 10 ml নিলে প্রতি ml 100 মিলিগ্রাম, ওখান থেকে আমি 7 ml দেবো। 7 ml যেহেতু মানে 1 গ্রাম 10 ml থাকতেছে, তাহলে ওখান থেকে আমি 7 কেজির জন্য 7 ml দেবো 100 মিলিগ্রাম পার কেজি হিসাবে। তাহলে 7 ml আমি দুইভাবে দিতে পারি, যদি বাচ্চা হসপিটাল অ্যাডমিট থাকে 20 ml নরমাল স্যালাইনের সাথে 50 মাইক্রোডোজ পার মিনিটে দিয়ে দিতে পারে। আর অথবা ওটাকে মানে বাচ্চাকে ক্যানুলা দিয়ে দেওয়া হলে সিস্টাররা তো ওইভাবে টাইম নেয় না, ইউজুয়ালি 5 to 10 মিনিটস, মানে 7 ml যদি আপনি নরমাল স্যালাইনে ডাইলুট না করেন সেক্ষেত্রে একটু সময় লাগিয়ে দিতে হবে, একবারে স্লোলি 5 থেকে 10 মিনিট সময় লাগিয়ে দিতে হবে।
ভাই ডাইলেট করার যে বিষয়টা সেটা কত বছর বয়স পর্যন্ত আমাদের ডাইলেট করে দিতে হবে? আর ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে আর কি, মানে 7-8 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে, ওই বাচ্চাদের এখানে যেটা হয় এমনি 3-4 বছর পরে ডাইলুট না করলেও হয়। বাচ্চাদের এখানে যখন এগুলো খুব স্লোলি যখন তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, ডাইলুট করার কথাটা আসছে কেন, ডাইলুট না করলেও হয়তো। এখন সিস্টারকে যদি আমি বলি যে আপনি এটা 10 মিনিট এটা দেন, তখন সিস্টার তো এটা দিবে না। 10 মিনিট থেকে একটা পেশেন্টের কাছে দাঁড়ায় থাকবে, হসপিটালে পেশেন্ট থাকবে 30টা 40টা। তো এটাকে একটু সহজ করার জন্য যে আমি যখন মানে মাইক্রোবোর্ডের মধ্যে এটাকে ডাইলা দিব, তো মাইক্রোবোর্ডে যদি আমি শুধু 7 ml ডাইলা দিই, তাহলে তো 7 ml মানে এখান থেকে মাইক্রোবোর্ড থেকে যে স্যালাইন যে সেটটা আছে সেটার মধ্যে তো 7 ml থেকে যাবে, কথা বুঝছেন? তো সেজন্য এটাতে আরো 20 ml নরমাল স্যালাইন দিয়ে দেওয়া হয়, যাতে করে এটা শর্টটা বডির ভিতরে চলে যায়। ওইটার জন্য ডাইলুশনটা আসছে আর কি। কথা বুঝতে পারছি? জি ভাই, ভাই এরকম একবার নাইটে একটা পেশেন্ট আসলো, সেপ্টেশন দেওয়া হয়েছিল, পরে দেখা যাচ্ছে মানে বাচ্চা সারা গায়ে র্যাশ চলে আসছে, পরে এটা হ্যাঁ, অন করে এটা দিতে হচ্ছে হয়েছিল একটু। এই বাচ্চাটার অ্যামোক্সিসিলিন মানে পেনিসিলিন অ্যালার্জি ছিল। তো যাদের পেনিসিলিন অ্যালার্জি থাকে তাদের সেফালোস্পোরিন অ্যালার্জি থাকে, তাদের ম্যাক্রোলিডসের প্রতি তাদের সেফালোস্পোরিন অ্যালার্জিটা থাকে কমনলি। হ্যাঁ, যাদের পেনিসিলিন মানে যাদের পেনিসিলিন অ্যালার্জি থাকে তাদের সেফালোস্পোরিনও অ্যালার্জি থাকে, আবার অনেক সময় তাদের ম্যাক্রোলিডসও অ্যালার্জি থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি সেফালোস্পোরিন অ্যালার্জি থাকে। এই কারণে এটা খুবই একটা কমন, মানে এমআরসিবি একটা কমন প্রশ্ন থাকে সব সময় যে একটা বাচ্চার পেনিসিলিন অ্যালার্জি আছে, এবং তার ক্ষেত্রে আপনি কোন নিচে কোন ডাক্তার অ্যাভয়েড করবেন। তো অপশন মধ্যে দেখা যায় ক্লারিটোমাইসিন, অ্যামিক্যাসিন, জেন্টামাইসিন, সেফালোস্পোরিন, তো অ্যানসার সেফালোস্পোরিন। তো যাদের পেনিসিলিন অ্যালার্জি থাকে তাদের সেফটেক্সন অ্যালার্জিও থাকে। আবার কারো কারো ক্ষেত্রে মানে পেনিসিলিন যেরকম অ্যালার্জি কোনো রিঅ্যাকশন করে, এরকম সেফালোস্পোরিন যেগুলো আছে এগুলো অ্যালার্জি রিঅ্যাকশন করে। তো এটা তো আসলে বলা যায় না যে এটা কার ক্ষেত্রে মানে আনটিল এটা দেওয়ার আগে বলা যায় না। তো এই বাচ্চাকে নেক্সট টাইম দেখা যাচ্ছে এখন সেফটেক্সন দেওয়া যাবে না, তাকে অন্য ট্রিটমেন্ট দিতে হবে। আর যার সেফটেক্সন অ্যালার্জি আছে তার তো অবশ্যই মোক্সাক্লাভ, অ্যামোক্সিসিলিন, এরপরে এমপিসিলিন, এগুলো সবগুলোতে তার অ্যালার্জি থাকবে। হাইপার সেনসিটিভিটি তাহলে রিঅ্যাকশন। কি ভাই এনাদেরকে কখনো কি দেওয়া যাবে না সেপ্টেশন গ্রুপের ওষুধগুলো? না, সেফটেক্সন এখন এটাই বয়সে তার অ্যালার্জি দেখা দিচ্ছে, এখন পরবর্তীতে আবার অন্য এক সময় দেওয়ার সময় হালকা একটু দিয়ে একটু অপেক্ষা করতে হবে, অন্তত 10 মিনিট 20 মিনিট। ধরুন 10 ml পাবে, আমি 1 ml দিয়ে দেখলাম যে তার রিঅ্যাকশন হচ্ছে কিনা। 10 ml যে পরিমাণ রিঅ্যাকশন করবে 1 ml তার থেকে অনেক কম রিঅ্যাকশন করবে না। তো সেজন্য একটু অপেক্ষা করা হয়, যদি দেখেন না রিঅ্যাকশন হয় না, রিঅ্যাকশনটা হলে কিন্তু সাথে সাথেই হয়, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে রিঅ্যাকশনটা হয়ে যায়, ডাক সার্কুলেশনে যায়, এতে গেলে হয়ে যায়, টিস্যু লেভেলে চলে গেলে রিঅ্যাকশন হয়ে যায়। তো রিঅ্যাকশন যখন যদি না হয় তখন সেক্ষেত্রে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দেখেন 7 কেজির বাচ্চার ওজনটা যদি আমরা 7 × 100 মিলিগ্রাম যদি আমরা চিন্তা করি, তাহলে 7 ml, এখন 7 ml দিলে আমার তাকে সেফটন 1 গ্রাম পার 10 ml থেকে দেওয়া লাগতেছে। এখন একটা জিনিস এখানে চিন্তা করেন, যদি আমি তাকে 70 মিলিগ্রাম পার কেজি দিই, 70 মিলিগ্রাম পার কেজি, কারণ আমার গাইডলাইনের মধ্যে দুইটাই আছে, 50 টু 100 আছে, দেখেন 50 টু 100 আছে। এখন যদি আমি 70 মিলিগ্রাম পার কেজি হিসাব করি, তাহলে 7 কেজিতে কত আসতেছে? 490। 490। যদি 490 মিলিগ্রাম আসে, তাহলে দেখা যাচ্ছে 490 মিলিগ্রামে মানে তার 500 ml সেফটন 500 নিলে হয়ে যাবে, মানে সেফটন 500 নিলে তার হয়ে যাবে। তো সেফটন 500 নিলে সেফটন 500 এর দাম হচ্ছে হয়তো 200 টাকা, সেফটন 1 গ্রামের দাম হচ্ছে হয়তো 400 টাকা, তাহলে তার দেখেন মানে খরচটা অর্ধেক কমে গেছে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু যদি 8 কেজি ওজন হয়ে যায়, 7 কেজি না 8 কেজি ওজন হইলো, তখন সেক্ষেত্রে আমি আর সেফটন 500 এ যাব না, তখন আমি তাকে ইউজুয়ালি 100 হিসাব করি 8 ml টাই দেব। আমার কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? মানে এখানে খুবই একটা খরচের একটা বিশাল ব্যাপার আছে যে ইনজেকশনটা একদিন দিবে না 7 দিন দিবে, এমন অনেক গরিব পেশেন্ট। এখন সেক্ষেত্রে বাচ্চার ওজনও কম 7 কেজি, তখন আমি তাকে 70 মিলিগ্রাম করে দিতে পারি, যেহেতু আমার ইউজার রেঞ্জটা রেফারেন্স রেঞ্জ হচ্ছে 50 থেকে 100, তখন আমি তার ক্ষেত্রে 70 হিসাব করবো, মানে মিডল রেঞ্জটা হিসাব করবো। বুঝতে পারছেন আপনারা এই বিষয়টা? জি ভাই। হ্যাঁ, এখন ধরুন ওজন 6 কেজি, এখন 6 কেজি হলে তার কোনো কথাই নেই। আমি মোল্লা স্যারের বইও যদি হিসাব করি, আমি 6 কেজি বাচ্চাকে এখন যদি যে 80 মিলিগ্রাম পার ডোজ হিসাবটা যদি কেউ না জানে, তাহলে সে 6 কেজি হলে তাকে দিবে কি সেফটন 1 গ্রাম পার 10 ml, এখান থেকে 6 ml দেন, তো 6 ml দিলে তো বাকি 4 ml তো এমনি নষ্ট হয়ে গেছে, ঠিক না? তো 6 কেজি বাচ্চাকে আমি যদি 6 × 80 ধরি, সেক্ষেত্রে তো আমার কত হইতেছে 480, ঠিক না? তাহলে তো আমি তাকে খুব সহজে 500 মিলিগ্রামের একটা অ্যাম্পল দিতে পারতেছি, তার 200 টাকা সেফ, প্রফেসিন হলো তার 200 টাকা সেফ হয়ে যাচ্ছে প্রতি দিন। তাহলে 6 কেজি 7 কেজির ক্ষেত্রে আমরা রেফারেন্স রেঞ্জটা দেবো 70 থেকে 80, শুধু এটা মনে রাখবেন। আর 8 কেজির উপরে চলে গেলে যেহেতু আমাদের একটাতে আর হচ্ছে না, তখন আমরা ওই যে 100 মিলিগ্রামের হিসাবটা করবো। এটাই আমি বলতে চাইছি এখানে, যে সেফটন আমরা যখন দেবো 7 কেজি পর্যন্ত আমরা সেক্ষেত্রে যে অল্প হিসাবটা করবো, 5 কেজি পর্যন্ত আমরা 100 দেবো, কোনো অসুবিধা নেই। আর 6 থেকে 7 কেজি জাস্ট এই মিডল যে দুটো আছে, যাতে করে তার অনেক বেশি খরচ না হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটু কমাই দিতে চেষ্টা করবো, যাতে করে তার 500 মিলিগ্রাম দ্বারা হয়ে যায়। আসলে এই সিনারিওটা দরকার নাই, একবারে যারা পিডিয়াট্রিক্সের ডিউটি মানে করে নাই তাদের জন্য একটু লেখা আর কি। 2 মাসের বেবি, তার 4 কেজি ওজন, হ্যাঁ, কফ উইথ স্পুটাম নিয়ে আসছে সে। এখন কফ উইথ স্পুটাম, ব্রেথলেসনেস, জ্বর 3 দিন, লাং অবস্ট্রাকশন করে আপনি কেস ফাইলেন, তাহলে লাং অবস্ট্রাকশন করে কেস ফাইলে আমার ডায়াগনোসিস হয়ে গেল, কি ডায়াগনোসিস হলো? নিউমোনিয়া। এরপরে হচ্ছে কেসটা রাইট আপারজন নিউমোনিয়া সাসপেক্ট করলেন, এরপরে এক্সরে করালেন, এক্সরে আপারজন কনসিডারেশন আসলো, বাচ্চা ফিডিং নরমাল আছে, অক্সিজেন স্যাচুরেশন নরমাল, বাট চেস্ট ইনড্রয়িং আছে, চেস্ট ইনড্রয়িংটাও একটা ডেঞ্জার সাইন। তাহলে চেস্ট ইনড্রয়িং কারণে আমরা তাকে কি করব? হসপিটালাইজেশনের জন্য আমরা বাচ্চাকে ইয়ে করব, যেহেতু 2 মাস, তাহলে যদি 7-8 মাস হতো তাকে আমরা ওরাল মেডিসিন দিলেও সে খাইতে পারতো ওইভাবে, কিন্তু বাচ্চা তো ঠিকমতো খাবে না, দেখা যাচ্ছে আমি তাকে যদি সাইডে দিই বাচ্চাটা আরো খারাপ হয়ে যাবে। তখন আমরা একটু চিপ কমপ্লেন গুলো লেখেন, ফিভার, কফ, শর্টনেস অফ ব্রিদিং, অন এক্সামিনেশন আপনি কি পেলেন, টেম্পারেচার, লাংসে কি পেলেন লেখেন, এরপরে রেসপিরেটরি রেটটা উল্লেখ করতে হবে, হার্ট রেটটা উল্লেখ করতে হবে, বাউল মোড, এরপরে হচ্ছে ব্লাডার, এই হিস্ট্রিগুলো আপনাকে লিখতে হবে প্রেসক্রিপশনের মধ্যে। হ্যাঁ, এইগুলো মোটামুটি একপাশে লিখে রাখতে হবে। আর যেটা লিখবেন সেটা ইনভেস্টিগেশন, আপনি কি দিবেন ইনভেস্টিগেশনটা একটু লিখে রাখবেন, চেস্ট এক্সরে, সিবিসি, সিআরপি। আর আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা লিখে তাকে হসপিটালাইজেশনের জন্য অ্যাডভাইস করেন ফ্যামিলিকে, যেহেতু 2 মাস সেজন্য আমাদের ট্রিটমেন্ট হলো টেজি ক্যাসিন, যেহেতু 4 কেজি ওজন তাহলে টেজি হলো 4 ml, আর ক্যাসিন হচ্ছে আমরা কতটুকু বলছি 0.15, তাহলে 0.15 ml যদি আমার ক্যাসিন হয়ে থাকে, তাহলে আমরা কি করব 0.15 ইনটু 4 কেজি, তাহলে 0.6 ml পাচ্ছে। আর আমরা তাকে যখন সে যেহেতু তার ফিডিংটা নরমাল আছে সেজন্য আমরা তাকে তার ফিডিং নরমাল ছিল খাইতে পারে। এখন বাচ্চার কাশি আছে, কফ উইথ স্পুটাম প্রোডাকশন, এখন কফ উইথ স্পুটাম যদি হয় সেক্ষেত্রে সিরাপ হবে এমব্রক্স, আর যদি শুধু ড্রাই কফ হয় কোনো টেপস নাই সেক্ষেত্রে আমরা তাকে মিরাকপ দেব, ডোজ সমান, হ্যাঁ, 8 ড্রপস বিডি, এগুলো আগের ক্লাসে আমরা আলোচনা করে আসছি, এখানে আলোচনা করব না। আর হচ্ছে জ্বরের জন্য আমরা তাকে নাফা ড্রপ দেব। ভাইয়া এমরক্স ও মিরাকপের ব্যাপারে একটু বলেন। এটা আগের ক্লাসটা কি করছেন? না ভাই সরি, আমি আগের ক্লাসে ছিলাম না। হ্যাঁ, আগের ক্লাসে এটা খুব সুন্দরভাবে করছি, আজকে আমি পিডিএফটা দিয়ে দেবো। আমরা এমব্রক্সটা আছে, যেটা এমব্রক্সটা আমাদের প্রোডাক্টিভ কফে কাজ করে, হ্যাঁ, আর মিরাকফ যেটা আছে ওটা আমাদের ড্রাই কফে কাজ করে। মিরাকফ হচ্ছে কফ সাপ্রেসেন্ট, আর এমব্রক্সটা হচ্ছে কফ এক্সপেক্টরেন্ট। কফ এক্সপেক্টরেন্ট যেগুলো আছে এগুলো আমাদের যে কফ যেটা জমে আছে, কফ জমে থাকলে কিন্তু সেখানে ক্লিপস হবে, তাহলে ক্লিপস থাকা মানে কি? 2 মাসের বাচ্চা কি মিরাকফ দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। মিরাকফ এখন বলা হচ্ছে যে 1 মাস থেকে দেওয়া যাবে, মিরাকফ ড্রপ পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ড্রপটা এখন 2 মাস থেকে দেওয়া যাবে। পেডিয়াট্রিক যে মিরাকপ যে ড্রপটা আছে এটা হচ্ছে ড্রাই কফে আপনি দিবেন, এটা এখন নরমাল যে ডোজটা আছে এটা হচ্ছে 2 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত হচ্ছে ড্রপ দিবেন, ড্রপ নট সিরাপ। 2 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনি 10 ফোঁটা করে দিবেন, 10 ফোঁটা করে দৈনিক 4 বার দিতে পারবেন, হ্যাঁ, এটা মিরাকপের ক্ষেত্রে। আর এমব্রক্সের ক্ষেত্রে 2 মাস থেকে 1 বছর পর্যন্ত এটা 8 ফোঁটা করে দিন 2 বার,
এতটুকু মনে হয়, আর 1 বছর পরে এটা হাফ চামচে চলে যাবে। তাহলে আমি বলতে চাচ্ছিলাম মিরাকল হচ্ছে কফ সাপ্রেসেন্ট, মানে ওটা কফ সেন্টারটাকে সাপ্রেস করে রাখে যেন কাশি না আসে। আর এমব্রক্সটা একটা বাচ্চার ক্রেপস আছে, ক্রেপস আছে মানে কি, ওখানে ফ্লুইড জমে আছে, এখন এই ক্রেপস থেকে কাশি হচ্ছে, মানে ওখান থেকে কি হচ্ছে, সিক্রেশন আছে। তাহলে ওখানে যদি কোনো কফ জমা থাকে, কাশি জমা থাকে, ওই এমব্রক্স যেগুলো এক্সপেক্টরেন্ট হিসেবে কাজ করে, মিউকোলাইটিক এজেন্ট হিসেবে কাজ করে, ওইগুলো এই যে এখানে যে মিউকাসটা জমে থাকে, এমব্রক্স ওটা মিউকাসগুলোকে ভেঙে ফেলে, এগুলোকে ভাঙে ফেলে, তো ভাঙলে এগুলো বের হয়ে চলে আসে। এই কারণে এমব্রক্স খাওয়ানোর পরে ইনিশিয়ালি কাশিটা বাড়বে, এমব্রক্স খাওয়ানোর পরে ইনিশিয়ালি কাশিটা বাড়বে। ভাই পিডিএফটা কিভাবে পাবো? জি, পিডিএফটা কিভাবে পাবো যে অ্যামব্রক্স নিরাপদ ও এটা পিডিএফ আজকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, মেসেঞ্জার গ্রুপে আছে না সবাই, আমি ওই যে হোয়াটসঅ্যাপে আজকে এটা পিডিএফ ক্লাস 7 নাম্বার 8 নাম্বার ক্লাসে পিডিএফ আজকে দিয়ে দেব, জিটিটা দিয়ে দেব। ভাইয়া একবার সবগুলো সিরিয়াল বাই দিয়ে দিন, আমরা তো হচ্ছে just প্রথম 2 ক্লাসের পিডিএফ পাইছি, এরপর তারপর পিডিএফ পাই। পিডিএফ গুলো একজন এগুলো তো ওই যে পিপিটি ফরম্যাটে বানানো তাই দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো সিস্টেম করে সবগুলো দিয়ে দেব। আর 7 নম্বর ক্লাসটা শুধু পিডিএফ থেকে বুঝবেন না, হ্যাঁ, আপনারা যারা আছেন 7 নম্বর ক্লাসে মানে যত ধরনের কাশি আছে অ্যাডাল্টদের বাচ্চাদের, একবারে শুধু এটা আমরা কফ ম্যানেজমেন্ট নিয়ে পুরো ক্লাসটা হইছে, যে কাশিদের বাচ্চাদের কখন অ্যান্টিবায়োটিক্স লাগবে কখন লাগবে না। তাহলে আমরা এটা এখন আরেকটা সিনারিও আমরা দেখি, তানজু 13 মাসের বাচ্চা, তার ওজনটা হচ্ছে 10 কেজি, প্রেজেন্স উইথ সিভিয়ার ব্রেথলেসনেস, প্রোডাক্টিভ কফ উইথ আনএবল টু ফিডিং, খাইতে পারতেছে না, লাং অবস্ট্রাকশনে কিপিটেশন আছে, খাইতে পারতেছে না কিপিটেশন আছে, তাহলে আমার ডায়াগনোসিস হয়ে গেল নিউমোনিয়া। ঠিক আছে, পেচি অপাসিটি অন বোথ লাং ফিল্ড, তাহলে আমার নিউমোনিয়া ডায়াগনোসিস হলো। তাহলে এই বাচ্চা যেহেতু খাইতে পারতেছে না, তাহলে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে, তার প্রেসক্রিপশনটা আমরা কিভাবে তাকে হসপিটাল করে আমরা তার এখানে কি লিখব, অর্ডার অন অ্যাডমিশন আমরা কি দেব। প্রথম হচ্ছে এনপিও রাখা হবে বাচ্চাটাকে, বাচ্চা কোনো হ্যাঁ সিচুয়েশন থাকলে সেক্ষেত্রে আমরা এনপিওকে সাকশন দেবো। এখানে শুধু বেবি সল দেবো না, আমরা বেবি সল জুনিয়র, তাহলে যত মানে 1 বছরের পরে হলে আমাদের লিভার্স জুনিয়র অথবা বেবি সল জুনিয়র অথবা বেবি স্যালাইন জুনিয়র, মানে যেগুলোতে 0.45% সোডিয়াম ক্লোরাইড থাকে, এটা দেওয়া হবে 1 বছরের পরে। আর 1 বছরের আগে হলে সেখানে যে fluid থাকবে সেটা 0.225%। এই যে দেখেন আমি 1000 দিলাম, মানে সে 10 কেজি ওজন, সেই কারণে তাকে আমি কি দিলাম, 1 লিটার দিলাম। তাহলে 1 লিটার স্যালাইন এটা আমরা কত ড্রপে দিলে শেষ হবে, এগুলো আগের ক্লাসে সবগুলো বললাম। তো 1 লিটারকে আমরা এই যে 1000 ml, আমরা 1000 ml দিতে চাচ্ছি 24 ঘন্টায়, তাহলে 1000 ml 24 দ্বারা ভাগ করে দেন, 1000 ml 24 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, 40 মাইক্রোড্রপ আসে। তাহলে এমএল কে আপনি কত ঘন্টা দিতে চান ওটা দ্বারা ভাগ করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে মাইক্রোড্রপের হিসাব। ঠিক আছে, এখন ধরেন বাচ্চা 13 কেজি অথবা বাচ্চার ওজন হচ্ছে 20 কেজি, এখন 20 কেজি হলে সে সারাদিনে কতটুকু ফ্লুইড পাবে বলতে পারবেন? একটু আগে বলে আসলাম, দেখি কেউ বলে 20 কেজি ওজন, তাহলে তার ফ্লুইড রিকোয়ারমেন্ট কতটুকু হবে? 1500 ml। 1500 ml হবে। তাহলে 1500 ml হলে আমি তাকে কত মাইক্রোড্রপ দেব সারাদিনে? 1500 ml, তাহলে আমি 1500 কে তাহলে মোটামুটি 62 মাইক্রোড্রপ আসে। এখন এটাকে যদি ড্রপে হিসাব করতে চান যে কত ড্রপে পাবে, তাহলে ওই 62 কে 4 দ্বারা ভাগ করে দিলে অ্যাডাল্টদের ইয়ে চলে আসে, অ্যাডাল্টদেরকে তো আমরা ড্রপে দেব, বাচ্চাদেরকে মাইক্রোড্রপে দেব। তাহলে আমরা যত এমএল দিব কত ঘন্টার মধ্যে দিব, ওই ঘন্টা দ্বারা ভাগ করলে ওটা মাইক্রোড্রপটা চলে আসে, মাইক্রোড্রপকে 4 দ্বারা ভাগ করলে ড্রপ হিসাব চলে আসে। তাহলে এটা যেহেতু আমার 3 মাসের বেশি বয়স, এটাকে ট্রিটমেন্ট আমি সেফটি একজন দ্বারা শুরু করব। সেফটি একজন 1 গ্রাম পার 10 ml। যদি আপনি বাসার মধ্যে ট্রিটমেন্টটা করেন, বাচ্চাদেরকে কখন বাসায় রাখবেন, কখন হসপিটাল রাখবেন, বাচ্চা যদি চেস্ট ইনড্রয়িং থাকে হসপিটাল, বাচ্চা যদি স্যাচুরেশন কম থাকে হসপিটাল, বাচ্চা যদি ফিডিং ডিফিকাল্টি থাকে হসপিটাল। এমন একটা বাচ্চা নিউমোনিয়া আছে বাট বাচ্চা খাইতে পারে, এরপরে সাকিং রিফ্লেক্স ভালো, ব্রেস্ট ফিডিং ভালো, বাচ্চা কোনো ইয়া নাই, সিভিয়ার কোনো রেসপিরেটরি স্ট্রেস নাই, চেস্ট ইনড্রয়িং নাই, পালস অক্সিমিটারে তার অক্সিজেন লেভেলটা নরমাল, তার অক্সিজেন লাগতেছে না, তাহলে ওই বাচ্চাকে আপনি বাসায় ট্রিটমেন্ট দিতে পারবেন যদি বাসায় তার নার্স থাকে। এটা হচ্ছে মানে নাইস গাইডলাইন, তো বাসায় ট্রিটমেন্ট দেওয়া নিষেধ, আর যাদের বাসায় নার্সিং সিস্টেম আছে, কারণ হচ্ছে বাচ্চা তো ওরা ক্যানোলা রাখতে পারবে না, ক্যানোলা ডিসপ্লেস হয়ে যাবে, ক্যানোলা ডিসপ্লেস হয়ে গেলে সেখানে সেলুলাইটিস হয়ে যাবে, এরপরে বাসায় কাকে দিয়ে ট্রিটমেন্ট দেবে। এই কারণে নরমালি আপনারা যারা মানে চেম্বার করবেন, চেম্বারে থেকে আইভি কোনো অ্যান্টিবায়োটিক্স 2 বছরের নিচে কোনো বাচ্চাকে, 2 বছর না 5 বছরের নিচে কোনো বাচ্চাকে কোনো আইভি অ্যান্টিবায়োটিক্স বাসায় দেওয়ার জন্য লিখবেন না। হ্যাঁ, তাকে আপনি হসপিটাল করে দিবেন, হসপিটাল যদি সে রাজি না হয় তাহলে তাকে রেফার করে দিবেন। বাসাতে তার চেস্ট ইনড্রয়িং আছে, সে বলতেছে আপনি আমাকে লিখে দেন কি কি দিবেন, আমি বাসায় ট্রিটমেন্ট করবো। কারণ এখানে একটা সমস্যা হচ্ছে কি, 1 বছরের আগে যে বাচ্চাগুলো আসে শিশু হসপিটালগুলো, এখন এগুলো ওই যে বেডে রেখে ট্রিটমেন্ট করে, কিন্তু বেডটা তারা ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকে ফেলছে, ওই রুমের ভিতরে কয়েকটা ওয়ার্মার মেশিন রাখছে, আর কিছু না, ওই ওয়ার্মারের মধ্যে রাখি বলে মেসিতে রাখছে, প্রতিদিন 6000 করে বিল করে। কিছু করে না, জাস্ট যে অ্যান্টিবায়োটিক সব ট্রিটমেন্ট আপনি দিচ্ছেন, কিন্তু হসপিটাল বাচ্চা থেকে প্রতিদিন 6000 7000 করে ট্রিটমেন্ট টাকা নিচ্ছে। এই কারণে এখন মানে মানুষ হসপিটালগুলো আছে না, ওখানে তারা কি করে, বাচ্চা 2 বছরের কম হলে তার কোনো ডিস্ট্রেস বলে বাচ্চা অবস্থা খারাপ, ওকে মেশিনে ঢুকে মেশিন কি ওরা যে ওয়ার্মারে রাখে দেয়, আর কিছু করে না, ওই ট্রিটমেন্টটা নরমাল ট্রিটমেন্টটা ওখানে চলে, অনেক বিল করে ফেলে। এই কারণে অনেকে ট্রিটমেন্ট করাতে চায় না, প্রত্যেক করে না। যাই হোক, আইভি ম্যানেজমেন্টটা দেবো, সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো যে কাদেরকে দেবো কাদেরকে দেবো না। বাসায় যদি তারা নিয়ে যেতে চায় সেক্ষেত্রে তাকে আমি মানে ইনজেক্টেবল ট্রিটমেন্ট দিবেন না, বাসাতে ইনজেক্টেবল ট্রিটমেন্ট দেওয়ার কোনো নিয়ম নাই, কারণ হচ্ছে সেখানে সে কার কাছে দেবে, আপনার অবজারভেশনে নাই, কিন্তু প্রেসক্রিপশন তো আপনার। এখন এটা সেলুলাইটিস হলো, অথবা একটু আগে এক ভাইয়া প্রশ্ন করছে যে সেফটি একজনের তার রিঅ্যাকশন হলো, সেফটি একজন রিঅ্যাকশন হসপিটালে ইমিডিয়েটলি এটা ম্যানেজমেন্ট দিতে পারবেন, হয়তো তাকে একটা পার্সোনাল একটা এভিডেন্সেশন দিয়ে দিবেন, বাচ্চা হয়তো রেসপন্স করলো, ডাক্তার বন্ধ করে ঠিক হয়ে গেল, বা তার রেসপিরেটরি স্টেজে অক্সিজেন লাগতেছে, এখন বাসায় নিয়ে সে দিল, সেখানে যদি তার সেফটি একজন হাইপার সেনসিটিভিটি শুরু হয়, এমন যদি হাইপার সেনসিটিভিটি শুরু হয়, তাহলে সেটা তো ব্রঙ্কোস্পাজম হবে, বাচ্চা রেসপিরেটরি অ্যারেস্ট হবে, বাচ্চা মারাও যেতে পারে, তো সেটা রিস্ক নেবে। এই কারণে মানে কখনো হবে না, এটা বলা যায় না যে কোনো মুহূর্তে কখনো তো একদিন হয়ে যেতে পারে। আর যেদিন হবে, মানুষ একটা সার্জন তার জীবনে সবসময় ভুল করে না। হ্যাঁ, দেশের জীবনে 1000টা উঠি করলো, সবগুলো সাকসেস, কিন্তু একটাতে পেশেন্ট মারা গেল, ওই একটাতে তার লাইফটা শেষ হয়ে যায়। এখন আপনি 100টা পেশেন্ট আসলো, আপনি হসপিটালে 100 জনকে ট্রিটমেন্ট করলেন, কারো কখনো হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন হয় নাই, কারো কোনো মানে সেলুলাইটিস হয় নাই, তাই আপনি 2 বছরের এক বাচ্চাকে বাসায় ট্রিটমেন্ট দিয়ে দিলেন, কিন্তু সাপোজ ধরুন ওই বাচ্চাটার সমস্যা হয়ে গেল, তাহলে তারপর ওই এলাকায় থাকাটাই মুশকিল হয়ে যাবে। সেই জন্য বাসাতে যখন বলছি তখন যে না, আমরা যখন আপনি দেখবেন যে তার আইভি অ্যান্টিবায়োটিক্স লাগবে, পেশেন্টকে বলবেন যে মা আপনার এটা বাচ্চার এই ট্রিটমেন্টটা লাগবে, কিন্তু আমাদের আমরা দুঃখিত, আমাদের মানে ইনজেকশন আমি বাসাতে আপনি দিবেন, এটা আমি দিতে পারবো না, আমি এটা আপনি সুন্দরভাবে একটু বলে দিবেন। যাই হোক, এই বাচ্চা হুইজ ছিল, হুইজের কারণে আপনি তাকে নেবুলাইজেশন দিতে পারেন। হ্যাঁ, আর ড্রপ এমব্রক্স আপনি দিলেন, ওই যে বাচ্চাটা যখন ইয়া হয়ে গেল খাইতে পারে, তখন 1.25 ml করে ড্রপটা চলবে, যাতে কফগুলো বের করে নিয়ে আসে। আর নাফা চলবে, নাফা ইনজেকশন। তো নাপা ইনজেকশন কতটুকু করে চলবে, এটা হচ্ছে প্রতি কেজিতে নাপা ইনজেকশনের একটা অ্যাম্পুলের মধ্যে থাকে 1000 মিলিগ্রাম থাকে, মানে 1 গ্রাম থাকে 100 ml এর মধ্যে, তাহলে 100 ml এর মধ্যে থাকে এতটুকু 1 গ্রাম, তাহলে 10 মিলিগ্রাম থাকে 1 ml এর মধ্যে, তাহলে আমাদের ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম পার কেজি। তো 50 মিলিগ্রাম যদি পার কেজি হয়, তাহলে আমাদের 1.5 ml
ডিলে হয়ে যায়। এটা একটু পরে আলোচনা করতেছি, তাহলে বুঝে যাবেন। তাহলে নাপা প্রতি কেজিতে নাপা ইনজেকশন এটা ইনফিউশন আকারে থাকে। 100 ml এর একটা বোতল থাকে, ওই 100 ml বোতলের মধ্যে 1000 মিলিগ্রাম থাকে। নরমাল ডোজ হচ্ছে 1.5 ml পার কেজি। 1.5 ml পার কেজি। আরেকটা ডোজ আমরা পরে আসছি মেট্রোনিডাজলের। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভিডিওটা আগে আমরা তো দেখি একটু। সাফওয়ানা 2 বছর বয়স, প্রোডাক্টিভ কফ। জি বুঝিনি, বলেন। আগে কয়টা ক্লাস হয়েছে, মানে আমি আগে বলেন, ক্লাসগুলো মিস করে শুনতেছি, গেছি, আমি আগে কয়টা বলেন। ক্লাস আছে স্যার ওগুলো পিডিএফ? আচ্ছা, আপনি জি জি মেসেঞ্জার গ্রুপে আছেন? হ্যাঁ, আমরা আগে ক্লাস সহ আজকেরটা সহ সবগুলো আগে 7টা ক্লাস আছে, 8 নাম্বার ক্লাস সবগুলো একসাথে দিয়ে দেব। ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা 3 নাম্বার সিনারিটা দেখি। সাফওয়ানা 2 বছর বয়স, এখন সে আসছে প্রোডাক্টিভ কফ নিয়ে, তার মাইনে আসছে লাং অক্সিডেশন করে দেখেন পেশেন্ট রাইট লোয়ার জন, এরপরে চেস্ট এক্স-রে, প্যাচি অপাসিটি রাইট লোয়ার জন, রেসপিরেটরি রেট এন্ড অক্সিজেন স্যাচুরেশন সবগুলো নরমাল রেঞ্জ। আপনি নিউমোনিয়া হিসেবে ট্রিটমেন্ট করেন, ডায়াগনোসিস করেন, কিভাবে ট্রিটমেন্ট দিবেন। তাহলে এখন দেখেন বাচ্চাটা 2 বছর বয়স, বাচ্চা খাইতে পারে, ইয়ে করতে পারে, সবকিছুই আছে। এরপর হচ্ছে তার মাইল্ড নিউমোনিয়া, হ্যাঁ, তার রেসপিরেটরি কোনো ডিফিকাল্টি নেই, কাশি আছে, হালকা নিউমোনিয়া ডায়াগনোসিস হয়েছে। তাহলে তাকে আপনি সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দেন আর ওরাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন। মানে বাচ্চাটাকে তারা ভর্তি দিতে চাচ্ছেন আর্লি স্টেজ অফ নিউমোনিয়া, হ্যাঁ, বাচ্চা ওষুধ খাইতে পারবে, হেলদি বেবি, সবকিছু ঠিক আছে। এখন যদি বাচ্চা হেলদি থাকে, যেমন 1 বছরের 2 বছরের বাচ্চা, 2 বছরের নরমাল ওজন হচ্ছে 12 কেজি, 1 বছরে 10 কেজি, পরে প্রতি বছর 2 কেজি করে বাড়বে, তাহলে 2 বছরে 12 কেজি। এখন যদি 2 বছরের বাচ্চা ওজন 14 কেজি হয়, তাহলে এটা তো খুবই হেলদি বেবি। এখন এইসব বাচ্চাগুলো কি হয়, দেখা যাচ্ছে যে মানে যে কোনো এদের ইমিউনিটি ভালো, তাদের ইমিউনিটি ভালো থাকে, ওদের সাথে ট্রিটমেন্ট রেসপন্স, ওরাল ট্রিটমেন্ট তাদের থেকে খুব ভালো রেসপন্স করে, খুব ভালো রেসপন্স করে। এখন এই বাচ্চা ভালো আছে, এখন তাকে আপনি ওরাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন। হ্যাঁ, এখন যদি আপনি কাউকে ওরাল অ্যান্টিবায়োটিক দেন নিউমোনিয়া বাচ্চার ক্ষেত্রে, যে বাচ্চা আসছে অনেক কাশি নিয়ে আসছে, এখন অনেক কাশি নিয়ে আসার পরে আপনি দেখতেছেন বাচ্চা হাঁটে ফ্লেফোর, খাবার দাবার কোনো সমস্যা নাই, কাশি আসছে, এখন লাং স্কাল্পেট করে দেখেন যে ক্লেপস আছে, এখন ক্লেপস আছে, আর এখন এক্সরে করে আনলেন, এক্সরে করে দেখেন যে প্যাচি অপাসিটি আছে, অথবা বাচ্চা প্যাচি অপাসিটি আছে, আপনি নিউমোনিয়া ডায়াগনোসিস করলেন, দেখবেন এক্সরে অনেক সময় রিপোর্ট করে দেয়, এক্সরে অনেক সময় প্যাচি অপাসিটি গুলো বুঝবেন না, সেক্ষেত্রে এখন সবগুলো সেন্টারের মধ্যে এক্সরে রেডিওলজিস্টদের সাথে অনলাইন ইয়া থাকে, তারপরও নিজে দেখে বুঝতে চেষ্টা করবেন। তো যখন আপনি ডায়াগনোসিস করলেন এটা এক্সরে নিউমোনিয়া ডায়াগনোসিস করলেন, ডায়াগনোসিস করার পরে আপনি ওরাল ট্রিটমেন্টের মধ্যে নিউমোনিয়াতে ইউজুয়ালি 3টা মেডিসিন ব্যবহার হয়। একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাবুলিনিক অ্যাসিড, মোক্সাক্লাব। এটা ইউজুয়ালি আমরা একটু অ্যাভয়েড করি এখন, কেন অ্যাভয়েড করি, খুবই ভালো, এটা নাইস ডেটের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর নিউমোনিয়া হচ্ছে অ্যামোক্সিসিলিন, বোথ ফর অ্যাডাল্ট বাচ্চা সবার ক্ষেত্রে। কিন্তু মোক্সাক্লাবের একটা সমস্যা হচ্ছে এটা এখন বাচ্চাদেরকে দিলে 2-3 দিন পরে ডায়রিয়া শুরু হয়ে যায়। ওই যে ক্লাবুলিনিক অ্যাসিডের একটা সাইড ইফেক্ট হচ্ছে এটা ডায়রিয়া করে, তাহলে মোক্সাক্লাব দিলে ডায়রিয়া হয়, সেই কারণে এখন ইউজুয়ালি ক্লারিথ্রোমাইসিন আর এজিথ্রোমাইসিন এই দুটো দেওয়া হয়। মোক্সাক্লাব দিলেও কোনো সমস্যা নেই, মোক্সাক্লাব খুব ভালো কাজ করে। তাহলে যদি প্যাচি অপাসিটি দেখেন, সেক্ষেত্রে প্যাচি অপাসিটিটা মেইনলি অনেক সময় হয় এটিপিক্যাল মাইক্রোপ্লাজমা, এরপরে এটিপিক্যাল অর্গানিজম, ওইগুলো সাসপেক্ট করা হয় যেখানে প্যাচি অপাসিটি থাকে, আর কনসলিডেশন হলে সেখানে টিপিক্যাল অর্গানিজম গুলো ইয়ে করা হয়। আমার ক্লারিথ্রোমাইসিন এজিথ্রোমাইসিন এগুলো টিপিক্যাল অর্গানিজম, মানে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলোর বিরুদ্ধে তো সাপোর্ট দিবে, সাথে ক্লামাইডিয়া, এরপরে আপনার মাইক্রোপ্লাজমা, ওইগুলো দ্বারাও যদি নিউমোনিয়া হয়ে থাকে ওইটার বিরুদ্ধেও কাজ করবে ক্লারিথ্রোমাইসিন এজিথ্রোমাইসিন। তো এই হিসাবে মোক্সাক্লাব থেকে ক্লারিথ্রোমাইসিন এজিথ্রোমাইসিন কিন্তু একটু সুপিরিয়র লেভেলে আছে, এই কারণে এখন ক্লারিথ্রোমাইসিন আর এজিথ্রোমাইসিন দুইটাই নিউমোনিয়াতে দেওয়া হয়। আমরা মোক্সাক্লাবের ডোজটা দেখি, মোক্সাক্লাবের ডোজ, হ্যাঁ, তো মোক্সাক্লাবের ডোজটা এটা নিয়েও একটু ইয়ার মতো, সেপ্টেজের মতো। মোক্সাক্লাবের ডোজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। তো মায়ো ক্লিনিক ফাইনাল যেটা বলছে আমরা, এটা আমেরিকান মানে রিসার্চ স্পেস একটা ওয়েবসাইট মায়ো ক্লিনিক, আপনারা সবাই জানেন। তো মায়ো ক্লিনিকের মধ্যে হচ্ছে যে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজের কথা বলা হয়েছে ফাইনালি, যে আমরা প্রতি কেজিতে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। তাহলে একটা সিরাপে থাকে এক মোক্সাক্লাব 125 মিলিগ্রাম পার 5 ml, 125 মিলিগ্রাম যদি পার 5 ml থাকে, তাহলে 8 কেজির জন্য 1 চামচ করে দিনে 3 বার। বাচ্চার ওজন যদি 8 কেজি হয়, তাহলে 8 কেজির জন্য 1 চামচ করে দিনে 3 বার। আবার মোক্সাক্লাব ফোর্ট নামে একটা সিরাপ আছে, ওটার মধ্যে 400 মিলিগ্রাম থাকে 5 ml এর মধ্যে, ওটা অনেক বেশি থাকে। ওটা দেখা যায় যে বাচ্চার ওজন যদি 12 কেজি 15 কেজি হয়, তখন ওই আপনি 15 মিলিগ্রাম করে হিসাব করে দিবেন, ওটা 15 মিলিগ্রাম করে যদি হিসাব করে দেন, তাহলে 8 কেজিতে যদি 125 হয়, 9 কেজিতে হবে তার 140, 10 কেজিতে হবে 100, 8 কেজিতে হবে তো 120, আর পরবর্তীতে যদি 12 কেজি বা 14 কেজি 15 কেজি ক্ষেত্রে আপনি মোক্সাক্লাব ফোর্টটা দিতে পারেন, সেটা হাফ চামচ করে দিলে হবে। ওটা থাকে মোক্সাক্লাব থাকে, ওটাতে 400 মিলিগ্রাম থাকে পার 5 ml এর মধ্যে। তখন ওটা দেখা যাচ্ছে যে বাচ্চার ওজন 15-16 কেজি, এটা দিতে দেন 16 কেজি হলে এটা 2 চামচ লাগবে। তো এটা 2 চামচের জায়গায় মোক্সাক্লাব ফোর্ট দিলে আধা চামচ দিলে হয়ে যাবে, বাচ্চারা তো এমনি ওষুধ খেতে চায় না, এজন্য আর কি। তো একটা মনে রাখেন যে আমার 8 কেজিতে আমি 1 চামচ করে দেব মোক্সাক্লাব সিরাপ, যদি আমি কাউকে মোক্সাক্লাব দিতে চাই। এখন অ্যামোক্সিসিলিনে তো হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন থাকে, হ্যাঁ, পেনিসিলিন অ্যালার্জি, অ্যামোক্সিসিলিন, এগুলো সবগুলো পেনিসিলিন গ্রুপের ড্রাগ, অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন, ফ্লুক্লোজাসিলিন, এগুলো সবগুলো পেনিসিলিন গ্রুপের ড্রাগ। আর কি দিতে পারি আমরা, এজিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন সিরাপ, রোজিড, জিমেক্স, এজিসিন বিভিন্ন নামে পাওয়া যায়। এটা মনে রাখবেন সহজে আছে, প্রতি 10 কেজির জন্য আধা চামচ করে দিনে একবার। 10 কেজি ওজন আধা চামচ, 20 কেজি ওজন 1 চামচ, 15 কেজি ওজন সেক্ষেত্রে আমরা 2/3 টিএসএফ দেব। এখানে 1 চামচ আছে ভাইয়া, জি বলেন। মানে 1 চামচ আছে 10 কেজি, আপনার এখানে আধা চামচ লিখছিল। এই 10 কেজির জন্য আধা চামচ বললাম আর কি। এখানে 1 চামচ এটা হলো সিরাপ জিমেক্স যেটা আছে, হ্যাঁ, এটা থাকে 200 মিলিগ্রাম থাকে পার 5 ml, মানে 1 চামচের মধ্যে 200 মিলিগ্রাম থাকে, ঠিক আছে। এটা এজিথ্রোমাইসিন আমরা আগে আলোচনা করে আসছি, তো এই কারণে এখানে ডিটেইলস লিখি নাই। এজিথ্রোমাইসিন আমার 5 ml মানে 1 চামচের মধ্যে থাকে 200 মিলিগ্রাম, তাহলে আমার প্রতি কেজিতে ইয়া হচ্ছে, এখানে সংক্ষেপে লিখছি কারণ এজিথ্রোমাইসিন আগে অনেকবার বলে আসছি। তো এজিথ্রোমাইসিন আমার ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম পার কেজি পার ডে, বুঝছেন, মানে ইউজুয়ালি নিউমোনিয়ার ক্ষেত্রে বা আদার্স গুলোর ক্ষেত্রে 10 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে যদি 10 মিলিগ্রাম পার কেজি পার ডে থাকে, তাহলে এন্টেরিক ফিভারের মধ্যে এটা ডোজটা পাবে 20 মিলিগ্রাম। এজিথ্রোমাইসিন যদি আপনি 10 কেজি বাচ্চাকে দেন, এটা তাহলে একটু বুঝে নেন। এজিথ্রোমাইসিন আমার প্রতি কেজিতে হচ্ছে 10 মিলিগ্রাম, তাহলে 10 কেজিতে পাবে 100 মিলিগ্রাম, আমার 1 চামচে থাকে 200 মিলিগ্রাম, তাহলে 10 কেজিতে কি আমি 1 চামচ দেবো নাকি 1 চামচ অর্ধেক দেবো? 1 চামচ অর্ধেক দেবো। হ্যাঁ, মানে আমি হাফ চামচ দেবো, এটা হচ্ছে মানে ইউজুয়ালি, অথবা আমি কাউকে প্রোফাইলিকটিক্যালি দিচ্ছি, ইএনটি ইনফেকশনে দিচ্ছি। কিন্তু যখন আমি টাইফয়েড সাসপেক্ট করে দেবো, তখন প্রতি কেজিতে 20 মিলিগ্রাম করে দেবো। টাইফয়েডে 10 কেজিতে 1 চামচ, টাইফয়েড ছাড়া বাকি সবগুলোতে আধা চামচ। নিউমোনিয়া ওরাল ট্রিটমেন্ট আরেকটা মেডিসিন আছে ক্লারিথ্রোমাইসিন, হ্যাঁ, ক্লারিথ্রোমাইসিনটা অনেকে বলে এটা এজিথ্রোমাইসিনের চেয়ে ভালো কাজ করে, দাম অনেক বেশি। এটা ক্ল্যারিক্স, রেমাক, এরপরে বাইনোক্লার বিভিন্ন নামে পাওয়া যায়। এটা ডোজটা হচ্ছে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, 2 বেলা দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে এটা সহজে অনেক হিসাব নিকাশ দেখেন, 15 মিলিগ্রাম করে যদি হয়, তাহলে আমার
8 কেজিতে পাবে 1 চামচ। এখন 8 কেজিতে যদি 1 চামচ পায়, আমরা তো 10 কেজি হিসাবটা বুঝাই, 8 কেজিতে 1 চামচ পাবে সারাদিনে। তো সারাদিনে যদি পায় তাহলে ওজন 8 কেজি, আধা চামচ করে দিনে 2 বার দেবো। মানে এটা সহজে মনে রাখেন, আমার সিরাপ ফ্রেমাক, এটা নাপার মতোই মনে রাখবেন যে 8 কেজিতে 1 চামচ, 1 চামচ দিবেন ভাগ করে, মানে সারাদিন 8 কেজিতে 1 চামচ সারাদিনে পাবে। এখন যেহেতু আমরা 2 বেলা দিব তাহলে আধা চামচ করে, তাহলে 8 কেজিতে আধা চামচ করে দিনে 2 বার। ক্লারিট্রোমাইসিনের ডোজটা 8 কেজিতে আধা চামচ। তাহলে এটা মনে থাকবে না, এখানে আমি সব হিসাব নিকাশ করে আপনারা যাতে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন, শুধু এই রেড লাইনটা, এই লাইনটা মনে রাখবেন। প্রতি কেজিতে 0.3 ml। এখন যদি প্রতি কেজিতে 0.3 ml হয়, মানে 0.3 ml পার ডোজ বিডি দৈনিক 2 বেলা দিবেন। তাহলে যদি 10 কেজি হয় তাহলে আমি 3 ml বিডি, যদি বাচ্চার ওজন যদি হয় 12 কেজি অথবা বাচ্চার ওজন 13 কেজি, ধরুন 13 কেজি একটা বাচ্চা, তাকে আপনি, কারণ ওরাল ট্রিটমেন্টটা তো 2 বছরের পরে গুলো দিলে ওরা ইউজার মেডিসিন খাইতে পারে, এর আগে গুলো ওরাল ট্রিটমেন্ট দিয়ে লাভ নাই, ওদেরকে হসপিটাল ভর্তি করা লাগে। এখন ধরুন বাচ্চার ওজন হচ্ছে 13 কেজি, তাহলে 13 কেজি হলে আমি কতটুকু দিব? 3 13 39, মানে 4 ml করে আমি দেবো, 4 ml 2 বেলা। বুঝতে পারছেন রেমাকের ডোজটা? তাহলে সহজে একটু মনে রাখেন, একটু এদিক সেদিক বলে কিছু হবে না। 8 কেজিতে আধা চামচ করে দিন 2 বার, 10 কেজিতে 3 ml করে দিন 2 বার, 12 কেজিতে আমরা তখন একটু 3 বার 36, মানে 3.5 ml করে। এরপর 13 কেজি হলে 4 ml করে, হ্যাঁ। এরপর 14 কেজি হলে 3 14 42 4.2 ml, তখন আমরা 4.2 ml তো আর পারবো না, তখন 4.5 ml দিলাম। অথবা যদি আমি একটু বাড়াই, যদি 5 ml হয়ে যায় খুব একটা সমস্যা হবে না। 4 ml যেখানে চলে যাবে, 4 পয়েন্টের উপরে চলে গেলে, যে 4 ml এর উপরে চলে গেলে সেখানে যদি 5 ml হয়ে যায় খুব একটা অসুবিধা হবে না, ডোজ বেশি হবে না। এখন রেমাকার মানে ক্লারিট্রোমাইসিন আর এজিথ্রোমাইসিনের মধ্যে কোনটা ভালো, এটা নিয়ে অনেক বিতর্ক। ওভারঅল মর্টালিটি যদি আমরা দেখি সিগনিফিকেন্টলি, এটা একটা রিসার্চ মানে পেপারের থেকে স্ক্রিনশট নিলাম আর কি, যে পেশেন্ট ট্রিটেড উইথ এজিথ্রোমাইসিন তাদের ক্ষেত্রে দেখা গেছে মর্টালিটি রেটটা 3.7%, দেন ইনটু ট্রিটেড উইথ ক্লারিট্রোমাইসিন, ক্লারিট্রোমাইসিনের মধ্যে 7.3%, মানে এখানে বলতেছে যে এজিথ্রোমাইসিনটাকে ভালো বলতেছে আর কি। এখন প্যারাসিটামলের ইনজেক্টেবল ডোজটা, এটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করি নাই, দরকার হয় নাই। এখানে বললাম যে 100 মিলিগ্রাম থাকতেছে 100 ml এর বোতলের মধ্যে, মানে 500, আমরা তো নাপা 500 লিখি তাই না, তাহলে 500 নাপা 500 এর দুইটা ট্যাবলেট সমান এই বোতলটা পুরোটা, তাহলে এটার মধ্যে নাপা দুইটা ট্যাবলেট থাকতেছে, খুব বেশি না, ঠিক আছে। তো যাদেরকে আমরা দেবো অ্যাডাল্টদের ক্ষেত্রে তো নাপা মানে 1 গ্রাম করে এখন দেওয়া হয়, যে তাদের ফেভারের সাথে যদি পেইন থাকে 1 গ্রাম, তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে এগুলো একটা করে দৈনিক 3টা দিয়ে দিবে 3 বেলা, যদি আইভি ইনফিউশন দেয়। আর বাচ্চাদের ক্ষেত্রে তো ডোজ মেইনটেইন করতে হবে। তো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 0.1 বাচ্চাদের ক্ষেত্রে 1.5 ml পার কেজি পার ডোজ, 10 কেজিতে 15 ml, তাহলে 20 কেজিতে কত ml পাবে? 20 কেজি বাচ্চাকে আইভি ইনফিউশন না দিলে কতটুকু পাবে? 30 ml। 8 কেজিতে কতটুকু পাবে? 8 কেজিতে বলেন, 8 কেজিতে পাবে 18 to 1.5, মানে 12 ml পাবে। এটা হচ্ছে নাপার ইনজেক্টেবল ডোজ। এখন বাচ্চা যদি, ইউজুয়ালি আমি নাপা ইনজেকশন দেওয়ার পক্ষে না, বাচ্চা যদি মুখে খাইতে না পারে, নাপা আমরা সাপোজিটরি দিতে পারি। ডায়রিয়া না থাকলে নিউমোনিয়াতে আপনি সাপোজিটরি দিয়ে কাম চালাতে পারবেন, এত ইনজেকশন দেওয়ার দরকার নাই। এখন ম্যানেজমেন্ট অফ ব্রঙ্কিওলাইটিসের ম্যানেজমেন্ট একটু আমরা দেখি। বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে, হাসি খুশি প্লেফুল, তাহলে বাচ্চাটাকে সিমটোমেটিক আরেক দিয়ে দেন, কোনো ভর্তি লাগবে না, আসলে ভর্তি দিয়ে দেওয়ার এটা দরকার নাই। তাহলে কিভাবে বাচ্চাকে প্যারাসিটামল দিবেন, কফ সিরাপ দিবেন, ড্রাই কফ থেকে ড্রাই কফ, আর যদি প্রোডাক্টিভ কফ থাকে সেক্ষেত্রে প্রোডাক্টিভ কফ, আগের ক্লাসটা একটু দেখে নেবেন। আর ব্রঙ্কোডাইলেটরের মধ্যে আমরা কি দিতে পারি? লিভোসালবিউটামল, সালবিউটামল, যেকোনোটা দিতে পারি। লিভোসালবিউটামল গুলো ইউজুয়ালি 6 মাসের আগে অ্যাভয়েড করবেন, 6 মাসের পরে দিবেন। 6 মাসের আগে যদি আসে তাদেরকে ওই যে প্যারাসিটামল, কফ সিরাপ, একটা অ্যান্টিহিস্টামিন প্রোফেন দিয়ে দিবেন, কারণ ব্রঙ্কোডাইলেটর দিয়েও তাদের ক্ষেত্রে খুব একটা কাজ হয় না, হ্যাঁ। আর যদি সিচুয়েশন বেশি থাকে সেক্ষেত্রে সাকশন লাগবে আর নেবুলাইজেশন লাগবে। তো যদি 3 মাসের মধ্যে হয়, নেবুলাইজেশন অনেকবার করছি, 3 4 মাসের বয়স হলে তাদেরকে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড, 6 মাসের আগে হলে 3% সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যদি না থাকে শুধু নরসল দ্বারা করেন, নরমাল স্যালাইন দ্বারা নেবুলাইজেশন করেন, কোনো অসুবিধা নাই। স্টেরয়েডের কাজ আছে কিনা ব্রঙ্কিওলাইটিসে? স্টেরয়েডের কাজ নাই। স্টেরয়েড কি ব্রঙ্কিওলাইটিসে মানে আপনার হুইস কমাবে না। স্টেরয়েড কোথায় কাজ করে? স্টেরয়েড কাজ করে অ্যাজমাতে হাইপার রেসপন্সিভনেস অফ এয়ারওয়ে থাকে, অ্যাজমার ট্রিটমেন্টটাই হলো স্টেরয়েড। তাহলে আপনি বাচ্চা যদি সবকিছু ঠিক আছে, 2 বছর 1 বছর 1.5 বছরের বাচ্চা আসছে, বাচ্চা মানিয়ে আসছে যে তার গলা থেকে ডাকবে জ্বর কাশি, তাহলে জ্বরের জন্য প্যারাসিটামল, কাশির জন্য ডাইকফ হলে বাচ্চাদের এটা ডাইকফ প্রোডাক্টিভ কফ কিভাবে বুঝবেন? আপনি স্পেতো দিয়ে দেখেন ফ্লেক্স আছে, প্রোডাক্টিভ কফ, ফ্লেক্স নাই, বাচ্চার কোনো সিক্রেশন নাই, তাহলে ডাইকফে মিরাকফ, প্রোডাক্টিভ কফে অ্যামব্রক্সল। 5 বছরের উপরে যদি চলে যায় তখন বাচ্চাদেরকে ওই যে তুস্কা মানে যেগুলো আছে ব্রোমহেক্সিন, ওইগুলো অ্যাড করতে পারবেন। আর ব্রঙ্কোডাইলেটর, লিভোস্টাল, ফিউরিসাল সিরাপগুলো পাওয়া যায় 10 কেজিতে 1 চামচ করে দিনে 3 বার, হ্যাঁ। 10 কেজি 1 বছর 1.5 বছর হলে তাদেরকে আপনি ফিউরিসালটা দিতে পারেন। বাচ্চা খুব কান্নাকাটি করে, সেক্ষেত্রে তাদেরকে আপনি টোফেন সিরাপ দিতে পারেন। এটার সাথে ব্রঙ্কিওলাইটিসের বাচ্চা, তার প্যারাসিটামল চলতেছে, এখন তার রানি নোজ আছে, যদি রানি নোজ থাকে তাহলে তাকে একটা নরসল ড্রপ এখানে অ্যাড করে দেন, হ্যাঁ। নরমাল স্যালাইনে যে ড্রপটা পাওয়া যায় 2 বছর পর্যন্ত আমরা বলছি যে নরসল ড্রপ দেওয়ার জন্য, মানে নরমাল স্যালাইনে। আর 2 বছরের উপরে যদি চলে যায় তখন তাদেরকে ওই যে অক্সিমেটাজোলিন ওটা দিতে পারবেন, ডাইনেক্স নামে পাওয়া যায়, আফরিন নামে পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 0.025% আর এদের ক্ষেত্রে 0.5%। এগুলো সব আগে ক্লাসে বলছি। ভাই সেটা পিরিয়ড দিলে কি নেবুলাইজেশন করার প্রয়োজন আছে? মানে এটা তো আমরা দেখলাম যে মানে ফিউরিসালও তো একটু দরকার নেই, 7 দিন পরে তো এমনি ভালো হয়ে যাবে, হ্যাঁ। এবং বাচ্চার মাকে তো আপনার মানে বুঝতে হবে যে না, ডাক্তার কোনো ট্রিটমেন্ট দেয় নাই, কারণ ওই যে মিরাকফ আর প্যারাসিটামল এখন ওরাই বুঝে যায়, ওদের মুখস্থ, বুঝছেন? ওই ফিউরিসাল খাওয়া নিয়ে আসছে, দেখা গেল 3টাই নিয়ে আসছে, মানে আপনি কাউন্সিলিং করে দিলেন যে না ঠিক আছে, আরেক ডাক্তার দিয়েছে, এন্ড কাউন্সিলিং করলেও সমস্যা, মানে এখন যে অবস্থা বললো যে ডাক্তার কিছু জানে না, তখন দেখা যাচ্ছে যে কি কোনো একটা ব্র্যান্ড নেম চেঞ্জ করে দেওয়া লাগে। এখন ব্র্যান্ড নেম চেঞ্জ করে আপনি কি করবেন? আপনার পাশে তো আপনার আরেক ভাই উনি ডাক্তার মানে ট্রিটমেন্ট দিতেছেন, এন্ড ব্র্যান্ড নেম আপনি চেঞ্জ করে ওনার কাছে আবার যাবেন, বলবে যে দেখেন মানে এখানে কাউন্সিলিং করতে পারাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং যদি কোয়াক থেকে নিয়ে আসছে সেক্ষেত্রে আপনি একটু কোয়াক থেকে তারা এগুলো নিয়ে আসে। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চা আপনি চেম্বারে যেগুলো পাবেন এগুলো ফার্মেসি থেকে 80 প্রথম বলবে যে স্যার ওষুধ এগুলো খাওয়াইছে, তার কাশি কমতেছে না, মানে আপনার কাছে 4-5টা ওষুধ দিবে, সেখানে জিম্যাক্সটা থাকবে কমন, জিম্যাক্স যদি না থাকে সেফটিরি, এই দুইটা কমন, মানে তারা এই দুইটা খাওয়াই তারপরে আসবে। আমরা দেখেন এখানে কোনো অ্যান্টিবায়োটিক্স লিখি নাই, ব্রঙ্কিওলাইটিসে কোনো অ্যান্টিবায়োটিক্স লাগে না, কিন্তু কিছু বাচ্চাকে আমরা ব্রঙ্কিওলাইটিসে অ্যান্টিবায়োটিক্স দেব, কাদেরকে দেব সেটা বলতেছে। তাহলে আমরা ট্রিটমেন্ট দিতে প্যারাসিটামল, কফ সিরাপটা আপনি দিলেন, কফ সিরাপটা যদি তার ডাইকফ থাকে তাহলে তাকে আপনি অ্যান্টিহিস্টামিন দিতে পারেন, মানে অ্যান্টিহিস্টামিন ডাইকফ কফ সাপ্রেশন হিসেবে কাজ করে, সিডেটিভ অ্যান্টিহিস্টামিন গুলো যেমন পেডিয়ামিন আছে, হ্যাঁ, এরপরে আছে আপনার জাইরিন সিরাপ আছে, এগুলো দিতে পারেন, অথবা আপনি মিরাকফ সিরাপটা দিতে পারেন। এখন ধরেন বাচ্চার রানি নোজ আছে প্লাস ডাইকফ আছে, এখন আপনি যদি ডাইকফের জন্য তাকে দেন
মানে মিরাকপ সিরাপ রানী নোজের জন্য যদি তাকে আবার পেডিয়ামিন সিরাপ দিলেন অথবা আপনি তাকে ডাইরিল সিরাপ দিলেন তাহলে তার ওষুধগুলো বেড়ে যাচ্ছে না। এই কারণে বাচ্চাদের ওষুধ সবসময় চেষ্টা করবেন যত কম রাখা যায়, কমের মধ্যে যত রাখা যায় সেটা চেষ্টা করবেন। কেমন? তাহলে সেক্ষেত্রে বাচ্চা রানী নোজ ডাইকপ দুইটাই আছে, তাহলে আমি মিরাকপ দেবো না, আমি এমন একটা দেবো যেটা রানী নোজও সারবে, যেটা তার কফ সাপ্রেশন হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে আমরা তাকে পেডিয়ামিন সিরাপটা দিতে পারি, ডাইফেনাইটামিন যেটা, অথবা আমরা তাকে সেক্ষেত্রে ডাইরিল সিরাপটা দিতে পারি। আর যদি বাচ্চার রানী নোজ নাই, মানে নাকের কোনো সমস্যা নেই, এমনি জাস্ট ডাইকপ, সেক্ষেত্রে আপনি মিরাকপ দেন, অসুবিধা নাই। আবার বাচ্চা বলতেছে ঘুমের সমস্যা, ঘুম আসে না, সেক্ষেত্রে আপনি আবার দিতে পারেন, অ্যান্টিহিস্টামিন দিতে পারেন। এটা নিয়ে আপনাকে ভুল হবে না, কিন্তু আপনাকে জেনে রাখতে হবে আর কি যে বাচ্চা রানী নোজ আছে, তার মানে কি এখানে ডিসচার্জ গুলো আসছে, মাসকুলার ডিগ্রেডেশন হচ্ছে, সেখানে ফ্লুইড লিকেজ হচ্ছে, হ্যাঁ হিস্টামিন রিলিজ হচ্ছে, এই কারণে অ্যান্টিহিস্টামিন লাগবে। ভাইয়া একটু কথা ছিল। বলেন। ভাইয়া পেডিয়ামিন সিরাপ কত মাস থেকে বা কত বয়স থেকে দেওয়া যায়? আমরা সিডেটিভ সিরাপ গুলোর কথা বলছিলাম যে 2 বছর আগে আমরা এগুলো অ্যাভয়েড করব, কারণ সিডেটিভ সিরাপ গুলো মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার ডিজিনেস করে, টাউজিনেস করে, হ্যাঁ এগুলো অ্যান্টিহিস্টামিন নিয়ে আমাদের প্রথম ক্লাসে অনেক আলোচনা করছিলাম। বাচ্চাদেরকে আমরা অ্যান্টিহিস্টামিন দিলে আমরা মানে সেকেন্ড জেনারেশনটা দেবো। আর কিন্তু যখন আমাদের মেইন ফোকাসটা থাকবে কফ সাপ্রেসেন্ট, সেক্ষেত্রে কফ সাপ্রেসেন্টের জন্য আমার কফ সেন্টারটাকে সাপ্রেস করতে হবে। তখন আবার বলা হয়েছে যে সিডেটিভ গুলো দেওয়ার জন্য এগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, সেক্ষেত্রে একটু সিডেশন করে কফটা সাপ্রেস করে। আচ্ছা তাহলে সারমর্ম কি? জি বলেন। বলছি তাহলে সারমর্ম কি হবে? 1 বছর পারবো? আমার মনে হচ্ছে আমি 2 বছর পর্যন্ত যেটা আছে তখন তাদেরকে আমরা সেকেন্ড জেনারেশন দেব। সেকেন্ড জেনারেশন একবারই কফ সাপ্রেস করে না এমন না, সেকেন্ড জেনারেশন গুলো কফ সাপ্রেসিভ ইফেক্ট আছে, মানে যে কোনো অ্যান্টিহিস্টামিনের কফ সাপ্রেসিভ ইফেক্ট আছে, কিন্তু সিডেটিভ গুলোর কফ সাপ্রেসিভ ইফেক্ট একটু বেশি। এখন যে ডাইকফটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে মানে ফেক্সো বিল্টিন এগুলো চাইতে বেশি কাজ করতেছে ওই যে হিস্টাসিন সিনামেন। আমার কথাটা বুঝতে পারছেন? মানে আমার যদি অ্যালার্জি কজেস ডাইকফ হয়, সেক্ষেত্রে আমার সবচেয়ে ভালো কাজ করবে আমার জন্য কফ সাপ্রেসেন্ট হিসেবে সিডেটিভ অ্যান্টিহিস্টামিন, এক কথা। বাচ্চাদের দ্বিতীয় কথা হচ্ছে যে নন সিডেটিভ এর কি কফ সাপ্রেসিভ ইফেক্ট কি একবারই নাই, না এমন না, ওইগুলো আছে, তবে তুলনামূলক একটা যদি থাকে 100 রেশিও, একটা ধরেন 80 রেশিও, কথা বুঝছেন? তাহলে 2 বছরের আগে যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমরা কোনগুলো দেবো, তাদেরকে আমরা সবসময় চেষ্টা করব সেকেন্ড জেনারেশনটা দেওয়ার জন্য, ঠিক আছে? আর যদি 2 বছর পরে হয়, সেক্ষেত্রে যদি আমার মেইন ফোকাস যদি থাকে আমার কফ সাপ্রেশন, অথবা মেইন ফোকাস থাকে যে আমার তার স্ক্যাবিসে প্রচুর চুল কাচ্ছে, সেক্ষেত্রে আমরা সিডেটিভটা দিতে পারি, নন সিডেটিভের দরকার নেই, ঠিক আছে? আর 6 মাসের আগে একবারই টোটালি অ্যাভয়েড করবেন সিডেটিভ গুলো। ডোজ অফ জাইরিল আর হচ্ছে কি আপনার পেডিয়ামিনটা কত? আমরা তো পেডিয়ামিন 2 বছরের পরে দেবো, তো আমরা 2 বছরের আগে দেবো না। 2 বছরের পরে যদি আমরা পেডিয়ামিন সিরাপটা যদি আমরা কাজকে দিই, নরমালি আমাদের যে অ্যান্টিহিস্টামিন গুলো আছে এগুলো 2 বছরের আগে মানে সিডেটিভ গুলো দেওয়াটা ঠিক না। আমরা যদি 2 বছরের পরে দেই, যে যেটা আছে পেডিয়ামিন সিরাপটা যদি আমরা 2 বছরের পরে দেই, তাহলে আমরা ওটা দৈনিক 2 বেলা দিতে পারি সর্বোচ্চ, আমরা 1 চামচ করে দিনে 2 বার দেবো। তাহলে 2 বছর নিচে কোন অ্যান্টিহিস্টামিনটা দিব? 2 বছরের নিচে আমরা সবসময় চেষ্টা করবো সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো, এলাপ্টল যেটাকে বলে, লিভোসিটিডিন সবচেয়ে সেফ। ভাই মনে ফার্স্ট ক্লাসটা দেখেন নাই না? জি না। ফার্স্ট ক্লাসে বলছিলাম যে সবচেয়ে সেফ হচ্ছে লিভোসিটিডিন। আচ্ছা ভাইয়া, জি আচ্ছা, অনেক সময় ওই যে রানী পরে প্রশ্ন করেন, আরেকটা করতেছেন। আচ্ছা, অনেক বেশি যদি বুঝ থাকে, ব্রেথলেসনেস থাকে, সেক্ষেত্রে আমরা নেবুলাইজেশন দেবো ব্রঙ্কিওলাইটিসের পেশেন্টের ক্ষেত্রে। নেবুলাইজেশন উইন্ডোর প্লাস দিলে চলে। নেবুলাইজেশনের ডোজটা একবারে সহজে মনে রাখেন। হসপিটাল প্র্যাকটিসের মধ্যে শুধু সালটোনিন দেওয়া হয়, ইফ্লেক্স দেওয়া হয়, আর এখন নরমালি এগুলো বাজারে মানে আপনি যেসব বাজারে দিবেন, যেসব জায়গায় আছেন পেরিফেরিতে এগুলো খুব একটা পাবেন না, এগুলো মেডিকেল কলেজগুলোতে থাকে, হ্যাঁ পেরিফেরিতে উইন্ডোর প্লাসটা अवेलेबल, আর বাকিগুলো খুব একটা পাওয়া যায় না। যদি আপনি পান শুধু সালবিটামল দ্বারা আপনি নেবুলাইজ করতে পারেন। শুধু সালবিটামল দ্বারা নেবুলাইজ করলে কতটুকু দিবেন? ওয়েট ইনটু 0.04 ml পার ডোজ, হ্যাঁ ওটা যে বোতলটা থাকে, যে অ্যাম্পুলটা থাকে, ওই অ্যাম্পুলটা থেকে ওয়েট ইনটু 0.04 ml করে নেবে। 10 কেজি হলে 4 ml, সহজ কথা 10 কেজি হলে 4 ml। তো এগুলো যেহেতু খুব একটু কম, উইন্ডোর প্লাসের ডোজটা একটু মনে রাখবেন ভালোভাবে, যেটা হচ্ছে উইন্ডোর প্লাস হচ্ছে ওয়েট ইনটু 0.15 ml পার ডোজ। একটু আগে আমরা ওয়েট ইনটু 0.50 আরেকটা জিনিস বলে ক্যাসিনের ডোজ। ক্যাসিনের ডোজ এই জিনিসগুলো একটু মানে ইয়ে করে রাখলে আপনার পরবর্তীতে একটা ছাড় দিয়ে দেবো, মানে জাস্ট 2 দিন দেখলে হয়ে যাবে, আর কয়েকদিন আপনারা দেখলে এমনি হয়ে যাবে, সবগুলো মাথায় চলে আসবে। তাহলে উইন্ডোর প্লাসের ডোজটা কি? ওয়েট ইনটু 0.15 ml, তার মানে 10 কেজি যদি বাচ্চার ওজন হয়, 10 কেজি বাচ্চার ওজন হলে 1.5 ml দেওয়া হবে। 10 কেজি ওজন হলে 1.5 ml। এখন আসেন, যদি বাচ্চার ওজন 10 কেজি থেকে বেশি হয়, ধরেন 20 কেজি, তাহলে 20 কেজি হলে কতটুকু দেবো আমরা? তো 20 কেজি হলে আমাদের 3 ml দিতে হবে। 20 কেজির উপরে যাই হোক 3 ml, এটা একটু মাথায় রাখবেন। মানে উইন্ডোর প্লাসের একটা অ্যাম্পুলের মধ্যে থাকে ম্যাক্সিমাম 3 ml থাকে। উইন্ডোর প্লাসের যে নেবুলাইজ যে সলিউশনগুলো থাকে এখানে 3 ml থাকে, হ্যাঁ। তাহলে উইন্ডোর প্লাস যদি আমার 20 কেজি পর্যন্ত হয়, তাহলে আমি ডোজ হিসাব করলাম 20 কেজির উপরে হয়ে গেলে, আর তখন ডোজ হিসাব করার দরকার নেই, একটা অ্যাম্পুল দিয়ে দিবেন যে উইন্ডোর প্লাস এক অ্যাম্পুল, এখন এর সাথে নরমাল স্যালাইন নরমাল মিশিয়ে দিতে পারেন, না মিশিয়ে পারেন, 3 ml তো এখানে হয়ে গেছে, না দিলে অসুবিধা নেই। তবে একটু 2 ml দিয়ে দিলে ভালো, কারণ আমাদের রেসিডুয়াল ভলিউম হিসেবে 1.5 ml থেকে যায়, সেজন্য আমরা 3 ml যতটুকু দেই ওটার সাথে আমরা মানে 3 ml হলো ওর সাথে আমরা 1.5 ml নরমাল দিয়ে দেবো। আর পুরি ডোজ, জি তাহলে সলিউশন 5 ml হলো যে? হ্যাঁ 5 ml হলে মিনিমাম 3 ml হতে হবে আর কি, ম্যাক্সিমাম না, মিনিমাম 3 ml হতে হবে। আচ্ছা হ্যাঁ 5 ml হলে আমাদের ওই যে এখানে রেসিডুয়াল ভলিউম হিসেবে 1.5 ml এমনি থাকে যাচ্ছে, হ্যাঁ। তো তার ডোজ যদি 3 ml হয় তাহলে সে 3 ml টা পুরোটাই পাইলো আর কি। আর এখন বুডি কটটা দেখেন, বুডি কটের হচ্ছে 0.5 ml যদি আমার 1 বছরের নিচে হয়, এটা অ্যাজমা ক্ষেত্রে ইউজুয়ালি, আর 1 বছরের উপর হলে নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসে বুডি কট দেয়, আসলে বুডি কট দিয়ে ওখানে কোনো একটা রেসপন্স হয় না। বুডি কট হচ্ছে যদি অ্যালার্জি প্লাস সমস্যা থাকে, হ্যাঁ, অথবা সেখানে কারো ব্রঙ্কিস্পাজম হচ্ছে, সেক্ষেত্রে এগুলো কাজ করে আর কি। তো দিলে একটু মানে খুব একটা ইয়া নাই, বেনিফিট নাই, তো একটা দিলে হবে, উইন্ডোর প্লাস দৈনিক 3 দিলে ওটা ব্রঙ্কোলাইটিস হিসেবে কাজ করতেছে। আচ্ছা, ব্রঙ্কিওলাইটিস হেলদি বেবি বার্থ স্টেজে টার্ম বেবি বলে অ্যান্টিবায়োটিক দরকার নাই। এই কয়েকটা কথা একটু ভালোভাবে মনে রাখেন। ব্রঙ্কিওলাইটিসের পেশেন্ট আসছে, বাচ্চা বয়স হচ্ছে ধরেন 1.5 বছর, এখন 1.5 বছর বাচ্চা আসছে, বাচ্চার একটু বার্থ হিস্ট্রিটা নেবেন, যে বাচ্চা কি নরমাল ডেলিভারি হয়েছে নাকি বাচ্চার মানে ইয়া হয়েছে, এটা একটু হিস্ট্রিটা নেবেন। যদি বাচ্চা নরমাল ডেলিভারি হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে মানে বাচ্চা নরমাল ডেলিভারি হয়েছে, বাচ্চা টার্ম প্রেগন্যান্সি কমপ্লিট করছে, বাচ্চার ওজন আপনি দেখেন ঠিক আছে, যে বাচ্চার 1.5 বছর ওজন হয়ে গেছে 13 কেজি, তাহলে 1 বছরে 10 কেজি, 2 বছরে 12 কেজি, তাহলে 1.5 বছরে তার 11 কেজি হওয়ার কথা, বাচ্চার ওজন 13 কেজি আছে, মানে হেলদি বেবি আছে। তাহলে এই বাচ্চাকে আপনার কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই, বাচ্চাকে একটা নাপা দেন, একটা পিউরিসাল দেন, মানে তাকে নাপা বলতে কি একটা জ্বরের ওষুধ দেন আর একটা ব্রঙ্কোডাইলেটর দেন, হুইচ আছে তো সেই কারণে তাকে একটা সিরাপ ব্রঙ্কোডাইলেটর দেন। ব্রেথলেসনেস থাকলে সেটা আপনি নেবুলাইজেশনে যাবেন।
যাদের ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনের রিস্ক থাকবে তাদেরকে প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, যেমন বাচ্চা মেলনোরিস্ট, বাচ্চা আন্ডার নিউট্রিশনে আছে, আন্ডার ওয়েটে আছে, বাচ্চা জন্মের হিস্ট্রি নিলেন যে বাচ্চা 32 উইকে মানে তার সিজার করায় লাগছে, বাচ্চার পিএনএ বেবি ছিল, মানে বার্থ হিস্ট্রিতে বাচ্চা পিএনএ বেবি ছিল, এসব বাচ্চাগুলো বাচ্চার কনভার্সনের হিস্ট্রি আছে, হ্যাঁ, তাহলে এইসব বাচ্চাগুলো দেখা যায় কি, অথবা বাচ্চা এনিমিক, এইসব বাচ্চাগুলো দেখা যায় এগুলোর ক্ষেত্রে এদের মানে সুপার ইনফেকশনটা হয়ে যায়। এই কারণে তাদের ক্ষেত্রে যখন ব্রঙ্কিওলাইটিস হয় তখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে এমন কোনো গাইডলাইন নেই, ক্লিনিক্যাল প্র্যাকটিসে তাদের জন্য সেফিরেক্সিন এবং এজিথ্রোমাইসিনটা দেওয়া হয়, আপনিও দিতে পারেন এটা, যে সেফিরেক্সিনের দরকার নাই, আপনি জানেন সেফিরেক্সিনটা হচ্ছে থার্ড জেনারেশন সেফ 3 থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক্স, তো আপনি সেফালোস্পারিন থার্ড জেনারেশনের দরকার নেই, আপনি হয় ফার্স্ট জেনারেশন দেন সেফালোক্সিন সেফালিন, অথবা ম্যাক্সিমাম সেকেন্ড জেনারেশনে যান, আর ম্যাক্রোলিস থেকে যদি দিতে চান সেক্ষেত্রে এজিথ্রোমাইসিন দিতে পারেন, তবে এজিথ্রোমাইসিনটাও রিজার্ভ রাখায় ভালো নিউমোনিয়ার জন্য, আপনি সেফিরেক্সিনের মধ্যে থাকেন, এটা প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক, অথবা আপনি যদি ম্যাক্সিমামের মধ্যে দেন তাহলে ইরিথ্রোমাইসিন আছে, এরোমাইসিন নামে পাওয়া যায়। আচ্ছা, আজকে 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আর কি কন্টিনিউ করবো নাকি কালকে আরেকটা দুটো টপিক ছিল? ভাইয়া নেক্সট ক্লাস মাথার উপর দিয়ে যাচ্ছে। না, এমনি বুঝতে কি অসুবিধা হয়েছে? আমার ক্লাস কিন্তু যারা শুরু করে তারা কিন্তু শেষ করে ছাড়ে। না ভাই সেটা সমস্যা না, বুঝছি, খুব ভালো বুঝতেছি। আমারও আসলে মানে আমারও ওই বছর ডাইক অফ, এটা মানে উইন্টার সিজনে এবছর মানে কোনো মেডিসিন কাজ করতেছে না, একটু গরম পানি খেতে ভালো লাগে। একটু লোড হয়ে যাচ্ছে আর কি, এটা বুঝতে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাকি যে দুটো টপিক আছে ওটা খুব ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে দেন বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে আমরা একটু পরে নিই। কারণ এজমা অনেকে বলে যে জিপি সেন্টারে আমরা এজমা ট্রিটমেন্ট দেবো কিনা, এখন আপনি যদি বুঝতে পারেন ভালোভাবে শিখতে পারেন তাহলে দিতে পারেন, দিতে কোনো অসুবিধা নেই, তাই না? তো কালকে আমরা মানে বাচ্চাদের এজমা, আপনি অ্যাডাল্টদের এজমা তো আছেই, বাচ্চাদের এজমাটা চিকিৎসা ইনশাআল্লাহ কালকে শিখতে পারবেন। ক্লাস আমরা ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক কিছু শিখতে পারলাম, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? ছোট্ট দুটো প্রশ্ন। কিন্তু আমাদের 24 ঘন্টাতে যে কোনো মুহূর্তে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নাই, মেসেঞ্জার গ্রুপ থাকে। ভাইয়া, ক্লাসটা কিন্তু 7 নম্বর ক্লাসের কন্টিনিউশন, এই কারণে যাদের টাইপ অফ কিক অফ এরপর এন্টিহিস্টামিন এগুলো নিয়ে যে প্রশ্ন, আমরা প্রথম 2-3টা ক্লাস মানে ক্লাসগুলো সবগুলো করে ফেলেন, মানে এগুলো সবগুলোতেই মানে নতুন নতুন কিছু জিনিস পাবেন, সবগুলোতে আমরা শিখে আসছি, জাস্ট এখানে আমরা একটু ব্যতিক্রম ভাবে একটু উপস্থাপন করতেছি আর কি, যাতে এটা সহজে মনে রাখতে পারেন, আপনারা সবাই সবকিছু একটু বেশি পারেন, তো জাস্ট এখানে আমরা একটু সুন্দরভাবে গোছানোভাবে দিচ্ছি যাতে করে একটু মানে মনে করে দেওয়া আর কি। ভাইয়া প্রশ্ন করবো? জি জি বলেন। এক নম্বর হচ্ছে আমি এই যে বাচ্চাদের আইভি যে প্যারাসিটামল, জি এই ডোজ তো জানি, বা আমি যেটা ইউজ করতে চাই স্টেট ডোজ দিয়ে হাই ফিভার থাকলে কমাই ফেলি, তারপরে আর খুব একটা বেশি দরকার হয় না, এমনি কত দেওয়া যায়, পলিবাইটলি এরকম কত দেওয়া যায়? আপনি ওই যে যদি মানে স্টেট ডোজ দেন 50 ml দিলে চলবে, মানে 15 মিলিগ্রাম পার কেজি হিসেবে 1.5 ml পার কেজি হিসেবে দেন। ডোজটা বলতেছি না, ডোজ জানি আমি বলতেছি মানে আমি এই দিনে কয়বার দিতে পারবো? ও দিনে আপনি যদি 15 মিলিগ্রাম পার কেজি হিসেবে দেন মানে 1.5 ml দিনে 4 বার দিতে পারবেন, ইউজুয়াল মানে ইউজুয়াল যে আমরা যে ওরাল ডোজ আছে ওটার মধ্যে আমি 4 বার দিতে পারবো। ডোজের মধ্যে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তো আমরা ইউজুয়ালি 3 বারে দেওয়া হয়, 4 বার দিলে বাচ্চাকে রাত 12টা বাজে দিয়ে একবার ফুসাইতে হয়, সেই কারণে 8টা ওই যে বাচ্চারা তো এমনি হসপিটালে থাকতে 10টা করে ঘুমিয়ে যায়, তো আপনি যদি ডোজটা একটু বাড়ায় 2 ml করে দিয়ে দেন, 1.5 ml এর জায়গায় 2 ml করে দেন, তাহলে 3 বার দিলেই হবে। আচ্ছা গেল একটা। ভাই আর যে সিভিয়ার ওই যে নিউমোনিয়ার ক্ষেত্রে এনজিডিও ফিডিং এর কোনো রোল আছে কিনা? কি? এই যে সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে নাথিং ফার ওরাল আছে না, ওখানে এনজিডিও ফিডিং দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এনজিও ফিডিংটা আপনি দিতে পারবেন যদি ওখানে এনজি করার ইয়া থাকে, এনজিও ফিডিং এ অসুবিধা নাই। বাচ্চাকে গেল। কারণ মানে as soon as possible তাকে আমরা ওরাল ফিডিং এর জন্য ইয়া করব, যদি না হয় তাহলে এনজিও ফিডিং কারণ হচ্ছে ব্যাকটেরিয়া মানে তার তো আমরা ওখানে শুধু গ্লুকোজ সাপ্লাই দিচ্ছি, মানে আমাদের যেটা আছে ফ্রুট সাপ্লাইর মধ্যে তার তো আদার্স গুলো পাচ্ছে না, এনজিও ফিডিং এর মধ্যে তো সে সবগুলোই পাচ্ছে, ওটা দিতে পারবেন, অসুবিধা নাই। আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া অ্যাডাল্টের ক্ষেত্রে তো আমরা ওটা দিয়ে থাকি, ফিডিং এর সমস্যা নেই, ফিডিং দেওয়া যাবে। জি। আরেকটা হচ্ছে ভাইয়া এমআইকেসি। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আগের ক্লাসগুলোতে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ড্রাই কফ, প্রোডাক্টিভ কফ সব ধরনের কফের ম্যানেজমেন্ট আলোচনা করেছি। এইটা হুপিং কফ সম্পর্কে এই ক্লাসে আলোচনা হবে। তো হুপিং কফ জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়। আমরা যে ভ্যাকসিন গুলো দেওয়া হয় ইপিআই শিডিউলে পেন্টাভ্যালেন্ট, সেখানের মধ্যে কিন্তু পার্টোসিসের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। তো হুপিং কফের আরেকটা নাম হচ্ছে পার্টোসিস, এটা বর্ডেটেলা পার্টোসিস ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। পেশেন্ট কিভাবে আসবে? এটা রেশিওটা খুব একটা কম, খুব পাওয়া যায় না, আর যেখানেও পাওয়া যাবে সেখানে পেশেন্ট আসবে মানে ভায়োলেন্ট রিপিটেড কফ নিয়ে আসবে, মানে হঠাৎ করে কাশি শুরু হবে এবং এটা 7 দিন 10 দিনও কাশিটা ভালো হবে না, হ্যাঁ, কাশতে কাশতে বমি করে দেবে, এই ধরনের একটা ফিচার্স নিয়ে আসে। তো যদি দেখা যাচ্ছে কোনো একটা বাচ্চা তার এমনি কাশি 1-2 সপ্তাহ হয়ে গেছে, কফ সাপ্রেসেন্টে কাজ হচ্ছে না, হ্যাঁ, এবং তার কাশতে কাশতে বমি করে দেয়, যদি এরকম হয় সেক্ষেত্রে হুপিং কফ সাসপেক্ট করে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। তো যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয় সেজন্য অ্যান্টিবায়োটিক্স লাগবে। তো এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিক্স গুলো কাজ করে সেটা হচ্ছে ম্যাক্রোলিডস গ্রুপের এজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন, তিনটাই ভালো কাজ করে। তো এখন যেহেতু এজিথ্রোমাইসিন সব জায়গায় অ্যাভেলেবেল, এজিথ্রোমাইসিনটা দেওয়া যায়। তো এজিথ্রোমাইসিন ম্যাক্রোলিডস গ্রুপের অ্যান্টিবায়োটিক্স, এটা বর্ডেটেলা পার্টোসিসের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। তো যেহেতু কাশি হচ্ছে সেই জন্য এখানে কফ সাপ্রেসেন্ট আর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো অ্যান্টিবায়োটিক্স আমরা জানি জিম্যাক্স এর ডোজটা আগে অনেকবার বলেছি যে এজিথ্রোমাইসিন, এটা যদি 10 কেজি হয়ে থাকে তাহলে আধা চামচ, 20 কেজিতে 1 চামচ। কারণ কি?
এটার ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম পার কেজি। 10 মিলিগ্রাম পার কেজি হওয়ার কারণে এক চামচে এটা 200 মিলিগ্রাম থাকে। যেই সিরাপ গুলো পাওয়া যায় সিরাপের এক চামচে 200 মিলিগ্রাম থাকে, সেজন্য আধা চামচ করে দেওয়া হয়। টাইফয়েড ছাড়া আর বাকি সব ডিজিজে এজিথ্রোমাইসিনের ডোজ হচ্ছে হাফ চামচ প্রতি 10 কেজিতে, আর টাইফয়েডে এক চামচ করে দেওয়া হয়। আর মিরাকফ এটা এক চামচ করে দৈনিক 3 বার দিবে 5 বছরের বয়স হলে আর কি, মানে 1 বছরের পর থেকে 2 বছরের পর থেকে এক চামচ করে দেওয়া হয়। এবার আসি আমরা এজমার আলোচনায়। তো এজমা কাকে বলে এটা সবাই জানি। এজমা বিষয়টা হচ্ছে হাইপার রেসপন্সিভনেস টু অ্যালার্জেন, মানে আমাদের যে এয়ারওয়েটা আছে এই এয়ারওয়েটা অ্যালার্জিক ট্রিগার হয়, এয়ারওয়েতে অ্যালার্জিক ট্রিগার হয়। এখন এয়ারওয়ে যদি আমরা এখানে যদি এয়ারওয়ে ধরি যে এটা একটা লাং, এই দিকে লাং আছে, এখন এই যে এয়ারওয়েটা যদি আমরা ধরি রেসপিরেটরি ট্র্যাক্টটা ধরি, এই রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যদি কোনো অ্যালার্জিক ট্রিগার হয় তখন কি হবে, অ্যালার্জিক ট্রিগার হলে সেই ক্ষেত্রে মানে অ্যাজমাটা এগ্রাভেট করতে পারে। এখন কি কি দ্বারা ট্রিগার হতে পারে, কোল্ড এক্সপোজারের ট্রিগার হতে পারে, রেড মিটের ট্রিগার হতে পারে, অ্যালার্জিক যে ফুডস গুলো আছে সেগুলোতে ট্রিগার হতে পারে, অথবা কোনো একটা এনভায়রনমেন্ট যেটা তার জন্য ফেভারেবল না সেসব জায়গায় গেলেও ট্রিগার হতে পারে। সাপোজ একটা পেশেন্টের অ্যাজমা আছে, এখন এই তার বাবা মার অ্যাজমা আছে, একটা বাচ্চা তার 7 বছর বয়স, তার বাবা মার অ্যাজমা আছে। এখন এই বাচ্চাটা একদিন ঠান্ডা পানিতে গোসল করতে গেল, গোসল করার পরে তার কাশি শুরু হলো, ব্রেথলেসনেস শুরু হলো, এবং সিভিয়ার ব্রেথলেসনেস, যে সে নিঃশ্বাস নিতে পারতেছে না, মনে হচ্ছে যে তার কিছু একটা হয়ে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে বাবা মার যদি হিস্ট্রি থাকে তাহলে এটা ধরে নিতে হবে যে কি তার অ্যাজমা এগ্রাভেট করছে বা অ্যাকুইট এক্সাজারবেশন অফ অ্যাজমা। তখন তাকে একটা অ্যাকুইট ম্যানেজমেন্ট দিতে হবে এবং একটা প্রোফাইলেকটিক মানে মেইনটেনেন্স ম্যানেজমেন্ট দিতে হবে। তাহলে অ্যাজমাটা অ্যাডাল্টদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়। কিভাবে ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়, যে তার ট্রিগারিং ফ্যাক্টর, এরপরে ডিজিজের যে প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল সাইন সিমটমস, সাথে ফ্যামিলি হিস্ট্রি। তো ক্লিনিক্যাল সাইন সিমটমস অ্যাজমাতে কি থাকবে, অ্যাজমাতে যেহেতু এয়ারওয়েটা ইনফ্লামেশন হয়ে যায়, তো ইনফ্লামেশন হয়ে যাওয়ার পরে এটা একটা নর্মাল এয়ারওয়ে আর এটা একটা ইনফ্লামড এয়ারওয়ে। হ্যাঁ, তো যখন এয়ারওয়ে ইনফ্লামড হয়ে যায় তখন এই যে এটা এখানে ক্যাভিটিটা নর্মাল ছিল, কিন্তু ক্যাভিটিটা যখন চেঞ্জ হয়ে যায় ইনফ্লামেশন হয় তখন এটা ন্যারো হয়ে যায়। যখন এটা ন্যারো হয়ে যায় তখন সেখানে কিন্তু মানে এয়ার ভালোভাবে এক্সচেঞ্জ হয় না, বাতাস ভালোভাবে আসা যাওয়া করতে পারে না। যেহেতু সে এক্সপিরেশন ইন্সপিরেশনের প্রবলেম হয়, এই জায়গা দিয়ে একটা ন্যারো টিউব দ্বারা বাতাস আসা যাওয়ার পথে একটা সাউন্ড হয়, তখন হুইস টাইপ একটা সাউন্ড হবে। হ্যাঁ, এটা একটা সিমটমস। এরপরে কি হবে, যেহেতু ক্লিয়ার বাতাস আসা যাওয়াটা ক্লিয়ার না, এয়ার এন্ট্রি এবং এয়ার এক্সপাইরেশন ইন্সপিরেশন ক্লিয়ার হচ্ছে না, তখন ব্রেথলেসনেস হবে। তাহলে যখন অ্যাজমা ট্রিগার হবে তখন কয়েকটা জিনিস হবে, হুইস হতে পারে, ব্রেথলেসনেস হতে পারে, এবং এই যে ট্রিগারিং ফ্যাক্টর গুলোকে আছে এটাকে আমাদের শ্বাসনালী ফরেন পার্টিকেল হিসাবে সাসপেক্ট করবে এবং ফরেন পার্টিকেল হিসাবে এগুলোকে আহ, আহ, বের করে দিতে চাইবে এবং সেই জন্য কাশি হবে। তাহলে কি হবে, হুইজ হবে, ব্রেথলেসনেস হবে, কাশি হবে। হ্যাঁ, এটা অ্যাজমাতে এই জিনিসগুলো হয়। এখন একটা বাচ্চা হঠাৎ গোসল করার পরে অথবা কোনো একটা অ্যালার্জিক ফুড খাওয়ার পরে তার এই ধরনের সমস্যা হলো, তখন আমরা দেখবো যে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে তার বাবা মা কারো কি অ্যাজমা আছে কিনা, এই হিস্ট্রিটা আমাদের খুব ভালোভাবে নিতে হবে। বাবা মা, বড় ভাই, চাচা, দাদা, মানে তার যে বাবার দিক থেকে ফ্যামিলি মেম্বার এবং মায়ের দিক থেকে ফ্যামিলি মেম্বারের এই হিস্ট্রিটা নিতে হবে যে কারো অ্যাজমা আছে কিনা। যদি থাকে তাহলে তো ডায়াগনোসিস হয়ে গেল। এখন বাবা মা বা কারো বলা যাচ্ছে না, তখন ওই বাচ্চার আর কোনো সাইন সিমটমস আছে কিনা এটা একটু দেখবেন। আমরা একটা জিনিস জানি যে এটপিক ডিজিজ, 3টা ডিজিজের কম্বিনেশনকে এটপিক ডিজিজ বলা হয়। কি কি আছে, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, একজিমা, আর হচ্ছে অ্যাজমা, এই 3টা। যদি কারো অ্যাজমা থাকে তাহলে দেখবেন এটা ক্লিনিক্যালি আপনাকে আরো কিছু ক্লু দিবে ডায়াগনোসিস করার জন্য যে তার একজিমা আছে কিনা, তার অ্যালার্জিক রাইনাইটিস আছে কিনা। এখন একটা পেশেন্ট আপনি অ্যাজমা সাসপেক্ট করতেছেন, দেখলেন যে তার হাত পায়ে অ্যালার্জি একজিমা আছে,
তখন মোটামুটি আপনার জন্য ডায়াগনোসিসটা সহজ হয়ে যাবে যে না এটা অ্যাজমাই। অথবা তার দীর্ঘদিন থেকে নাকে পানি পড়ে, হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিস আমরা যাকে বলি। তো যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে তাদের ক্ষেত্রেও একজিমা আছে কিনা চেক করতে হবে। যাদের একজিমা আছে, ধরেন একটা পেশেন্ট একটা ডিজিজ নিয়ে আসছে যে তার মানে নিতে আপনার কিছু র্যাশ দেখা যাচ্ছে। এখন নির যে র্যাশ গুলো দেখা যাচ্ছে এক্সটেন্সর সারফেসে, আপনি শিওর হতে পারতেছেন না এটা কি একজিমা নাকি এটা অন্য কিছু সোরিয়াসিস। তখন আপনি দেখবেন তার অন্য কোনো ডিজিজ আছে কিনা, যে একজিমার সাথে রিলেটেড আর কোনো কিছু আছে কিনা। একজিমার সাথে রিলেটেড কি থাকে, অ্যালার্জিক রাইনাইটিস থাকতে পারে, একজিমার সাথে রিলেটেড কি থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে। তাহলে আপনি ওই যে র্যাশটাও ডায়াগনোসিস করতে পারবেন যে না এটা কি কারণে হয়েছে, একজিমার কারণে হয়েছে। তাহলে একজিমা, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা এই তিনটা পাশাপাশি থাকে। তাহলে যখন আপনার ডায়াগনোসিস হয়ে গেল, ক্লিনিক্যালি আপনি ডায়াগনোসিস করলেন যে এটা অ্যাজমা, তারপরে আপনি অ্যাকুইট ম্যানেজমেন্টটা দিবেন। আর এটা কনফার্ম ডায়াগনোসিসটার ব্যাপারে আপনি আরেকটু শিওর হওয়ার জন্য আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারেন। তো কি পরীক্ষা আপনি দিতে পারেন, সেখানে আপনি তাকে সিবিসিটা করতে দিবেন। তো সিবিসির মধ্যে ইউসিনোফিল কাউন্টটা বেশি পাবেন, ইউসিনোফিল কাউন্টটা বেশি পাবেন। এখন যারা ছোট ক্লিনিকে জব করেন, ইউসিনোফিল কাউন্টটা যে মানে অ্যাবসোলিউট কাউন্টটা পাওয়ার জন্য সিবিসির যে মেশিন গুলো থাকে, এগুলো দুই ধরনের মেশিন থাকে। কিছু মেশিনের মধ্যে ইউসিনোফিল কাউন্ট দেখায়, ওটাকে 5 পার্ট সিবিসি মেশিন বলে। আর কিছুতেই ইউসিনোফিল কাউন্ট থাকে না, ওটা কম্পিউটারে তারা সফটওয়্যারে একটা রকম করে একটা বসাই দেয় অনুমান করে, ওটাকে 3 পার্ট বলে। তো এই আপনার ইউসিনোফিল কাউন্টটা কি আসলে যৌথ কিনা, সঠিক কিনা সেটা জানার জন্য আপনি বলে দিবেন যে যেখানে 5 পার্ট আছে ভালো কোনো জায়গা থেকে সিবিসিটা করার জন্য। যেমন ঢাকার যতগুলো হসপিটাল, পপুলার, ইবনে সিনা, মানে বড় যে হসপিটাল গুলো আছে সব জায়গায় 5 পার্টের মেশিন লাগানো। আর ছোট ছোট যে গ্রাম অঞ্চলে যে ক্লিনিক গুলো আছে এগুলোতে 3 পার্টের মেশিন লাগানো। তো সেখানে আসলে অ্যাবসোলিউট কাউন্টটা পাওয়া যায় না, বিশেষ করে ইউসিনোফিলের কাউন্টটা পাওয়া যায় না। ইউসিনোফিল কাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? টাইফয়েডের 80% পেশেন্টের মধ্যে ইউসিনোফিল কাউন্টটা কমে যায়, ইউসিনোফেনিয়া হয়। তো সেই জন্য এটা যদি একটা ভালো মেশিন দ্বারা না করে তাহলে আপনার ডায়াগনোসিস কিন্তু কনফার্ম হবে না। তো সেই জন্য সিবিসি আপনাকে একটা ক্লু দিবে। সেরাম আইজিইটা দেখবেন, সেরাম আইজিইটা বাড়বে, হ্যাঁ, এটা একজিমাতেও বাড়ে, এরপরে অ্যাজমাতেও বাড়ে। আর এক্স রে যখন করবেন তখন হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড পাবেন আর হরিজন্টাল রিপ পাবেন। আর যখন আপনি চেস্ট অস্কার করবেন তখন সেখানে রংকাই পাবেন। তাহলে সিমটমস গুলো কি আমরা দেখি। সিমটমস হচ্ছে যে কারো শুধু রিকারেন্ট কাফ থাকতে পারে, যে কাশি, অনেক মেডিসিন খাচ্ছে কোনো কিছু হচ্ছে না। ড্রাই কফ, রিকারেন্ট ড্রাই কফ হচ্ছে, রাত্রে বেড়ে যায়, সকালবেলায় বেড়ে যায়, মাঝে মাঝে ব্রেথলেসনেস হয়, চেস্ট টাইটনেস, হুইজ। এখন আমরা এই সিনারিওটা দেখি, এই সিনারিওর মাধ্যমে এটা আমাদের শেখা হয়ে যাবে যে রামেসা 9 বছরের একটা মেয়ে প্রেজেন্টস উইথ অ্যাকুইট সিভিয়ার ব্রেথলেসনেস। যে 9 বছরের মেয়ে, সেই খুব শ্বাসকষ্ট নিয়ে আসছে। শ্বাসকষ্ট কখন শুরু হয়েছে? আফটার টেকিং ব্যাথ ইন কোল্ড ওয়াটার, ঠান্ডা পানিতে গোসল করার পরে তার মানে ব্রেথলেসনেস সিভিয়ার। এবং তার আগে থেকে মাঝে মধ্যে ড্রাই কফ ছিল গত 1 মাস থেকে। আর তার মায়ে যেটা বলতেছে, মানে ফ্যামিলি হিস্ট্রি নিয়ে দেখলেন, তাহলে যে কোনো একটা বাচ্চা অ্যাকুইট ব্রেথলেসনেস নিয়ে আসলে, যে বাচ্চাটা কালকে রাত্রে ভালো, আজকে সকালে হঠাৎ তার সিভিয়ার শ্বাসকষ্ট শুরু হলো, এরকম একটা বাচ্চা ইমার্জেন্সিতে যদি আসে তাহলে জিজ্ঞেস করবেন তার আগে এরকম কখনো হয়েছে কিনা, এক। দ্বিতীয় প্রশ্ন যে তার বাবা মা বা দাদা দাদি, নানা নানি কারো অ্যাজমা আছে কিনা, এই দুইটা। এখন যদি মানে তারা বলে যে তার আগেও এমন হয়েছিল, যে অথবা তারা বলবে যে হ্যাঁ তার হাঁপানির সমস্যা আছে গ্রামে। অ্যাজমা অনেকে বোঝে না, কেউ হাঁপানি বলে কেউ অ্যাজমা বলে, যে যেটা বুঝে আপনি ওইভাবে ইয়ে করবেন যে কারো শ্বাসরোগ আছে কিনা বা হাঁপানি আছে কিনা, অ্যাজমা আছে কিনা, প্রশ্নগুলো আপনি করবেন। তো করার পরে তাদের থেকে আপনি একটা ক্লু পাবেন। হ্যাঁ, যদি বলে যে হ্যাঁ তার দাদা দাদির এরকম আছে, তাহলে আপনার কাছে মোটামুটি ডায়াগনোসিস হয়ে গেল যে এটা অ্যাকুইট এক্সাজারবেশন অফ অ্যাজমা হয়েছে। অথবা ধরেন একটা বাচ্চা সুস্থ, মানে এখন কোনো সমস্যা নাই, হঠাৎ করে সে মানে অ্যালার্জিক কোনো খাবার খাইলো, যে খাবারের অ্যালার্জি থাকে, হাঁসের মাংস বলেন, বেগুন বলেন, গরুর গোশত বলেন, এগুলোতে এক একজনের অ্যালার্জি থাকে। এবং খাবারের পরে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলো,
তো যদি এরকম হয় তাহলে তাদের ক্ষেত্রে আপনি মানে হিস্ট্রি গুলো নেবেন। এখন ফ্যামিলি হিস্ট্রি বা কোনো কিছু যদি না পান, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি তার চেস্টটা স্কাল করে দেখবেন, দেখবেন সেখানে রংটাই পাবেন এবং সাথে স্যাচুরেশনটা দেখবেন। অ্যাজমাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাচুরেশনটা নরমাল থাকে। তো নরমাল স্যাচুরেশন, ব্রেথলেসনেস, এরপরে যদি এক্স-রে করেন এক্স-রেও নরমাল। তো যে কোনো ব্রেথলেসনেস নিয়ে আসলে আমাদের ইনিশিয়াল যে ম্যানেজমেন্টটা হবে সেটা হচ্ছে যে নেবুলাইজেশন। হ্যাঁ, কোনো একটা বাচ্চা যদি ব্রেথলেসনেস নিয়ে আসে, তখন আমাদের যেটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট সেটা হচ্ছে নেবুলাইজেশন, ব্রঙ্কোডাইলেটর দি নেবুলাইজেশন। যেহেতু আমরা হিস্ট্রিটা পেলাম যে 9 বছরের বাচ্চা ঠান্ডা পানিতে গোসল করার পরে ব্রেথলেসনেস শুরু হলো, শ্বাসকষ্ট হচ্ছে, এখন এটার আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, চিকিৎসাটা আমরা কিভাবে দেব। তাহলে এটা ডায়াগনোসিসটা আমরা দেখি। এটা ডায়াগনোসিসটা হচ্ছে অ্যাকুইট এক্সাজারবেশন অফ অ্যাজমা। এখন এটা অ্যাডাল্টরাও একই সিনারিও নিয়ে আসবে, যে হঠাৎ করে রাত 12টা বাজে ইমার্জেন্সিতে বসে আছেন, যে শ্বাসকষ্ট, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, আসবে। তখন আপনি অ্যাজমার হিস্ট্রি যদি থাকে তাহলে অ্যাজমার হিস্ট্রিটা নেবেন, নেওয়ার পরে আপনি ইজিলি এক্ষেত্রে ডায়াগনোসিস করতে পারবেন এবং ট্রিটমেন্টটা দিতে পারবেন। তাহলে ডায়াগনোসিস হবার পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে পেশেন্টকে একটু প্রপার পজিশনে রাখবেন। আর ইনিশিয়ালি যে আপনি সিস্টারকে বলবেন যে এটা, বা তাদের পেশেন্ট পার্টিকে এটা লিখে দিবেন একটা ইনজেকশন হাইড্রোকর্টিসন। হ্যাঁ, কর্টিসন একটা ইনজেকশন 100 মিলিগ্রাম পার 2 ml, এটার কথা একটু বলবেন যে এই ইনজেকশনটা নিয়ে আসেন। আর সাথে আরেকটা মানে অর্ডার দিবেন যে সালবিউটামল। সালবিউটামল সব জায়গায় এখন পাওয়া যায় না, উইন্ডেল প্লাসটা সব জায়গায় অ্যাভেলেবেল। একটা উইন্ডেল প্লাসের জন্য বলে দিবেন যে নেবুলাইজেশন আনেন। তো 1 এম্পুল উইন্ডেল প্লাস দিয়ে আপনি নেবুলাইজ করতে থাকবেন, সাথে হাইড্রোকর্টিসনটা আইভি অথবা আইএম দিয়ে দিবেন। তো দিয়ে দিলে দেখা যাবে মানে 5-7 মিনিটের মধ্যে পেশেন্টের এটার মধ্যে রেসপন্স করবে, তার ব্রেথলেসনেসটা কমে যাবে। আর যদি একবার নেবুলাইজেশনে যদি না কমে, তাহলে কি করবেন, 20 মিনিট পরে আবার নেবুলাইজেশন দিবেন। যদি না কমে আবার 20 মিনিট পরে দিবেন। 3বারও যদি না কমে তাহলে পেশেন্টটাকে রেফার করে দেবেন। এখানে আর একুইট কোনো ম্যানেজমেন্ট নাই, বাকি যে ম্যানেজমেন্ট দেওয়া হবে সেটা পেশেন্টকে আইসিইউতে দেওয়া হবে। তো মোর দেন 99% পেশেন্ট এই ম্যানেজমেন্টে রেসপন্স করবে। এখন এই যে কর্টিসনের ডোজটা একটু মনে রাখবেন। কর্টিসন 1 থেকে 5 বছর পর্যন্ত 50 মিলিগ্রাম দেওয়া হয়, 5 বছরের উপরে হলে 100 মিলিগ্রাম দেওয়া হয়। তাহলে 2 ml এ থাকে 100 মিলিগ্রাম, তাহলে আমাদের 1 থেকে 5 বছরে পাবে 1 ml। আর 5 বছরের বেশি হলে 1 এম্পুল দিয়ে দিবেন। ঠিক আছে, 1 থেকে 5 বছর হলে এখানে যেহেতু 2 ml এ 100 মিলিগ্রাম থাকে, 1 থেকে 5 বছরে 1 ml, এরপরে পুরাটা দিয়ে দিবেন। এখন আসছেন অক্সিজেন ইনহেলেশন। যদি আপনি ইয়াটা দেখবেন, স্যাচুরেশন দেখবেন, স্যাচুরেশন যদি লেস দেন 94% হয়, তখন তাদের ক্ষেত্রে কি করা হবে, তখন তাদেরকে একটা অক্সিজেন ইনহেলেশন দেওয়া হবে, অক্সিজেন দেওয়া হবে, নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে পারেন। কিন্তু স্যাচুরেশন খুব একটা কমে না, স্যাচুরেশনটা ম্যাক্সিমামের ক্ষেত্রেই নরমাল থাকে। তাহলে আমার ট্রিটমেন্টটা হচ্ছে কর্টিসন ইনজেকশন আর নেবুলাইজেশন উইথ উইন্ডেল প্লাস। এখন যখন পেশেন্টটা স্টেবল হবে, আপনি তো ডায়াগনোসিস করলেন, তখন আপনার হাতে দুইটা অপশন। যদি আপনার মানে কনফিডেন্স থাকে তাহলে আপনি নিজে পেশেন্টকে মেইনটেনেন্স ট্রিটমেন্টটা দিবেন, অথবা পেশেন্টকে একজন সিনিয়রের কাছে রেফার করবেন। যদি আপনি নিজে ট্রিটমেন্টটা দেন, যে ট্রিটমেন্টটা দিবেন সেটা অ্যাজমা প্রিভেনশন, মানে আপনি অ্যাকুইট ম্যানেজমেন্টটা দিলেন, এই মুহূর্তে আপনার ট্রিটমেন্ট দিতে হবে, মানে প্রিভেন্টিভ ট্রিটমেন্টটা দিতে হবে। তো প্রিভেন্টিভ ট্রিটমেন্টটা যখন দেওয়া হয়, তো ধরা হয় যে অ্যাজমা যাদের হয়ে থাকে, অ্যাকুইট এক্সাজারবেশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরাল কজে হতে পারে, ব্যাকটেরিয়াল কজও হতে পারে। তো আমরা তো জানি না যে কোন কজে তার অ্যাকুইট এক্সাজারবেশনটা হয়েছে। অনেকে দেখা যাচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকেও মানে অ্যাকুইট এক্সাজারবেশন হতে পারে। তো সেই জন্য এখানে মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে 5 দিনের জন্য যদি পেশেন্টের আপনার মনে হয় যে ইনফেক্টিভ কোনো কজ আছে পেশেন্টের মধ্যে, যেমন আপনি এর মধ্যে একটা সিবিসি দিয়ে দিলেন, সিবিসি তে দেখলেন ডাব্লিউবিসি কাউন্টটা বেশি আছে, অথবা পেশেন্টের ফিভার আছে, আপনার কাছে ইনফেক্টিভ কোনো কজ মনে হচ্ছে,
তো ইনফেক্টিভ কোনো কজ যদি মনে হয় তখন আপনি 5 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক্স আপনি তাকে দিতে পারেন, অ্যামোক্সিসিলিন দিতে পারেন, এজিথ্রোমাইসিন দিতে পারেন, এটা জাস্ট ফর 5 ডেজ। আর বাকি ট্রিটমেন্টে কি চলবে, অ্যাকুইটের মধ্যে যে স্টেরয়েডটা দিলেন, এখানে যে স্টেরয়েডটা দিলেন, হ্যাঁ, এখন মানে অ্যাকুইট কেসে স্টেরয়েডটা 5 দিন কন্টিনিউ হবে। তো 5 দিন কন্টিনিউ হলে তাকে কি দিবেন, এই যে বাচ্চা বয়সের 9 বছর বয়সে যেহেতু আসছে, তখন আপনি তাকে প্রেডনিসোলন দিবেন। প্রেডনিসোলন কটন সিরাপ পাওয়া যায়, আবার কটন ট্যাবলেটও পাওয়া যায়। এখন এখানে 9 বছর ছিল, 9 বছরের ওজন হচ্ছে সাপোজ 30 কেজি, তাহলে আপনার 20 মিলিগ্রাম মানে কটন 10 মিলিগ্রাম দুইটা ট্যাবলেট সকাল বিকাল, সকালে একটা দুপুরে একটা, 5 দিনের জন্য দিয়ে দিলে হবে। তাহলে আমার অ্যাকুইটের পরে আমার যে মেনটেনেন্স ট্রিটমেন্টের মধ্যে 1 নম্বরে যাবে আমার একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকটা আপনি দিলেন, অ্যান্টিবায়োটিক্স এটা অ্যাজিথ্রোমাইসিন দেন অথবা সেফিউরেক্সিন দেন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক্স। 2 নম্বরে আমি যে অ্যাকুইট ম্যানেজমেন্ট এক্সাজারবেশনে যে আমি এটা দিলাম, স্টেরয়েডটা দিলাম, এটা পরবর্তী 5 দিনের জন্য দিলাম, ওটা আমরা ট্যাবলেট কটন দিতে পারি অথবা আমরা সিরাপ কটন দিতে পারি, মানে 20 মিলিগ্রাম, আমরা সর্বোচ্চ 1 মিলিগ্রাম পার কেজি হিসাবে যাবে, যাতে এর চেয়ে বেশি না যায়। তাহলে এটা আমরা দিলাম, ওই 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজির থেকে যেন বেশি না যায় স্টেরয়েডটা। তাহলে এই দুইটা গেল, এটা 5 দিনের জন্য। আর ক্রনিক একটা ট্রিটমেন্ট পেশেন্ট পাবে, তাহলে মানে দীর্ঘদিনের জন্য পেশেন্ট একটা ট্রিটমেন্ট পাবে রেগুলার প্রিভেনশন। রেগুলার প্রিভেনশনের জন্য আমরা কি দেব, আমরা রেগুলার প্রিভেনশনের জন্য দেব সালবিউটামল ইনহেলার। এটা তার ঘরের মধ্যে থাকবে, সবসময় রিজার্ভ থাকবে। সালবিউটামল ইনহেলারটা অ্যাজমাসল নামে পাওয়া যায়, তাইলে আপনি দিবেন ইনহেলার অ্যাজমাসল। তো অ্যাজমাসল দেওয়ার পর লিখবেন যে যদি হঠাৎ কখনো শ্বাসকষ্ট শুরু হয়, এটা আপনি লিখে দিবেন, যদি হঠাৎ কখনো এরকম অতিরিক্ত শ্বাসকষ্ট হয় তখন এটা 2 চাপ দিবেন। ঠিক আছে, তো এটা জাস্ট ঘরের মধ্যে রিজার্ভ থাকবে, যেমন এটা প্রতিদিন ব্যবহার করা লাগবে না। যেমন আমাদের ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা কি করি, তাদেরকে আমরা নিডোকার্ড এসআর ট্যাবলেট দিয়ে থাকি। এটা মানে নাইট্রোগ্লিসারিন নিডোকার্ড এসআর 2.6 মিলিগ্রাম। এই ট্যাবলেটটা মোটামুটি ইসকেমিক হার্ট ডিজিজের সকল পেশেন্টকে দেওয়া হয় যাতে চেস্ট পেনটা না হয়। তো সাথে আবার কি করা হয়, অনেকে নিডোকার্ড স্প্রেও দেওয়া হয়। তো নিডোকার্ড স্প্রে আর ট্যাবলেট দুইটা একসাথে কিন্তু ব্যবহার হয় না। তো নিডোকার্ড স্প্রেটা বলি যে যদি হঠাৎ কখনো বুকে ব্যথা ওঠে তখন আপনি এটা জিহ্বার নিচে দিবেন, এটা তখন বলা হয় স্প্রের কথা, এমনি এটা ঘরে থাকে। ঠিক এরকম অ্যাজমার পেশেন্টদেরও আমাদের ইনহেলার, শর্ট অ্যাক্টিং একটা ইনহেলার মানে সালবিউটামল ইনহেলার অ্যাজমাসল নামে যেটা পাওয়া যায়, এটা তার ঘরের মধ্যে থাকবে। ঠিক আছে, যে হঠাৎ যদি কখনো শ্বাসকষ্ট হয় তাহলে সে এটা ব্যবহার করবে। তাহলে আমাদের সালবিউটামল ইনহেলার এটা বাসায় থাকবে। লো ডোজ স্টেরয়েড, এটা অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন যে তার লো ডোজ স্টেরয়েড চলবে, স্টেরয়েড ইনহেলার চলবে। স্টেরয়েড ইনহেলারে যদি কাজ না হয় তখন মন্টিলুকাস্ট্যাট হবে। এরপরও যদি এই দুইটা মিলেও যদি কাজ না হয়, মানে তার অ্যাজমা সিমটমস যদি না কমে, তখন সালমেটেরল মানে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর সালমেটেরল অ্যাড হবে। আর এটার সাথে যদি কারো রানি নোজ থাকে তখন সেক্ষেত্রে কিটোটিফেন, আদারওয়াইজ কিটোটিফেনের দরকার নাই। তাহলে এটা এখন আমরা মানে একটা এখানে একটু আমরা দেখে বুঝে নেই যে রেগুলার প্রিভেনশনের জন্য, তাহলে আমরা তাকে রেগুলার প্রিভেনশন তো একসাথে আমরা ট্রিটমেন্ট দিয়ে দেব। তাহলে প্রথমে আমরা সাপোজ তাকে দিলাম 9 বছর যেহেতু বয়স, আমরা তাকে একটা ট্যাবলেট দিলাম অ্যামোক্সিসিলিন সেফোটিল, যেটা আমরা ইচ্ছা একটা দিতে পারি। সাপোজ আমরা অ্যামোক্সিসিলিনটা দিলাম, তাহলে অ্যামোক্সিসিলিনটা এই বয়সের মধ্যে অ্যামোক্সিল ট্যাবলেট নামে পাওয়া যায়, অথবা যদি 9 বছর তো অ্যামোক্সিল 250 মিলিগ্রাম আমরা দিতে পারি। তাহলে আমরা অ্যামোক্সিসিলিন 250 মিলিগ্রাম 3 বেলা দিতে পারি, 1+1+1, এটা 5 দিনের জন্য।
অথবা যদি আমরা অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি, অ্যাজিথ্রোমাইসিন দিলে আমাদের সিরাপ দিলে হবে, অথবা 250 মিলিগ্রাম আমরা 5 দিনের জন্য দিলাম একটা অ্যান্টিবায়োটিক্স যখন আমরা ইনফেকশন সাসপেক্ট করব। এক, আর স্টেরয়েডটা আমাদের পরবর্তী আরো 5 দিন চলবে। স্টেরয়েড কি ছিল যে 9 বছরে ট্যাবলেট কোয়ার্টান খাইতে পারবে, তাহলে ট্যাবলেট আমরা কোয়ার্টান দিলাম 10 মিলিগ্রাম, সকালে একটা দুপুরে একটা, 5 দিনের জন্য। 5 দিন দিলে আর ট্যাপারিং করা লাগবে না। তাহলে এই দুইটা 5 দিনের জন্য গেল কি আমার অ্যাজিথ্রোমাইসিন আর সাথে কোয়ার্টান, 5 দিন ম্যানেজমেন্ট এটা শেষ। তাহলে থার্ড ম্যানেজমেন্ট যেটা আসবে সেটা হচ্ছে আমরা তাকে পরবর্তী 6 মাস থেকে 1 বছরের জন্য, হ্যাঁ এখানে আমি স্টেরয়েড দিয়েছি বুডিসোনাইড, এটা অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন যে শুধু স্টেরয়েড দেওয়া হয়। আর বাংলাদেশের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস স্যাররা করে থাকেন সেখানে কিন্তু মানে টিক্যামেটটা দেওয়া হয়, মানে এখানে স্টেরয়েডও থাকে, ফ্লুটিকাসন প্লাস সালমেটেরল, মানে স্টেরয়েডটাও দেওয়া থাকে, এটা দিবেন আপনারা, ঠিক আছে। এটা টিকামেট HFA 125 মাইক্রোগ্রাম করে থাকে, এটা মানে 2 পাপ বিডি, মানে সকালে 2 চাপ দিবে আর রাত্রে 2 চাপ দিবে 1 বছর বয়স পর্যন্ত। বাচ্চা যদি ইনহেলার নিতে পারে তাহলে তাকে এটা দিবেন, ঠিক আছে। এরপরে যেটা করবেন এটার সাথে, যদি এটা দেওয়ার পরে কন্ট্রোল না হয়, 1 মাস হয়ে গেল, 1 মাস পরে আপনি ফলো আপ দিলেন যে 1 মাস পরে আসেন, এখন 1 মাস পরে সে আসলো, আসে বললো যে আপনি জিজ্ঞেস করলেন যে গত 1 মাসের মধ্যে তার কি আর ট্রিগার হয়েছে কিনা, মানে আর অ্যাজমা ট্রিগার হয়েছে কিনা, অ্যাজমা এক্সাজারবেশন করছে কিনা, এটা একটু খবর নেবেন। এখন যদি বলে না গত 1 মাসে তার আর কোনো সমস্যা হয় নাই, তাহলে শুধুমাত্র এটাই চলবে, পরবর্তী 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এটাই চলবে। যদি বলে না এর মধ্যে তার 1-2 দিন হয়েছে, তখন আমরা অ্যাজমাসলটা দিছিলাম। দেখেন অ্যাজমাসলের কথা আমি বলছিলাম যে অ্যাজমাসল সবসময় ঘরে থাকবে। তাহলে আমাদের এখানে ট্রিটমেন্টের মধ্যে কি আসতেছে যে ফার্স্ট একটা আমরা তাকে অ্যামোক্সিসিলিন অথবা অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট দিলাম 1 নাম্বার, দ্বিতীয়তে আমরা তাকে দিলাম কোয়ার্টান, 3 নাম্বারে থাকবে অ্যাজমাসল, যে এটা আপনি বাসায় রাখবেন, যদি ওষুধ চলা অবস্থায়ও কখনো, বা এটা একবারই শেষে দিয়ে লিখে দিবেন যে ওষুধ চলা অবস্থায় যদি তার কখনো হঠাৎ শ্বাসকষ্ট হয় তখন অ্যাজমাসলটা দিবেন, শুধুমাত্র সালবিউটামল। 4 নাম্বার যেটা আছে এগুলো শুধু SOS, অ্যাজমাসলটা SOS যখন লাগবে তখন, আর এই দুইটা তো 5 দিনের জন্য। আর শুধু টিক্যামেটটা 4 নাম্বার যে ড্রাগটা আছে এটা 6 মাস থেকে 1 বছরের জন্য দিয়ে দিবেন। এর মধ্যে 1 মাস পরে ফলো আপ দিবেন, যে ফলো আপে আসার পরে যদি এটাতে ভালো থাকে তাহলে এটাই চলবে, আর যদি এটাতে ভালো না থাকে তখন লুমোনাটা অ্যাড হবে, মানে মন্টিলুকাসটা অ্যাড হবে, অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন, মানে মন্টিলুকাস অ্যাড হবে। তো আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে মানে টিক্যামেট HFA যেখানে কম্বিনেশন হচ্ছে কি ফ্লুটিকাসন প্লাস, টিক্যামেটের মধ্যে কি আছে আমরা যদি দেখি যে টিক্যামেট এটা হচ্ছে ফ্লুটিকাসন প্লাস সালমেটেরলের কম্বিনেশন। তো সালমেটেরলটা নাইস গাইডলাইনে হচ্ছে চতুর্থ ড্রাগ, মানে আমার প্রথমে স্টেরয়েড হবে তারপরে মন্টিলুকাস, এই দুইটাতে যখন কন্ট্রোল হবে না তখন আসবে সালমেটেরল। কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে দেখা যাচ্ছে যে পেশেন্ট রেগুলার ফলো আপে আসে না, যে আপনি তাকে এখন ট্রিটমেন্টটা দিলেন যে সে তো ফলো আপে আসবে না, যে আপনি যে 2 মাস পরে মন্টিলুকাস অ্যাড করবেন, 3 মাস পরে সালমেটেরল অ্যাড করবেন, পেশেন্ট তো ফলো আপে আসে না। ফলো আপে না আসার কারণে এখন যেটা করা হয় এই যে মানে লো ডোজ স্টেরয়েড, মন্টিলুকাস, সালমেটেরল, তিনোটা এখন স্যাররা একই সাথে দিয়ে দেয়। হ্যাঁ, কারণ এই পেশেন্ট আপনি এখন যাবে সে মানে 1 মাস পর পর ফলো আপে আসে না, তো যেহেতু আসে না সেই জন্য এখন এই তিনোটাকে প্রথম দিনেই দিয়ে দেয়। তো আমি আপনাদেরকে গাইডলাইনটাও বললাম, ক্লিনিক্যাল প্র্যাকটিসটাও বলে দিলাম। তাহলে আমাদের এখানে যেটা আছে এই যে লুমোনা ফর অ্যাড করার কথা, কিন্তু এখন মানে ইয়া হচ্ছে না, পেশেন্ট ফলো আপে আসতেছে না, সেই কারণে সবগুলো এখন একসাথে মানে 3টে স্টেজ, 3 স্টেপ ম্যানেজমেন্ট একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের কি চলবে, প্রথম আমাদের অ্যাজমাসল, এটা যখন শ্বাসকষ্ট হবে তখন 1 নাম্বার, সেকেন্ড হচ্ছে ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন 5 দিনের জন্য, 3 নাম্বার হচ্ছে ট্যাবলেট কোয়ার্টান 10 মিলিগ্রাম
1+1+0 মানে দৈনিক 2 বেলা করে 5 দিনের জন্য। 4 নাম্বারের টিকামেট, এটা 1 বছরের জন্য। লুমোনা, এটা লুমোনাটা কয়েক ধরনের পাওয়া যায়, মানে মন্টিলুকাসটা লুমোনা 4 মিলিগ্রাম স্যাচেট পাওয়া যায়। তো 2 বছরের আগে ট্যাবলেট খাইতে পারে না, চুষতে পারে না, তখন স্যাচেটটা একটু 1 চামচ পানিতে মিশিয়ে খাওয়াই দেওয়া হয়, মোটামুটি ঠিক হয়ে যায়। আর যদি সে চুষতে পারে, যেমন ওএফটি যেগুলো আছে মুখে দিলেই গলে যায়, ওটা লুমোনা 4 মিলিগ্রাম 2 থেকে 6 বছর বয়সে দেওয়া যায়। 6 বছরের পরে 5 মিলিগ্রাম 14 বছর পর্যন্ত, আর 14 বছরের পরে সবার জন্যই সেম ট্যাবলেট। এরপরে টোফেন, এটা হচ্ছে যাদের ইয়া আছে, মানে আপনার সাথে অ্যালার্জি কন্ডিশন আছে তাদের জন্য দিলেন। যেমন আইজিইটা অনেক বেশি পরিমাণে আছে, তাদেরকে আপনি একটা অ্যান্টিহিস্টামিন এখানে দিতে পারেন, প্লাস মাইনাস, কিন্তু খুব একটা ভালো করে না। আমাদের মেইন ট্রিটমেন্টটা হচ্ছে টিকামেটটা আপনার দিতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাচ্চা ইনহেলার নিতে পারলে আমি এটা দিলাম, এখন ইনহেলার যদি সে নিতে না পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব? যে বাচ্চা আপনার কাছে অ্যাজমা ডায়াগনোসিস হলো, বাচ্চার বয়স 4 বছর, এখন তাকে তো আপনি ইনহেলার দিতে পারবেন না, তখন তাদেরকে ইনহেলারটা দেওয়ার একটা সিস্টেম আছে, স্পেসারে করে দেওয়া হয়। এই যে এটা একটা স্পেসার, তখন এটা মুখের ভিতরে ঢুকে বাচ্চাকে শুধু মুখ বন্ধ করে রাখলে অটোমেটিকই এটা ভিতরে চলে যাবে। এই দিক দিয়ে এটা একটু আপনার প্রথমে নিজে একবার প্র্যাকটিস করে তারপরে বাচ্চাদেরকে দেখা দিবেন। বাচ্চাদেরকে সবসময়, বাচ্চারা ইনহেলার ভালোভাবে নিতে পারে না, এই কারণে বাচ্চাদেরকে অবশ্যই স্পেসারে করে ইনহেলার দেওয়া হবে। এই কারণেই বলা হয় যে এই পেশেন্ট গুলো জিপি প্র্যাকটিসে না রেখে একটু স্পেশালিস্টের কাছে রেফার করা, তাদের চেম্বারে সবগুলো থাকে, তারা দেখাই দিতে পারে আর কি। হ্যাঁ, এটা ইয়া করা। এবার আসেন, স্টেরয়েডের একটা যে সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্টটা কি? সাইড ইফেক্টটা হচ্ছে যে স্টেরয়েড দেওয়া হলে তো ক্যান্ডিডিয়াসিস হতে পারে। অ্যাডাল্টদের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বলা হয় যে একটু কুলি করে নেওয়া গরম পানি দিয়ে। বাচ্চারা কি করবে? তো বাচ্চারা তো কুলি করতে পারবে না, একটা পরিষ্কার কাপড়কে গরম পানিতে ভিজিয়ে ওরাল ক্যাভিটিটা একটু মুছে দেবে, যাতে করে মানে কিছু লেগে না থাকে, স্টেরয়েড যেগুলো আছে এগুলো একটু মুছে যায় আর কি। এরপরেও অনেকের ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়ে যেতে পারে, দীর্ঘদিন স্টেরয়েড নিচ্ছে, তখন তাদেরকে মাইক্রোরাল জেল দিবেন, মাইক্রোরাল জেল দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মূলত অ্যাজমা সম্পর্কে এতটুকু জানলে চলবে জিপি লেভেলে। ভাই আমার একটা এক্সরে নিয়ে কোশ্চেন ছিল আর কি, আমি কি করতে পারবো? হ্যাঁ, করেন। যে আচ্ছা ভাই, ওই যে আপনার চেস্ট এক্সরে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনারা কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কেউ একজন রেসপন্স করেন। জি স্যার, শোনা যাচ্ছে। জি, তো আজকে আমরা ফেব্রাইল ইলনেস নিয়ে কথা বলবো। আগের সবগুলো ক্লাসেই মোটামুটি ফিভার নিয়ে আলোচনা হয়েছে, তো ফিভারের স্পেসিফিক কিছু কন্ডিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। পেডিয়াট্রিক্স ওপিডি তে আপনি যে পেশেন্ট গুলো পাবেন তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে ফিভার নিয়ে আসবে, মানে কয়েকটা সিমটমস সবচেয়ে কমন, তার মধ্যে একটা হচ্ছে ফিভার, আরেকটা হচ্ছে আপনার কফ, আর হচ্ছে ব্রেথলেসনেস, ব্রঙ্কাই হুইজ, এগুলো আমরা আলোচনা করেছি। আর স্কিনের অনেকগুলো পেশেন্ট পাবেন পেডিয়াট্রিক্স এর, তো আমরা স্কিনের মোটামুটি কমন যে ডিজিজ গুলো আছে সেগুলো নিয়ে, হয়তো পেডিয়াট্রিক স্কিন এগুলো মানে অনেক বড়, তারপরে আমরা যে কমন যেগুলো পাবেন সেগুলো নিয়ে নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। তো আজকে আমরা যে ফেব্রাইল যে কন্ডিশন গুলো আছে এগুলো কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন, কোথায় অ্যান্টিবায়োটিক লাগবে কোথায় লাগবে না, অ্যান্টিবায়োটিক সচেতনতা রোধে আপনি কিভাবে ডায়াগনোসিসে যাবেন, এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো আপনি ওপিডি তে যে পেশেন্ট গুলো পাবেন, ফিভার মোস্ট কমনলি
মেনিনজাইটিসের কারণে যেগুলো আছে বা এনকেফালাইটিস, এগুলো খুবই কম, হাজারের মধ্যে একটা দুইটা। মোস্ট কমন ফিভার যেটা, সেটা হচ্ছে ভাইরাল ফিভার। যদি 100 জন পেশেন্ট আপনার কাছে ফিভার নিয়ে আসে, 100 জন, তার মধ্যে আপনি মোর দেন 75% থাকবে এগুলো ভাইরাল ফিভার, হয়তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা তাদের মানে কমন কোল্ড, অথবা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস দ্বারা ইনফেকশন হলো, জ্বর আসলো। হ্যাঁ, তো এই ভাইরাল ফিভার গুলো বোঝার একটা ক্লু আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে ভাইরাল ফিভারে সব সময় রানি নোজ থাকবে। ভাইরাল ফিভারে সব সময় কি থাকবে? রানি নোজ থাকবে। এই একটা মাত্র ক্লু দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এটা কি মানে ভাইরাল ফিভার না এন্টেরিক ফিভার। তো ভাইরাল ফিভার এবং এন্টেরিক ফিভার থেকে আলাদা করার আরো কিছু ক্লু আপনারা পাবেন। যখন একটা পেশেন্টের মধ্যে আপনি রানি নোজটা পাবেন, হ্যাঁ, যে পেশেন্টের জ্বর আছে সাথে সর্দি আছে, তো জ্বর সর্দি একসাথে হয়ে গেলেই আপনার ডায়াগনোসিস মোটামুটি হয়ে গেছে যে এটা হচ্ছে ভাইরাল ফিভার। জ্বর সর্দি ভাইরাল ফিভার, ফিভার প্লাস রানি নোজ, অথবা সাথে কারো ড্রাই কফ থাকতে পারে। তো ইউজুয়ালি এন্টেরিক ফিভার যেটা আছে সেটা রানি নোজ নিয়ে প্রেজেন্স করে না। তো রানি নোজ নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ডায়াগনোসিসটা সহজ হয়ে যাবে। একটা পেশেন্ট 10 দিনের জ্বর নিয়ে আসছে, এখন আমরা জানি 7 দিনের বেশি যে জ্বর থাকে সেটাকে আমরা এন্টেরিক ফিভার হিসাবে চিন্তা করি। এখন 10 দিনের জ্বর যদি নিয়ে আসে, আপনি হিস্ট্রি নেন যে তার জ্বরটা কিভাবে শুরু হয়েছে, যে সর্দি কাশি দিয়ে শুরু হয়েছে কিনা। যদি বলে যে হ্যাঁ সর্দি কাশি দ্বারা শুরু হয়েছে, যে তার জ্বরের প্রথমে সর্দি ছিল, তখন আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে এটা ভাইরাল ফিভার ছিল। তো সর্দি দ্বারা শুধু যে ফিভার শুরু হয় এমন না, সর্দি দ্বারা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, ওইটাও সর্দি দিয়ে শুরু হয়। এরপরে আপনার যে ব্রঙ্কিউলাইটিস, ব্রঙ্কিউলাইটিসটাও কিন্তু রানী নোজ দ্বারা শুরু হয়। তো ব্রঙ্কিউলাইটিস, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ওইগুলো ফিভারের সাথে সাথে শর্টনেস অফ ব্রিদিং থাকবে, হুইজ থাকবে, এবং ব্রঙ্কিউলাইটিস এর বাচ্চাদের ক্ষেত্রে আপনি হুইজ থাকবে, বাচ্চা ব্রেথলেসনেস থাকবে, বাচ্চাটা তবে প্লেফুল থাকবে। তো মোটামুটি যদি রানী নোজ পান অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের যে সাইন গুলো আছে, যেমন ড্রাই কফ, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ভাইরাল ফিভার। এখন ভাইরাল ফিভার বোঝার পরে সুবিধাটা কি? আপনি ওপিডিতে বাচ্চাদেরকে এমনি মানে বাচ্চাদের মা বাপে ব্লাড টেস্ট বা কোনো টেস্ট করতে চায় না। তো যখন আপনি ভাইরাল ফিভার এটা ডায়াগনোসিস করতে পারবেন, সেক্ষেত্রে কয়েকটা সুবিধা আছে। একটা হচ্ছে আপনার কাউন্সেলিং মেথড। হ্যাঁ, বাচ্চা ভাইরাল ফিভার গুলোর যে একটা নেচার আছে, যেটা প্রথম দিন যদি জ্বর যদি 100, প্রথম দিন যদি 101 ডিগ্রি থাকে, দ্বিতীয় দিন এটা 102 হতে পারে, 103-104 পর্যন্ত যাইতে পারে। তো এক্ষেত্রে কাউন্সিলিং এর যেটা সুবিধা, সেটা হচ্ছে তাদেরকে একটু কাউন্সিলিং করতে হবে যে এই জ্বরটা 7 দিন পর্যন্ত থাকতে পারে। আপনার কাছে যদি জ্বরের প্রথম দিনে চলে আসে, আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চা সর্দিও আছে, জ্বরও আছে, তখন আপনি কাউন্সিলিং করেন যে মা, ভয়ের কোনো কারণ নাই, এটা ভাইরাস জনিত জ্বর, এটা আশেপাশে অনেকে এটাতে আক্রান্ত হচ্ছে, এটা সর্বোচ্চ 7 দিন পর্যন্ত যাবে। আপনার যেটা কাজ সেটা হচ্ছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি তাকে নাপা এবং যদি রানী নোজ থাকে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন, এবং সাথে কি দিতে পারেন, একটা ড্রপ দিতে পারেন, নরসল একটা ড্রপ দিতে পারেন। যদি 2 বছরের কম হয়, 2 বছরের উপরে গেলে তাহলে তাদেরকে অক্সিমেটাজোলিন, রাইনেক্স, আফরিন যে ড্রপ গুলো পাওয়া যায় সেগুলো আপনি দিতে পারেন। এখন কাউন্সেলিংটা যেভাবে করবেন, যে এখানে আপনার কাজ হচ্ছে তাদেরকে একটা থার্মোমিটার, যেসব বাচ্চাদের মানে বেশি বেশি জ্বর হয়, জ্বরের বাচ্চাদের যখনই আসবে তখন ফ্যামিলিতে যদি কোনো এডুকেটেড পার্সন থাকে, তাদেরকে একটা থার্মোমিটার নিয়ে রাখতে বলবেন, যে আপনারা একটা থার্মোমিটার কিনে রাখবেন। কারণ হচ্ছে যে ভাইরাল ফিভার যেগুলো আছে, এগুলো আজকে যদিও 100 ডিগ্রি থাকে, 100 ডিগ্রি মানে ফ্যারেনহাইট যদি থাকে, এটা দ্বিতীয় দিন তৃতীয় দিনে 103-104 পর্যন্ত হয়ে যায়। তো 102 এর উপর যদি জ্বর চলে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু কনভালশন হওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, ফেব্রাইল কনভালশন হওয়ার একটা চান্স থাকে। অথবা বাচ্চার যদি আগের যে ভাই বোন আছে তাদের যদি মানে এরকম ফেব্রাইল কনভালশনের হিস্ট্রি থাকে, তাহলে এই বাচ্চারও ফেব্রাইল কনভালশন হতে পারে।
সেজন্য ভাইরাল ফিভারের মধ্যে আপনি ওষুধ দেওয়ার পাশাপাশি একটা থার্মোমিটার তাদেরকে বলবেন যে আপনার একটা থার্মোমিটার কিনে রাখবেন। এখন ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায়, যে এটা এক্সিলাতে দিলে 1 মিনিট পরে মানে অটোমেটিক একটা ডাক দিয়ে এখানে টেম্পারেচারটা দেখায়। তো একটা ডিজিটাল থার্মোমিটার 120-25 টাকা বা 150 টাকার মতো নেয়, এটা একটু কিনে রাখতে বলবেন। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি মেডিসিন দেওয়ার পরে তো এখানে লিখে দিবেন যে বাচ্চাদেরকে ভাইরাল ফিভারের মধ্যে যেটা সমস্যা হয় এটা হচ্ছে মায়েরা ভয় পেয়ে যায় যে ওষুধ খাচ্ছে তারপরও জ্বর কমতেছে না, বাড়তেছে। ধরুন আপনার কাছে প্রথম দিন আসছে পেশেন্টটা, এখন প্রথম দিন জ্বর ছিল 100 ডিগ্রি, এখন আপনি দিলেন কি একটা নাপা, সাথে তাকে একটা অ্যান্টিহিস্টামিন দিলেন, সাপোজ আপনি তাকে একটা ডেসলর বা এলাট্রল যে কোনো একটা দিলেন। এখন দেওয়ার পরে প্রথম দিন ওষুধ খাওয়ার পরে, কারণ এই জ্বরটা তো পিক করবে 7 দিন পর্যন্ত, এটা টোটাল টাইম লাগবে ভালো হতে, তো তৃতীয় দিনে কিন্তু জ্বরটা হঠাৎ বেড়ে যেতে পারে। এখন বাচ্চার মায়েরা যেটা বলবে সেটা যে, ধরেন আপনার কাছে আসছে জ্বর 100-তে ছিল, এটা ডে 1, ডে 2 তো এমন ছিল, ডে 3 তে এরকম পিক করে 103 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। যে ডে 1-2 এখানে 101 ডিগ্রি বা এখানেও 101, এখন ডে 3 তে এটা পিক করে 103 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত হতে পারে। তখন যদি কাউন্সিলিং আপনি না করেন তাহলে তারা যে জিনিসটা বলে বেড়াবে যে এই ডাক্তার থেকে ওষুধ খাওয়ানোর পরে জ্বর বেড়ে গেছে, এই যে একটা মানে নেগেটিভ প্রচারণা তারা করতে পারে। সেই জন্য আপনার প্রথমেই কাউন্সিলিং করতে হবে যে মা এটা ভাইরাল ফিভার, এই জ্বরটা 7 দিন থাকে, আজকে জ্বর একটু কম, কালকে একটু বাড়তে পারে। আপনার জ্বর যখন বাড়বে, যদি 101 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে, আপনার ভয় পাওয়ার দরকার নাই। যদি আপনার জ্বর 103 ডিগ্রি 102 এর উপরে চলে যায় অথবা 102 ডিগ্রি হয়, তখন আপনি সাপোজিটরি দিবেন। সাপোজিটরি ডোজ ডিটেলস আমরা আলোচনা করছি আগে, হ্যাঁ। আর যেই বেলায় আপনি সাপোজিটরি দিবেন ওই বেলায় মুখের ওষুধটা বন্ধ রাখবেন, মুখে যে আপনি প্যারাসিটামল যে খাবার যেটা আছে এটা বন্ধ রাখবেন, ওই বেলায় শুধু সাপোজিটরি দিবেন। আর তাহলে এটা নিয়ে সাপোজিটরি ক্লাসে প্রথম ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি আমরা, এখানে তাই আর ডিটেলস বলার দরকার নাই। তাহলে এখানে কাউন্সেলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি তাদেরকে কাউন্সেলিং করতে হবে। তাহলে কাউন্সেলিং করে দিবেন যে এই জ্বরটা 7 দিন পর্যন্ত থাকতে পারে, তৃতীয় চতুর্থ দিন জ্বরটা বাড়তে পারে, জ্বর বেড়ে গেলেও আপনার ভয়ের কোনো দরকার নাই, আপনি ভয় পাবেন না। জ্বরটা আপনার যখন 101 বা 2 এর বেশি চলে যাবে তখন আপনি সাপোজিটরি দিবেন, হ্যাঁ। তাহলে দৈনিক আমাদের ম্যাক্সিমাম যে ডোজটা আছে যে 50 মিলিগ্রাম/কেজি পার ডোজ, এটা আমরা দৈনিক 4 বার দেই। তো 4 বার দিলে আমাদের দৈনিক ম্যাক্সিমাম হলো 60 মিলিগ্রাম, 60 মিলিগ্রাম/কেজি পার ডে হিসাবে আপনি দিতে পারবেন। তাহলে আপনি যদি সকালবেলা সে ওষুধ পায়, আমরা 4 বেলায় ওষুধ দেই, তো 4 বেলা তো ওষুধ অলরেডি দেওয়া হয় না, 3 বেলা দেওয়া হয়, সেই জন্য একটু ডোজ আপনি বেশি দিতে পারবেন। যেমন 8 কেজিতে সাপোজিটরি পাবে 15 মিলিগ্রাম করে, যদি আমরা ধরি 125 মিলিগ্রাম, 10 কেজিতে সে আবার পাচ্ছে 8 কেজিতে 120 মিলিগ্রাম, তো 120 মিলিগ্রামের সাপোজিটরি হয় না, 125-এর হয়। এখন 10 কেজির একটা বাচ্চা আসছে, এখন 10 কেজির বাচ্চাকে যদি আপনি সাপোজিটরি লিখেন তাহলে লিখতে হবে কত, 100 মানে 10-15 150, মানে 150 মিলিগ্রামের সাপোজিটরি লিখতে হবে। এখন 150 মিলিগ্রামের সাপোজিটরি পাওয়া যায় না, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি 250 মিলিগ্রামের একটা সাপোজিটরি আপনি তাকে দিবেন, এবং ওষুধ যে 4 বেলা ছিল 4 বেলাটা 3 বেলাতে নিয়ে আসবেন। 3 বেলাতে নিয়ে আসলে তাহলে ডোজ অ্যাডজাস্ট থাকবে, মানে ওভারডোজ হবে না, হ্যাঁ। 4 বেলার দরকার নাই, 3 বেলায় দিবেন। যদি আপনি একটু বেশি ডোজে দিতে চান তাহলে সেটা 3 বেলায় দিবেন, 3 বেলায় দিলে আপনার ডেইলি ডোজটা ঠিক থাকবে। তাহলে ভাইরাল ফিভারের মধ্যে আমাদের মূল কাজটা হচ্ছে কাউন্সেলিং, কাউন্সেলিং, কাউন্সেলিং। আর ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক্স এর কোনো দরকার নাই। এখন যেটা আপনি মানে পাবেন, মানে যে সিনারিও গুলো পাবেন, যে বাচ্চাদের এখন একদিন জ্বর হলে তারা ফার্মেসিতে চলে যায়। এখন ফার্মেসিতে চলে যাওয়ার পরে যেটা হয় যে ফার্মেসিওয়ালা তাদেরকে কয়েকটা সিরাপ, এখন খুবই কমন, একটা হচ্ছে সেপ 3, একটা হচ্ছে জিমাক্স, এই দুইটাই অ্যান্টিবায়োটিক,
এগুলো বাংলাদেশের সবচাইতে দুইটা নির্যাতিত অ্যান্টিবায়োটিক্স বলা হয়, মজলুম অ্যান্টিবায়োটিক্স। যে জ্বর হইলেই কোনো চিন্তা ভাবনা নাই, সিরাপ সেপ3 সিরাপ জিম্যাক্স দিয়ে দেওয়া হচ্ছে। এখন যে সিরাপ সেপ3 সিরাপ জিম্যাক্স এগুলো মানে ভাইরাল ফিভারে এগুলোর কোনো রোল নাই। ভাইরাল ফিভারে সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, মানে অনেক ক্ষেত্রে নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য বা সেকেন্ডারি টনসিলাইটিস প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক্স অনেক স্যার দিয়ে থাকেন। তবে সেটারও কিছু রুল আছে, যেমন বাচ্চাটা ইমিউনো কম্প্রোমাইজ, বাচ্চাটার আপনি বার্থ হিস্ট্রি নিলেন যে সেটা প্রি টার্ম বেবি ছিল, তো প্রি টার্ম বেবি যারা, তাদের ক্ষেত্রে কি হয়, যারা প্রি টার্ম বেবি তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মানে ইনফেকশনের চান্সটা তাদের একটু বেড়ে যায়। হ্যাঁ, তো সেজন্য মানে ওই ক্ষেত্রে অথবা একটা মেল নিউট্রিশনের বেবি দেখা যাচ্ছে তাদের যে কোনো ফিব্রাইল কন্ডিশনে আদার্স যে বডি যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো তাদের মধ্যে গ্রো করতেছে এবং তাদের প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক্সটা দেওয়া যায়। তখন অ্যান্টিবায়োটিক্স যদিও দেওয়া হয় যাদের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশনের চান্স আছে, যেমন বাচ্চাটা মেল নিউট্রিশন অথবা আন্ডারওয়েট অথবা প্রিটার্ম বেবি ছিল, সবকিছু মিলে যে আপনার মনে হচ্ছে তার সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, তখন তাদের ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় সেক্ষেত্রে ফার্স্ট অর সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনটা সর্বোচ্চ দিতে পারেন টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। কিন্তু কোনোভাবেই সেপ3 দেওয়া যাবে না। এগুলো আগের সবগুলো ক্লাসে আমরা বলছি যে সেপ3 কোনোভাবেই দিবেন না, জিম্যাক্সে যাওয়ার কোনো দরকার নাই। এখন একটা সিনারিও আপনি পাবেন, তখন সেক্ষেত্রে আপনি কি দিবেন, তখন সেপ্রাডিন আছে, হ্যাঁ সেপ্রাডিন, এরপরে আরো কিছু অ্যান্টিবায়োটিক ফার্স্ট জেনারেশনের মধ্যে আছে সেপ্রাডিন, সেফালেক্সিন, ওইগুলো আপনি দিতে পারেন। অথবা সর্বোচ্চ সেফিউরেক্সিন পর্যন্ত যাইতে পারেন, যে যদি মনে হয় যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি আছে তখন তাদেরকে আপনি সেফিউরেক্সিনটা দিতে পারেন, অন্য কিছু না। এজিথ্রোমাইসিন, ম্যাক্রোলিডস এগুলোতে যাওয়ার কোনো দরকার নাই। ভাইরাল ফিভার অ্যান্টিবায়োটিক্সে যাওয়ার কোনোই দরকার নাই। কিন্তু যদি যাদের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশনের চান্স থাকে তাদের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন অথবা ফার্স্ট জেনারেশন সেফিউরেক্সিনটা আপনি ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, সেখানের মধ্যে অনেকগুলো ড্রাগ আছে, ওইগুলো দিতে পারেন। এখন আসেন আরেকটা সিনারিও আমরা দেখি, যে একটা ড্রাগ আছে সেফাড্রক্সিল, ওটা ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিনের একটা ড্রাগ আছে। ফার্স্ট জেনারেশনের গুলো ম্যাক্সিমাম দৈনিক 4 বার, কিন্তু একটা ড্রাগ আছে সেফাড্রক্সিল, ওটা দৈনিক 2 বার দিলে হয় সেফাড্রক্সিল। হ্যাঁ, এটা আমরা অ্যান্টিবায়োটিক ডোজ ক্যালকুলেশনে আবার আলোচনা করে দেব। এটা অ্যাডোরা সিরাপ নামে পাওয়া যায়, হ্যাঁ সিরাপ অ্যাডোরা। তাহলে এটা যদি আপনার কোথাও দেওয়া লাগে তাহলে আপনি ফার্স্ট জেনারেশনটা দেন। থার্ড জেনারেশন সেফালোস্পোরিন যেটা সেফিক্সিম নামে আমরা পাচ্ছি, এটার স্পেসিফিক ইন্ডিকেশন হচ্ছে টাইফয়েড ফিভার। এখন আপনি ভাইরাল ফিভারে যদি এটা দেন, রানি নোজ আছে, আপনাকে ডায়াগনোসিস করতে হবে। তো টাইফয়েড ফিভারের মধ্যে আপনি সেপ3 যেটা ব্যবহার করবেন সেটা তো আপনি ভাইরাল ফিভারের মধ্যে দিয়ে কোনো লাভ নাই। এখন মনের সান্ত্বনা, যে এটা দিলেও আপনার 7 দিনে ভালো হবে, এটা না দিলেও 7 দিনে ভালো হবে। এখন এখানে আরেকটা বিষয় যেটা, যে ফার্মেসি থেকে সে সেফিক্সিম এবং এজিথ্রোমাইসিন খেয়ে আসছে 4 দিনের দিন, মানে প্রথম দিন সে চলে গেল, প্রথম দিন মানে যে বিষয়টা হলো, তাহলে আমরা এখানে বুঝলাম যে ভাইরাল ফিভারে আমাদের অ্যান্টিবায়োটিক্স এর কোনো রোল নাই। অ্যান্টিবায়োটিক্স আমরা কেবল তখনই দিতে পারি যখন আমরা সেকেন্ডারি ইনফেকশনের চান্স রিস্ক আছে মনে করব। সেটা কাদের কাদের ক্ষেত্রে, আগের ক্লাসগুলোর মধ্যে বলছি ম্যাল নিউট্রিশন। মানে ম্যাল নিউট্রিশন কিভাবে বুঝবেন, ধরেন আমরা জানি 1 বছরে 1 ইয়ারে এই ওজন হবে 10 কেজি, 1 ইয়ারের পরে প্রতি বছর 2 কেজি করে বাড়বে। এখন যদি 1 বছর বয়সের বাচ্চা আসছে